আসসালামু আলাইকুম। সবাইকে কমার্স একাডেমি আর্টস একাডেমির পক্ষ থেকে স্বাগতম। সবাই যুক্ত হও, তারপর ইনশাআল্লাহ আমরা কথা বলবো। রাফি, একটু গ্রুপে শেয়ার দিয়ে দাও। আমার প্রিয় শিক্ষার্থী কোথা থেকে চলে আসলো? অশ্লীল আওয়াজ করিও না, বেয়াদব ছেলে। লাইভ কি শুরু হয়েছে? রাফি, নেট তো স্লো। ওয়েটিং ফর লাইভ ভিডিও সিগন্যাল। ওকে ওকে, এখন ঠিক আছে, আসছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই যুক্ত হয়ে যাও, লাইভটা একটু শেয়ার করে দাও। তারপর আমরা স্যার আমাদের ক্লাস শুরু করে দিব। তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো, যেহেতু আইসিটি বন্ধ কম, তো বাড়তি কথা বলবো না, তাড়াতাড়ি ক্লাস শেষ করার চেষ্টা করবো যাতে তোমাদেরকে পড়ার একটা সুযোগ দিতে পারি। ওয়ালাইকুম আসসালাম স্যার। মোহাম্মদ মিনাজ অলরেডি চলে আসছে, সিরাজুল মাহমুদও চলে আসছে। তুই শেয়ার দিয়ে দে। শেয়ার দিয়ে দিচ্ছি। রাফি, রাফি ব্লার আপনার মুখ সরালে ব্লার হবে না? কে? অটো ফোকাস নিচ্ছে না, এটা নেটের কারণে মনে হয় এখন কথা আসতেছে। অটো ফোকাস নিচ্ছে। ওই ভাইয়াটা মাথা নিচে একবার করতেছে, পরে একবার তুই একটু সবগুলো গ্রুপে দিয়ে দে। না আরো আরো শেয়ার দিও। Iyo concentrate wah. ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু সবাই যুক্ত হয়ে যাও আমাদের লাইভ। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার দিয়ে দাও ভাইয়া। আমাদের লাইভ শুরু হওয়ার কথা ছিল 8:30, আমরা একটু আগে শুরু করছি যাতে তোমরা একটু আগে থেকে পড়া শুরু করতে পারো। এই লাইভগুলো একটু শেয়ার দিয়ে দে। তোদের সাথে একটা নতুন অতিথি আছে আজকে, উনি শুধু ক্লাস নেবেন। কি রে ভাইয়া, আমার এখান থেকে দেখা যাচ্ছে না এখানে কিছু। কমেন্টও বুঝতেছি না আমি। নেট স্লো, অনেক স্লো দেখাচ্ছে। নেট স্লো না? অনেক স্লো। বলবেন গাইল দিবে, গাইল দিবে। যদি বিশ্বাস করতেছে না, শেয়ার ডান, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, শেয়ার করো, শেয়ার করো। ওকে, আমরা 8:23, 8:25 থেকে ইনশাআল্লাহ কথা বলা শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম স্যার। কে কল দিয়েছে? আমাকে একটু পানি খাওয়াইস তো ভাইয়া। এটা না, এটা না, ঠান্ডা ভাই, গলা গলা এটা ঠান্ডা। ওয়ালাইকুম আসসালাম, তোমরা যুক্ত হতে থাকো ভাই। আদাব। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার ক্লাস অফলাইন হইলে ভালোই তো ইনশাআল্লাহ। তুমি একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলে দাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ক্লাস আর্লি শুরু করেন ভাইয়া। দেখ, 8:30 ক্লাস, 8:20 শুরু করছি, ঠিক আছে? তবুও যদি বলো আর্লি শুরু করতাম তাহলে কেমন হবে? নাইন স্যার মুখে ময়দা দিছে, মুখে ময়দা দিতাম আমি তো এমনিই ফর্সা আলহামদুলিল্লাহ। তুই মুখে ময়দা দড়ি দেখছি, দেখছিস কোথায় ময়দা? আচ্ছা যাই হোক, একটু শেয়ার করে দে। হ্যাঁ, শেয়ার করে দে, তারপর আমরা ক্লাস শুরু করতেছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর আপনার সাথে। ওকে, তাহলে আমরা শুরু করি। 8:25 বেজে গেছে, সময় নষ্ট করবো না। ওকে, তো কেমন আছেন আপনারা? আপনার সাথে অনেকদিন পর দেখা। মোবাইল বন্ধ করো দুষ্টু ছেলে। আচ্ছা দেখো, আপনার সাথে অনেকদিন পর দেখা, একটা নতুন অতিথি নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম। ও হচ্ছে আমার বন্ধু কৌশিক, হালিশহরের জনপ্রিয় শিক্ষক। ও আপনাদের সাথে আজকে আইসিটি ক্লাস নেবে ইনশাল্লাহ। তো তোমাদের ইংলিশ পরীক্ষা কেমন হচ্ছে এটা আমাদেরকে জানাও, মানে বাকি পরীক্ষাগুলো কেমন হচ্ছে এটা আমাদেরকে জানাও। আশা করি আজকের পরীক্ষাটা একটু হার্ড হয়েছে। ইংলিশ সেকেন্ড পরীক্ষা কি কতগুলো আসছে আমি নিজেও দেখলাম, যদিও আমি ইংলিশে 2 উইক, তোমরা জানো। আইসিটিতে A+ আনবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া করি আমার স্টুডেন্ট আইসিটিতে A+ আনবে, ঠিক আছে? না, ইংলিশ সেকেন্ড পরীক্ষা একটু হার্ড হয়েছে আমরাও জানি, কিন্তু টেনশন করিস না। ইংলিশ সেকেন্ড পরীক্ষা হার্ড হইলো, তোদের খাতাটা অনেক মানে হচ্ছে নাম্বার দিবে স্যারের খাতায়, টেনশন করিস না। এটা আমাকে দিয়ে দিস কেন লাগবে? আচ্ছা, পরীক্ষা স্যার
পরীক্ষার প্রশ্ন যদি হার্ড হয় খাতা ইজি করে কাটা কাটা হয়, এটা হচ্ছে নির্দেশ দেওয়া আছে, ওটা নিয়ে টেনশন করিস না। ঠিক আছে, তো আমরা শুরু করব আইসিটি। আমরা 2-3 মিনিটের ভিতরে শুরু করে দিব। এই ইংলিশ পরীক্ষা যা হয়েছে, যেটা গেছে এটা গেছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন করিস না। কারণ প্রশ্ন কোডিং হইলো, খাতা ইজি করে কাটা হবে। কারণ প্রশ্ন কোডিং হইলে স্যার খাতা ইজি করে কাটার নির্দেশ দেওয়া থাকে, এটা নিয়ে তুই কোনো টেনশন করিস না ভাই, ভয় পাইস না। ইনশাল্লাহ ইংলিশ সেকেন্ড পরীক্ষা যাই দিছস আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসবে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পকেটে টিস্যু নাই কেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলছি না গোলা লাগার কারণে। ওকে ওকে ওকে। তাহলে স্মার্ট বাংলাদেশ, তো তোমরা স্মার্ট বাংলাদেশ নিয়ে লিখে দিয়ে আসবে না? যেমন আজকে স্মার্ট বাংলাদেশ আসছে, তোমরা লিখবে স্মার্ট বাংলাদেশে স্যারকে রাইতের 1টা বাজে মেসেজ দিচ্ছে, এটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ। ঠিক আছে না? নাহলে স্যারকে কি করে রাইতের 1টা বাজে মেসেজ দিতে পারে? তুমি আমাকে বুঝাও। তারপর কি কতুলা আসছে বলে, কি আসছে যে আরেকটা কি ওই কি হাইজিন ফুড নেই, কি আসছে তোর কি বলে জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড জাঙ্ক ফুড আসছে। তুমি বাইরে গিয়ে বন্ধু বান্ধবের সাথে যেটা খাও সেটা হচ্ছে জাঙ্ক ফুড, আর বাসায় যেটা খাও সেটা হচ্ছে হেলদি ফুড। শেষ। এগুলো যদি তোমাকে বলা লাগে, আরে বাপ, আমাকে যদি এগুলো দিত। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে নাকি একটু বলো তো, আওয়াজ কি শোনা যাচ্ছে? আপনার এটাতে সুন্দর করে ওরা আমার পয়সা কি আসবে? হ্যাঁ মিথ্যা কথা কানেক্ট করা আছে। এটা সিধা সিলেকশন করে ও ওদেরকে বলে এই পেজ চলে আসছে। আচ্ছা আমি একটা লাইভ শেয়ার দিচ্ছি, তোমরা এই পেজটা থেকে লাইভটা দেখো পারলে। আর ওরা কিছু ভয়েসই শুনবে না ওরা। আচ্ছা ওই তোর ওদেরকে ওখান থেকে শেয়ার করে দিতে বল, আমরা ক্লাস শুরু করে দিই, আর সময় নষ্ট না করি। 8:27 কি রে, নেট এত স্লো কেন বাপ? ঠিক আছে ঠিক আছে, না আমার মোবাইল স্লো তাহলে ঠিক আছে। ওকে ওকে, কি নেট স্লো? না না ঠিক আছে ঠিক আছে। লাইভটা নেট স্লো বেলা কিছু নেট আসছে স্লো না। কিছু আসছে না। কই ভাই আমি লাইভ ক্লিয়ার চলবে, লাইভ ক্লিয়ার চলবে না লাইভে তো ক্লিয়ার চলবে। আচ্ছা আচ্ছা, লাইভে ক্লিয়ার চলবে, তাহলে এখানে সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা আমরা কথা, আর তোমরা একটু আমাদেরকে একটু জানাও তো স্যার নেটটা কি স্লো কিনা, কারণ আমার মোবাইলে স্লো মারতেছে, ওর মোবাইলে স্লো মারতেছে। তোমাদের থেকে একটু জানবো। স্যার আইসিডি তে স্মার্ট বাংলাদেশ আসবে, তুমি বেটা বললাই আর বেটা আইসিডি মানে তো স্মার্ট বাংলাদেশ, বেটা আবার বলে আইসিডি তে স্মার্ট বাংলাদেশ আসবে, কি কথা কতগুলো বলস? এটাতে 51 জন আসি লাগবে, ওরা শুনবেই যাইতেছে। ওটাতে কথা আসছে, ওটাতে 140 পারেন। যাক আলহামদুলিল্লাহ। ওকে ওকে। স্যার একজন বলতেছে আগে প্রোগ্রামিং বাকি সব পরে। সাকির আহমেদ বিনয় ভাইয়া মানলাম, তোকে আমি ভালো মতোই বলতেছি, বাস হিসেবে নিস না, মানলাম তুই অনেক ভালো স্টুডেন্ট, তুই প্রোগ্রামিং অনেকে টাচই করবে না। তো আমি যদি প্রথমে প্রোগ্রামিং পড়াই, প্রোগ্রামিং এগুলো করে তাকায় লাগবে কি আকাশের দিকে, এগুলি কি করাচ্ছে, স্বাভাবিক বিষয় তাই না? আমরা প্রথম থেকে শুরু করে আসি, প্রোগ্রামিং এ যাবো, ধৈর্য ধর, অধৈর্য হইস না, ঠিক আছে? ওকে ওকে, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড শেয়ার, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা শুনো, আমরা প্রথম থেকে শুরু করবো স্যার। যারা বলতেছে প্রোগ্রামিং, যারা বলতেছে এইচটিএমএল, যারা বলতেছে 3য় অধ্যায় স্যার সংখ্যা পদ্ধতি, স্যার ডিজিটাল ডিভাইস, ওগুলো না। কেন ওগুলো না স্যার? কারণ আমরা প্রথম থেকে তোমাদেরকে একটা সাজেশন দিয়ে আসবো, থিওরি পার্ট গুলো তোমরা আস্তে আস্তে কভার করবা, তারপর আমরা 3, 4, 5 দিকে চলে যাবো, কঠিন অধ্যায় গুলোর দিকে যাবো। কথাটা বুঝিও স্যার। আমি যদি প্রথমে তোমাকে পঞ্চম অধ্যায় পড়াই, অনেকে তো প্ল্যান করে রাখছে যে পঞ্চম অধ্যায় ধরবেই না, তারা কি ওই জিনিসটা এখন পড়বে পঞ্চম অধ্যায় কখনো? তোমাকে জিনিসটা বুঝতে হবে না স্যার, বুঝতে পারছো? সাকির আহমেদ বিনয় ভাই মাইন্ড করিস না, আর মাইন্ড করলে কিছু করার নেই, নেটওয়ার্ক ডিস্টার্ব করে মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কালকে থেকে আর ডিস্টার্ব করবে না ইনশাল্লাহ। এই কৌশিক চলে আসো, আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? স্যার আমি আপনার এক্সপিরিয়েন্স চিনি আপনাকে, নাইম বেশার। ওকে তাহলে ক্লাস শুরু করতেছি। স্যার ধরেন, যেহেতু 2 জন থাকলে এখানে একটু সমস্যা হচ্ছে, ও প্রথম দিকে স্টার্ট দেখ, আমি ইনশাল্লাহ এরপরে তোমাদের সাথে আবার জয়েন করবো, ঠিক আছে? আমি একটু পিছিয়ে আসি, তোমাদের পিছিয়ে কমেন্টগুলো ইনশাল্লাহ চেক করবো, টেনশন করেন, ঠিক আছে? তাহলে স্যার শুরু করেন, আর বাকি কথাগুলো আপনি বলেন। আচ্ছা আসসালামু আলাইকুম। আমার কথা কি তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাবা যে আমার কথা তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্টে জানাও। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়াশোনায় ফিরে আসি, একটু পড়াশোনায় আসি। প্রথম কথা হচ্ছে আমি চ্যাপ্টার 1টা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 1-এর প্রথম টপিকটা হচ্ছে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে একটা কথা বলবো। দেখো চ্যাপ্টার 1 যদি আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমার যদি চ্যাপ্টার 1 মানে একদম পরীক্ষায় আনসার একদম পারতপক্ষে, মানে তুমি সৃজনশীলে পারতেছো না, মানে একদম তোমার কোনো ওয়ে নাই, এখন তোমাকে আনসার করতে হবে, ঠিক তখন গিয়ে তুমি চ্যাপ্টার 1টা আনসার করবা। তার আগে চ্যাপ্টার 1 আনসার করার কোনো দরকারই নাই। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 একদম লাস্টে গিয়ে আনসার করার ট্রাই করবা। কথা বুঝছো? তুমি 3, 4, 5
এই 3টা টপিক থেকে সবার প্রথমে আনসার করবা। তো চ্যাপ্টার 1 যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমাদের জ্ঞানমূলকের মধ্যে আমি কিছু সাজেশন তোমাদের জন্য রেডি করছি। এই সাজেশনগুলোর প্রথম টপিকটা হচ্ছে টেলিমেডিসিন কি। ইন্টারনেটের মাধ্যমে বলো বা মোবাইলের মাধ্যমে বলো, সোজা কথায় তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনো রোগীর সাথে বা হোয়াট এভার কোনো একজন মেডিসিন সেবা যদি নেয়, সেটাকে আমরা সোজা কথায় কি বলতেছি, টেলিমেডিসিন বলে থাকি আমরা। আমরা টেলিমেডিসিন জিনিসটা আসলে কি, ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইলের তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি আমরা কোনো সেবা নিয়ে থাকি, চিকিৎসা সেবা নিয়ে থাকি, তখন তাকে কি বলা হয়, টেলিমেডিসিন বলা হয়। এরপরে যেটা আছে আউটসোর্সিং এবং আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সিং। একটা হচ্ছে আউটসোর্সিং, আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ভালো করে বুঝো, একটাতে তোমার বাধ্যবাধকতা আছে, আরেকটা তোমার বাধ্যবাধকতা নাই। কোনটা? আউটসোর্সিং এর ক্ষেত্রে ব্যাপার যেটা হয়, তুমি যে পেশাটাতে আসো সেই পেশাটা নিয়ে তুমি ফিক্সড থাকলা। কিন্তু ফ্রিল্যান্সিং এ কি হয়, তুমি একবার গ্রাফিক্স ডিজাইনের কাজ করলা ইন্টারনেটের মাধ্যমে, সেখান থেকে কিছু টাকা ইনকাম করলা। আবার তুমি চাইলে সেখানে ওয়েব ডেভেলপিং এর কাজও করতে পারো, তাহলে এটা কি ফ্রিল্যান্সিং। আর তুমি যদি কোনো প্রতিষ্ঠানের আন্ডারে থেকে কোনো ইন্টারনেটের মাধ্যমে কোনো কাজ করে থাকো, তখন সেটাকে কি বলা হচ্ছে ভাইয়া, আউটসোর্সিং। একটা হচ্ছে আউটসোর্সিং, আর একটা হচ্ছে কি, ফ্রিল্যান্সিং। আচ্ছা, এরপরে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োপ্রোব, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রায়োসার্জারি। এই সংজ্ঞাগুলো তোমরা পড়বা। আমি একটু তোমাদেরকে অনুধাবন এবং জ্ঞানের ক্ষেত্রে, অনুধাবনের যে টপিকগুলো আছে এই টপিকগুলা, আচ্ছা এই টপিকগুলো আমরা একটু বলার ট্রাই করি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হচ্ছে আপনার কোনো একটা হাতের বা হোয়াট এভার যে কোনো একটা জায়গায় একটা কোষ রোগাক্রান্ত, এই রোগাক্রান্ত কোষটাকে ধ্বংস করার জন্য যে পদ্ধতিটা প্রয়োগ করা হয়, সে রোগাক্রান্ত কোষ ধ্বংস করার জন্য অতিরিক্ত শীতল তাপমাত্রা ব্যবহার করা হয়। এই অতিরিক্ত শীতল তাপমাত্রাটাকে কি বলা হয়, ক্রায়োসার্জারি। আচ্ছা, অতিরিক্ত শীতল তাপমাত্রা যেটা ব্যবহার করা হয়, সেই অতিরিক্ত শীতল তাপমাত্রাটা কত আমরা জানি, -41 থেকে -196 ডিগ্রি। কত থেকে কত, -41 থেকে মাইনাস কত, 196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে প্রয়োগ করা হয়। একটা জিনিস, ক্রায়োসার্জারিতে যে -41 থেকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা প্রয়োগ করা হয়, এটা কি অটোমেটিক -41 থেকে -196 চলে আসে? না, এটা অটোমেটিক -41 থেকে -196 তে আসে না। এটাকে -41 থেকে -196 তে আনার জন্য কিছু আপনার কেমিক্যাল ব্যবহার করতে হয়, কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হয়। একজন কমেন্ট করছে, ভাইয়া পিডিএফ গুলা কিভাবে পাবো? পিডিএফ গুলা তোমাদের না ইনসার দিয়ে দিবে। আচ্ছা, আরেকটা জিনিস, ক্রায়োসার্জারিতে আপনার অতিরিক্ত শীতল তাপমাত্রাটা আনার জন্য যেই আপনার ইয়াটা ব্যবহার করা হয়, যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হয়, সেই কেমিক্যাল গুলোকে বলা হইতেছে ক্রায়োজেনিক এজেন্ট। কি বলা হয় ভাই এগুলাকে? ক্রায়োজেনিক এজেন্ট। এই ধরনের ক্রায়োজেনিক এজেন্ট কারা কারা আছে? ডাইমিথাইল ইথার প্রোপেন, একটার নাম কি, ডাইমিথাইল ইথার প্রোপেন। আরেকটা আছে, আরেকটা ক্রায়োজেনিক এজেন্ট আছে, সেটার নাম হচ্ছে তরল অক্সিজেন। ভালো করে বুঝে রাখো, তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল আর্গন গ্যাস, আরো আছে ডাইমিথাইল ইথার প্রোপেন, গলিত কার্বন ডাই অক্সাইড। এই যে গ্যাসগুলোর নাম বললাম, এগুলো কি কারণে ব্যবহার করা হয়? ওই যে রোগাক্রান্ত কোষটা অতিরিক্ত শীতল করে ফেলতে হবে, ওই রোগাক্রান্ত কোষটাকে অতিরিক্ত শীতল করার জন্য যে তাপমাত্রাগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এগুলা। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমাদের এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং এবং টেলিকনফারেন্সিং কি। ভিডিও কনফারেন্সিং কি, টেলিকনফারেন্সিং কি ভাই তোমরা জানো? ভিডিও কনফারেন্সিং হচ্ছে অনলাইনে ভিডিওর মাধ্যমে আমরা কোনো একজন ব্যক্তির সাথে কথাবার্তা বলতেছি, অনেকজন একসাথে কথাবার্তা বলতে পারি, 2-3 জনও কথাবার্তা বলতে পারি, হোয়াট এভার, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। আর যদি ভিডিও বাদে আমরা কথাবার্তা বলি, সেটা হচ্ছে টেলিকনফারেন্সিং। ভার্চুয়াল রিয়েলিটির উপাদানগুলা, আর একটা হচ্ছে রোবোটিক্সের উপাদানগুলা। একটা জিনিস মনে রাখবা, ভার্চুয়াল রিয়েলিটির 4টা মূল উপাদান আছে। কয়টা মূল উপাদান আছে ভার্চুয়াল রিয়েলিটির? 4টা মূল উপাদান আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির 4টা মূল উপাদানগুলো কি কি। প্রথমটা হচ্ছে আপনার রিয়েলিটি সিমুলেটর। কি বললাম? একটা উপাদানের নাম কি বললাম? রিয়েলিটি সিমুলেটর। পারলে খাতার মধ্যে লিখে রাখো এগুলা, রিয়েলিটি সিমুলেটর। একটার নাম হচ্ছে ইফেক্টর, ইফেক্টর রিয়েলিটি সিমুলেটর। আরেকটা উপাদান আছে, সেটার নাম হচ্ছে জিওমেট্রি। সেটার নাম কি? জিওমেট্রি। আরেকটা উপাদান আছে, সেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন। আমি 4টা মূল উপাদানের কথা বলছি। কি কি বললাম? ইফেক্টর। ইফেক্টর মানে কি? চারপাশের যে কৃত্রিম পরিবেশটা আছে, কৃত্রিম পরিবেশটা তৈরি করার জন্য ইফেক্টরকে ব্যবহার করা হয়। কিরকম? চারপাশে কৃত্রিম পরিবেশটা, চারপাশে কৃত্রিম পরিবেশটা কিভাবে আমি তৈরি করতে পারবো?
আপনার তোমরা স্ন্যাপচ্যাট মেসেঞ্জার এগুলো ইউজ করছো না? দেখো যে স্ন্যাপচ্যাটে কারোর সাথে যখন তুমি ভিডিও কলে থাকবা বা মেসেঞ্জারে যখন কারোর সাথে ভিডিও কলে থাকবা, দেখবে যে একটা ইফেক্ট ইউজ করা যায়। ওই ইফেক্টটা দিলে দেখবে কতক্ষণ তুমি আকাশের নিচে চলে যেতেছো, কতক্ষণ পাতালের উপর উঠে যেতেছো। এই যে ইফেক্ট দিলে চারপাশের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে না, ঠিক একইভাবে ইফেক্ট প্রয়োগের মাধ্যমে চারপাশের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করা হয়, কৃত্রিম একটা পরিবেশ তৈরি করা হয়। এই কৃত্রিম পরিবেশটা যেটার মাধ্যমে তৈরি করা হবে সেটাকে বলা হইতেছে ভাই কি, যেটাকে বলা হইতেছে ইফেক্টর। সেটাকে কি বলা হচ্ছে? ইফেক্টর। একটা উপাদানের নাম হচ্ছে ইফেক্টর। আরেকটা উপাদানের নাম কি বলছিলাম ভাই? রিয়েলিটি সিমুলেটর। তোমরা সিমুলেটর গেমগুলো খেলছো, বাস সিমুলেটর, ট্রাক সিমুলেটর, এই ধরনের গেমগুলো খেলছো প্লে স্টোরে। এই যে রিয়েলিটি সিমুলেটর, বাস সিমুলেটর, ট্রাক সিমুলেটর, এই যে গেমগুলো আছে, এই গেমগুলাতে তোমার কাকে ব্যবহার করা হয়? দেখবে যে তুমি এখানে গেমগুলোর মধ্যে তোমাকে শিখাই কিভাবে তুমি যাবা। একটা পারফেক্ট গেমের এক্সাম্পল দিই তোমাকে, ডক্টর ড্রাইভিং। ডক্টর ড্রাইভিং দেখছো না? ডক্টর ড্রাইভিং এর মধ্যে কি হয়? তোমাকে গাড়ি চালানো শিখাই। এই যে ডক্টর ড্রাইভিং বলবো, হোয়াট এভার যত ধরনের সিমুলেটর গেমগুলো আছে, এগুলো তোমাকে আগে প্রসেসটা শিখায় কিভাবে তুমি কাজটা করবা। ঠিক একইভাবে ভার্চুয়াল রিয়েলিটি মানে কি? তুমি একটা পরিবেশ তৈরি করবা কৃত্রিম, যেটা বাস্তব জীবনের সাথে মিল নাই। তাহলে এই পরিবেশের সবকিছু সম্পর্কে কি তুমি জানো? সেগুলো তোমাকে শিখাইতে হবে না? এগুলো শেখানোর জন্য কাকে ইউজ করতেছি আমরা? রিয়েলিটি সিমুলেটর। এই দুইটার পরে আরেকটা উপাদান আছে যেটার নাম হচ্ছে জিওমেট্রি। ভার্চুয়াল রিয়েলিটি জ্যামিতিক পরিমাপগুলো জানার জন্য জিওমেট্রি লাগবে। আর ওভারঅল ভার্চুয়াল রিয়েলিটিটাকে কন্ট্রোল করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে। তাহলে ভাই আমি চারটা উপাদানের কথা বলছি, কি বললাম? ইফেক্টর, রিয়েলিটি সিমুলেটর, আরেকটা উপাদানের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন, দেন আরেকটা উপাদানের নাম হচ্ছে জিওমেট্রি। এই এই চারটা উপাদান আমাদের ভার্চুয়াল রিয়েলিটির উপাদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই চারটা উপাদান ভালো করে পড়বা। এরপরে আরেকটা জিনিস, রোবোটিক্সের উপাদানগুলো কি কি? রোবোটিক্সের প্রথম উপাদান হিসেবে, যেটা এমসিকিউতেও খুব একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর কি? এই দেখো, আমরা হাত পা এভাবে লাগাচ্ছি না, আমার হাতটা এভাবে নড়তেছে না, আমাদের হাত নড়তেছে, তারপর আমার পা নড়তেছে। তাহলে এই যে রোবটেরও তো হাত পা নড়াইতে পারবো আমি। এই রোবটের হাত পা গুলোকে নড়ানোর জন্য যেই উপাদানটা আছে, সেই উপাদানটার নাম হচ্ছে কি? অ্যাকচুয়েটর। আচ্ছা, আমার কথা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো ভাই? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কমেন্টে জানাও তো। আচ্ছা আচ্ছা, জীবন নিয়ে গেম খেলতেছো, আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে এখন দেখো, ভার্চুয়াল রিয়েলিটির এই যে উপাদানগুলো আছে, ভার্চুয়াল রিয়েলিটির যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলা পরে আমরা গেছি হচ্ছে রোবোটিক্সের উপাদানে। রোবোটিক্সের একটা উপাদানের নাম বললাম অ্যাকচুয়েটর। আমরা যে হাত পা লাগাচ্ছি সেটা একটা অ্যাকচুয়েটর। এই যে রোবটের যে তোমার কোনো কিছু কাইন্ড অফ একটা মোটর লাগানো থাকে অ্যাকচুয়েটরের মধ্যে, বৈদ্যুতিক মোটর, যেটা রোবটটাকে চালনা করার জন্য সাহায্য করে। আরেকটা আছে, সেটার নাম হইতেছে তোমার প্রসেসর। কি নাম? প্রসেসর। রোবটের মাথা, যে রোবট কিভাবে কাজ করতেছে না করতেছে এগুলো শিখাবে, এটা হচ্ছে রোবটের প্রসেসর। রোবটের একটা শক্তি লাগবে না? রোবট তো আমরা যেরকম মানুষ যেরকম চলার জন্য শক্তি লাগে, ফাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, রোবটের মানুষের যেরকম চলার জন্য শক্তি লাগে, রোবটেরও ঠিক একইভাবে চলার জন্য শক্তি লাগবে না? এই শক্তিটা পাবে হচ্ছে রোবটের পাওয়ার সাপ্লাই থেকে। তাহলে একটা উপাদানের নাম বললাম আমি অ্যাকচুয়েটর, আরেকটা উপাদানের নাম আমি কি বললাম? পাওয়ার সাপ্লাই। আরেকটা উপাদানের নাম আমি কি বললাম? প্রসেসর। আরেকটা জিনিস আছে, রোবটের রোবটের ভিজুয়ালাইজেশন টেকনিক থাকতে হবে। কি থাকতে হবে? রোবটের আরেকটা উপাদান নাম হচ্ছে ভিজুয়ালাইজেশন। রোবটের চোখে দেখতে হবে। ধর তুই একটা রোবটকে চালু করলি, রোবটটা চালু করার পরে তিন চারটা, মানে তো চোখে দেখে না, মানে যাওয়ার সময় তিন চারটা মানুষকে মারি দিয়ে চলে গেল গা। তাহলে ইতার কি এই রোবট বানায় কোনো লাভ আছে? কথা আমাকে বল, এই রোবট বানায় কোনো লাভ আছে? লাভ নাই। তোর ছোটবেলায় রোবট চালাইতি না? রোবট চালানোর সময় দেখোস না, একটা রোবট যখন একটা অবস্টেকল দেখে, অবস্টেকলটার সামনে দাঁড়ায় যায়, আরেকটা দিক দিয়ে মুভ করে। তাহলে রোবটের একটা ভিজুয়ালাইজেশন টেকনিক থাকা লাগবে। এই ভিজুয়ালাইজেশন টেকনিকের জন্য রোবটের বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়। রোবটে কি করা হয়? বিভিন্ন প্রকারের সেন্সর গুলাকে ব্যবহার করা হয়। তাহলে রোবটের 3 নাম্বার উপাদানটার নাম হচ্ছে সেন্সর, বা সেন্সরের জন্য যে ভিজুয়ালাইজেশন টেকনিক গুলা লাগবে এগুলা। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে রোবটকে, ধর আমি তোকে একটা জিনিস বলি, ধর এই যে রিমোটটা, এই রিমোটটাকে আমি হাত দিয়ে ধরলাম। হাত দিয়ে ধরার জন্য আমার হাতটা ঠিক এভাবে এতটুকু পর্যন্ত বাঁকাইতে হইলো। কিন্তু আমি যখন আমার এই মোবাইলটা ধরতে যাব, দেখ মোবাইলটা ধরার জন্য আমার হাতের আকৃতি অন্যভাবে চেঞ্জ করা লাগতেছে না? ঠিক রোবটের ক্ষেত্রেও বিভিন্ন জিনিসপত্রকে ধরার জন্য তাদের আকার আকৃতিগুলো বিভিন্নভাবে চেঞ্জ করা লাগে। এই যে রোবটের আকার আকৃতি বিভিন্নভাবে চেঞ্জ করতে হচ্ছে, এটাকে বলা হয় ম্যানিপুলেশন টেকনিক। কি বললাম এটাকে? ম্যানিপুলেশন টেকনিক। রোবটের এই ম্যানিপুলেশন টেকনিকের জন্য একটা উপাদান লাগবে, সেটার নাম হচ্ছে ম্যানিপুলেটর।
যেটা রোবটের দেহের আকার আকৃতি পরিবর্তন করে কোনো একটা জিনিসকে ধরার জন্য সাহায্য করবে। যেমন ধরো এত বড় একটা বস্তু রোবট ধরতে চাচ্ছে, তখন তার হাতটাকে অনেক বড় করে প্রশস্ত করা লাগবে। তাহলে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলে দেবে কোন বস্তুটা ধরার জন্য কিভাবে তার হাতটা প্রশস্ত করা লাগতেছে। এই যে উপাদানটার মাধ্যমে রোবট বিভিন্ন জিনিসকে আঁকড়ে ধরতে পারে সেই উপাদানটাকে বলা হয় কি, ম্যানুপুলেটর। এরকম আরো অনেকগুলো রোবোটিক্সের আরো অনেকগুলো উপাদান আছে, এই উপাদানগুলো তোমরা একটু কষ্ট করে পড়বো। আচ্ছা, রোবট চোখে দেখে না, কিন্তু মানুষ তো চোখে দেখে, রোবট তো আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্স। এই আচরণগত বায়োমেট্রিক্স বাই কয়েকটা টার্মে অনেকবার পরীক্ষায় আসছে। বায়োমেট্রিক্স হচ্ছে একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করার জন্য যে প্রসেসটা, সেটাকে বলা হইতেছে কি, বায়োমেট্রিক্স। তাইলে বায়োমেট্রিক্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শারীরাবৃত্তীয় বায়োমেট্রিক্স, আর একটা হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্স। আচরণগত বায়োমেট্রিক্স কোনটা? আচরণগত বায়োমেট্রিক্স হইল ওই বায়োমেট্রিক্সটা, যেই বায়োমেট্রিক্সটাতে আমি শরীরের বৈশিষ্ট্য না, আমার দেহের, আমার মানে যেগুলো আমার আছে কি বলে, লাইক আমার দেহের বৈশিষ্ট্য আছে, ওগুলা না, আমাদের আচরণের উপর ডিপেন্ড করবে। আচরণগত বায়োমেট্রিক্সের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি কমন, আচরণগত বায়োমেট্রিক্স কখনো চেঞ্জ করা যায় না। যেমন ধরো যেগুলো শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স আছে সেগুলোর মধ্যে কি আছে, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, তারপরে আরেকটা কি আছে, রেটিনা স্ক্যান, আইরিশ স্ক্যান, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান। এগুলো হচ্ছে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। তুমি চাইলেও কি কখনো তোমার ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে পারবা? ভাই তুমি কি কখনো চাইলেও তোমার ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে পারবা? পারবা না। ভাই আপনার আইফোন কত? ভাই তোরা আইফোন না দেখি ক্লাস দেখ, এই দেখ, তুই কি কখনো ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে পারবি? পারবি না। তোর হ্যান্ড জিওমেট্রি, হাতের পাঁচ আঙ্গুলের জ্যামিতিক মাপ কোনোদিন চেঞ্জ করতে পারবি? পারবি না। এগুলোকে বলা হয় শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। আরেকটা হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্স। আচরণগত বায়োমেট্রিক্স হচ্ছে যেগুলো চেঞ্জ করা যায় না, এরকম চেঞ্জ করা যায় না, এরকম আচরণগত বায়োমেট্রিক্স কি কি আছে? তোর গলার স্বর, তোর গলার স্বরটা সরি চেঞ্জ করা যায়। আচরণগত বায়োমেট্রিক্স হচ্ছে চেঞ্জ করা যায়। তোর গলার স্বর তুই চেঞ্জ করতে পারবি না ভাই? পারবি। হাতের লেখা চেঞ্জ করতে পারবি না? পারবি। হাতের স্বাক্ষর চেঞ্জ করতে পারবি না? যেহেতু এগুলো চেঞ্জ করতে পারবি, এই কারণে এগুলোকে বলা হয় আচরণগত বায়োমেট্রিক্স। তাহলে আচরণগত বায়োমেট্রিক্স কি আছে? গলার স্বরকে আমরা অনেকে বলে থাকি যে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স, কিন্তু না, তুই চাইলেই তোর গলার স্বর পরিবর্তন করতে পারোস। যেহেতু তুই চাইলেই তোর গলার স্বরকে পরিবর্তন করতে পারোস, এই কারণে সেটা কি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স এর মধ্যে না পড়ে আচরণগত বায়োমেট্রিক্স এর মধ্যে পড়বে। যদিও গলার স্বর হচ্ছে কি শরীরের বৈশিষ্ট্য, আরেকটা কি হাতের স্বাক্ষর, সেটা হচ্ছে একটা আচরণগত বায়োমেট্রিক্স। আবার হচ্ছে কি হাতের লেখা, সেটা একটা আচরণগত বায়োমেট্রিক্স। এরকম আরো অনেকগুলো আচরণগত বায়োমেট্রিক্স আছে। বই থেকে কষ্ট করে এই আচরণগত বায়োমেট্রিক্সটা পড়বি। অনুধাবনে কখনো শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স আসে না, আসে হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্সটা। এরপরে বটম আপ, টপ ডাউন ন্যানো টেকনোলজি। বটম আপ, টপ ডাউন দুইটা ন্যানো টেকনোলজি আছে। একটা হচ্ছে বৃহৎ থেকে ক্ষুদ্র, একটা হচ্ছে ক্ষুদ্র থেকে বৃহৎ। খুব বেশি কিছু বলার নাই, বই থেকে এই দুইটা জিনিস একটু পড়ে নিবি। আরেকটা হচ্ছে ন্যানো টেকনোলজির ব্যবহৃত উপাদানগুলোকে কি বলে। ন্যানো টেকনোলজিতে যে সকল উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলোকে ন্যানো পার্টিকেল বলে। কি বলে? ন্যানো পার্টিকেল। আরেকটা জিনিস ক্রায়োপ্রোব। ক্রায়োপ্রোব কি? এটা মাঝে মাঝে কোশ্চেন আসে। ক্রায়োপ্রোব হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদানগুলা। ক্রায়োসার্জারিতে যে সকল উপাদানগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে কি বলা হয়? ক্রায়োপ্রোব। কি বলে ভাই সেগুলোকে? ক্রায়োপ্রোব। ক্রায়োসার্জারিতে যে সকল উপাদান ব্যবহার করা হয় সে সকল উপাদানগুলোকে ক্রায়োপ্রোব বলে। তাহলে ক্রায়োসার্জারিতে যে গানটা ব্যবহার করা হয় সেই গানটা একটা কি? ক্রায়োপ্রোব। ক্রায়োসার্জারিতে কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলোকেও কি বলা যায়? ক্রায়োপ্রোব বলা যায়। একটু কমেন্ট পড়ি। স্যার অ্যাক্সিডেন্ট হলো তো চেঞ্জ যাবে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুল না থাকলে কি দিয়ে দিব? স্যারের চোখ তেরা মেবি না ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা পরের টপিকে চলে যাই। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন। ন্যানো টেকনোলজির ব্যবহার, সরি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারটা পড়বা। ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। গত বছরও পোলাপাইন্ডে বলছি, পড়ছে, এবছরও বলতেছি ভাই। গত
কয়েকটা বছর ধরে ভার্চুয়াল রিয়েলিটির নাম্বার কোশ্চেনে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার আসতেছে। ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ইউজ করা হয় তোমরা জানো, বই খুললেই পাবা ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ইউজ করা হয়। এটা একটু দেখবা কোথায় কোথায় ইউজ করা হয় ভার্চুয়াল রিয়েলিটি, বলো তো। ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা হয় হইতেছে তোমার চিকিৎসা ক্ষেত্রে, ড্রাইভিং এ, বিমান চালনায়, এ ধরনের অনেকগুলো ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এটা একটু ভালো করে পড়বা। এরপর হচ্ছে কৃত্রিমভাবে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে এমন পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করো। তাহলে কৃত্রিমভাবে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন দেখি বলো তো, ধরো কোশ্চেন এমন আসলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত প্রকার? আসতেই পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত প্রকার। কেউ কি আমাকে কমেন্টে বলতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত প্রকার? বলতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত প্রকার? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 3 প্রকার। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ন্যানো, আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল, আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল সুপার। কি কি বললাম? আর্টিফিশিয়াল ন্যারো, আর্টিফিশিয়াল জেনারেল, আরেকটা কি আর্টিফিশিয়াল সুপার। প্রথমটা হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। কি তুমি এই ইয়াতে লুডো খেলছো কখনো মোবাইল দিয়ে? মোবাইল দিয়ে যখন লুডো খেলো, আমার নাম কি? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আরেকটা ক্লাসও তাই। দেখ, প্রথম কথা হচ্ছে যে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স কি। আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স হচ্ছে তুই লুডো খেলছস না, দেখ লুডো খেলার সফটওয়্যারটা তোর সাথে কিন্তু অনলাইনে একটা কম্পিউটার লুডো খেলতেছে, তার কিন্তু বুদ্ধি আছে, সে কিন্তু বুদ্ধি করে তোকে লুডোতে হারাইও দিতে পারে, পারে না? এইটাকে বলা হইতেছে আর্টিফিশিয়াল ন্যারো। সে শুধুমাত্র একটা কাজ করতে পারবে, একটার বেশি কাজ সে করতে পারবে না। এটাকে বলা হয় কি? আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। কি ইন্টেলিজেন্স বলে এটাকে? আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল, দেখ একের বেশি কাজ কিন্তু করতে পারতেছে না। আমি যদি তাকে বলি ভাই একটা কাজ করো, তুমি আমার সাথে লুডো খেলছো, লুডো সফটওয়্যারটাকে যদি বলি আমার সাথে দাবা খেলতে, সে কি দাবা খেলতে পারবে? পারবে না। সে শুধুমাত্র একটা কাজ করতে পারবে। এরকম যদি একটা কাজ করতে পারে, শুধুমাত্র একটা কাজ করতে পারে, এ ধরনের ইন্টেলিজেন্সের কথা বলা হয়, তাহলে হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স কোনটা? আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স হচ্ছে একের অধিক কাজ করতে পারে। লাইক ধর চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি কিন্তু সবকিছু করতে পারে, তুই যা বলবি তার অ্যান্সার তোকে দিতে পারবে। তুই বললি যে আমাকে লজিক গেটের অর গেট সম্পর্কে ব্যাখ্যা করতে, চ্যাট জিপিটি তোমাকে ব্যাখ্যা করবে। তুমি যদি তাকে বলো লজিক গেটের এন্ড গেট সম্পর্কে ব্যাখ্যা করতে, তোমাকে এন্ড গেট সম্পর্কে ব্যাখ্যা করবে। বিভিন্ন জিনিস সম্পর্কে সে ব্যাখ্যা করতে পারবে, একের অধিক কাজ করতে পারতেছে, সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল জেনারেল। আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স একের অধিক কাজ করতে পারে, তার উপরে সে মানুষের মস্তিষ্ককে গবেষণা করে মানুষ কি চাইতেছে সেটার উপর ডিপেন্ড করে সে ওগুলোর আনসারও দিতে পারে। যেমন ধরো কয়েকদিন আগে একটা মুভি আসছিল, কি জানি নাম, ওই কি একটা তেরি বা তুমি উলঝা দিয়া, এরকম একটা মুভি আসছিল। সেই মুভির মধ্যে দেখবে একটা রোবট আছে, কৃতি স্যানন, মেবি কৃতি স্যানন ছিল সেই মুভিটার রোবট। সে দেখবা মানুষের মাইন্ডকে রিড করতে পারতেছে, তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মাইন্ডকে রিড করতে পারতেছিল। তাহলে এটা কি ধরনের ইন্টেলিজেন্স জানো? আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এটাকে কি ইন্টেলিজেন্স বলা হয়? আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 3টা প্রকার আছে, আর্টিফিশিয়াল ন্যারো, আর্টিফিশিয়াল জেনারেল, আরেকটা কি আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এবার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 3টা লেয়ার থাকে। এই 3টা লেয়ার গুলোকে কি কি লেয়ার বলা হয়? একটা হচ্ছে ইনপুট লেয়ার, একটা হচ্ছে হিডেন লেয়ার, আরেকটা হচ্ছে আউটপুট লেয়ার। 3টা লেয়ার আছে, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার। ইনপুট লেয়ারে আমি আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলবো যে ভাই আমি এই যে জিনিসগুলো করতে চাই, সেটা সে ইনপুট নিবে। হিডেন লেয়ারে সে চিন্তা করবে যে আনসার গুলো কি কি আসতে পারে, প্রবাবল আনসার গুলো সে চিন্তা করবে। আউটপুট লেয়ারে সে সবগুলো আনসারকে একটার পর একটা আমাকে দিতে থাকবে। তাহলে কয়টা লেয়ার আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের? 3টা, ইনপুট, হিডেন, আউটপুট লেয়ার। এই লেয়ার গুলো সম্পর্কে পড়বা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা একটু ভালো করে পড়বা। এরপরে অস্ত্রোপচার ছাড়া রোগাক্রান্ত কোষ ধ্বংসের প্রক্রিয়াটা আলোচনা করো, সেটা হচ্ছে কি ক্রায়োসার্জারি। আমাকে বলো তো ক্রায়োসার্জারি কয়ভাবে হইতে পারে? জানো ক্রায়োসার্জারি কয়ভাবে হইতে পারে? ক্রায়োসার্জারি 2 ভাবে হইতে পারে। কয়ভাবে হইতে পারে? 2 ভাবে। একটা হচ্ছে বহিত্বকে, আরেকটা হচ্ছে অন্তত্বকে। কি কি বললাম? ক্রায়োসার্জারি 2 ভাবে হইতে পারে, একটা হচ্ছে বহিত্বকে, আরেকটা হচ্ছে কোথায়? অন্তত্বকে। প্রথমে আসি বহিত্বকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো গেল, আমি বলতেছিলাম হচ্ছে ও আচ্ছা ক্রায়োসার্জারি 2 ভাবে করা যায়, একটা হচ্ছে বহিত্বকে, একটা হচ্ছে অন্তত্বকে। প্রথম কথা হচ্ছে বহিত্বকে কিভাবে কাজ করে।
বহিতকে আপনার যে জায়গাটা রোগে আক্রান্ত ওই জায়গাটার মধ্যে এমআরআই টেকনোলজি ব্যবহার করে রোগাক্রান্ত কোষের সীমানা নির্ধারণ করতে হবে। প্রথম কাজ কি করা, যতটুকু অংশ রোগে আক্রান্ত সেই ততটুকু অংশের রোগাক্রান্ত কোষের সীমানা নির্ধারণ করবেন। এমসিকিউতে আসে কিসের মাধ্যমে সীমানা নির্ধারণ করবেন? এমআরআই টেকনোলজি ব্যবহার করে। কারে ব্যবহার করে? এমআরআই টেকনোলজি। এরপরে 2 নাম্বার ক্ষেত্রে যে জিনিসটা করবেন, ওই রোগাক্রান্ত কোষটা, যে রোগাক্রান্ত কোষটা আপনি পাইছেন, যেটা সীমানা নির্ধারণ করছেন, সেই রোগাক্রান্ত কোষের তাপমাত্রা কমাই দিবেন। তাপমাত্রা কমানোর জন্য কাকে ব্যবহার করা যেতে পারে? কিছু গ্যাস ব্যবহার করা হয় তাপমাত্রা কমানোর জন্য। কিছুক্ষণ আগেই বলছি এই গ্যাসগুলোকে বলা হয় ক্রায়োজনিক এজেন্ট। কি বলা হয় এগুলাকে? ক্রায়োজনিক এজেন্ট। এগুলা কি কি আছে? তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, ডাইমিথাইল ইথার প্রোপেন, আরেকটা হচ্ছে তরল এই আর্গন গ্যাস। এই কয়েকটা গ্যাসকে ক্রায়োসার্জারির গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। এগুলা রোগাক্রান্ত কোষে প্রয়োগ করে রোগাক্রান্ত কোষের তাপমাত্রা -41 থেকে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে নামানো হয়। যার কারণে কি হয়, যে কোষটা রোগে আক্রান্ত হয়েছে ওই কোষটা বরফ পিণ্ডে পরিণত হয়ে যায়। তাহলে বরফ পিণ্ডে যদি কোনো রোগাক্রান্ত কোষ পরিণত হয়ে যায়, সেই রোগাক্রান্ত কোষটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ, কারণ তুমি দেখো তুমি ফ্রিজের মধ্যে যদি কখন হাত দিয়ে থাকো কতক্ষণ, তাহলে ওই ওখান থেকে কি তোমার মানে হাতটা যখন তুমি বের করে দেখবা, দেখবে তোমার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, হাতটা পুরো অবশ অবশ হয়ে গেছে। ঠিক একইভাবে রোগাক্রান্ত কোষটা যখন -41 থেকে -196 চলে যাবে, তখন ওই রোগাক্রান্ত কোষটায় কোনো প্রকারের রক্ত সঞ্চালন হবে? হবে না। কোনো প্রকারের অক্সিজেন সরবরাহ হবে? হবে না। রক্ত সঞ্চালন কিসের প্রভাবে? আমি ভালো করে বলতেছি, এমসিকিউ তো আসতে পারে। রোগাক্রান্ত কোষটা কেন মারা যেতে পারে? রক্ত সঞ্চালন এবং অক্সিজেনের প্রভাবে ওই রোগাক্রান্ত কোষটা মারা যেতে পারে। এভাবে ক্রায়োসার্জারির মাধ্যমে রোগাক্রান্ত কোষকে ধ্বংস করা যায়। এটা হচ্ছে ক্রায়োসার্জারির মাধ্যমে রোগাক্রান্ত কোষ ধ্বংসের বহিতক। হ্যাঁ, আরেকটা কথা, রোগাক্রান্ত কোষটা যখন -41 থেকে -196 প্রয়োগ করা হলো, তাপমাত্রাটা কি অলওয়েজ -41 থেকে -196 থাকবে? না, তাপমাত্রাটাকে আবার বাড়াই দিতে হবে। রোগাক্রান্ত কোষটা মারা যাওয়ার পরে তাপমাত্রা আবার বাড়াই দিতে হবে। এই তাপমাত্রা বাড়ানোর জন্য একটা গ্যাস ব্যবহার করা হয়। সেই গ্যাসটার নাম কি জানো? হিলিয়াম গ্যাস। কোন গ্যাস ব্যবহার করা হয়? হিলিয়াম গ্যাস। এমসিকিউ তো আসতে পারে। হিলিয়াম গ্যাস কি? খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। দেখো, নিচের কোনটি ক্রায়োসার্জারির উপাদান নয়? কোশ্চেন আসলো কি, নিচের কোনটি ক্রায়োসার্জারির উপাদান নয়? 1 নাম্বার অপশন দিলে হচ্ছে আর্গন গ্যাস। আর্গন গ্যাস কিন্তু ক্রায়োসার্জারির উপাদান। 2 নাম্বার অপশন দিল কি, তোমার ডাইমিথাইল ইথার প্রোপেন। ডাইমিথাইল ইথার প্রোপেন ক্রায়োসার্জারির উপাদান। 3 নাম্বার দিল নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসও ক্রায়োসার্জারির উপাদান। 4 নাম্বারে দিল হিলিয়াম গ্যাস। তুমি বলে কি রে স্যার, হিলিয়াম গ্যাসও তো ক্রায়োসার্জারির উপাদান। তাহলে হিলিয়াম গ্যাসটা কেন আমি ক্রায়োসার্জারির উপাদান নয় বলবো? কারণ হচ্ছে হিলিয়াম গ্যাস রোগাক্রান্ত কোষ ধ্বংসের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। রোগাক্রান্ত কোষ ধ্বংস হওয়ার পরে তাপমাত্রাটা, রোগাক্রান্ত কোষের তাপমাত্রাটা বাড়াই দেওয়ার জন্য, মানে যখন কোষটা মরে যাবে তখন কোষের তাপমাত্রা স্বাভাবিক করার জন্য হিলিয়াম গ্যাসকে ব্যবহার করা হয়। এই কারণে হিলিয়াম গ্যাস ক্রায়োসার্জারির মধ্যে ব্যবহার করা হইলেও হিলিয়াম গ্যাস ক্রায়োসার্জারির উপাদানের মধ্যে পড়ে না। কথা বুঝছো? আমি আবার বলতেছি, ভালো করে বুঝো। হিলিয়াম গ্যাস ক্রায়োসার্জারির উপাদানের মধ্যে পড়ে না, কিন্তু ক্রায়োসার্জারিতে তাকে ব্যবহার করা হয়। কারণ ক্রায়োসার্জারিতে রোগাক্রান্ত কোষের তাপমাত্রা কি করা হয়? অনেক বৃদ্ধি করা হয়। রোগাক্রান্ত কোষের তাপমাত্রা তোমার কমাই ফেলা হয় -41 থেকে -196। এখন -41 থেকে -196 আনার পরে সে রোগাক্রান্ত কোষটা মারা গেল, তাহলে রোগাক্রান্ত কোষের তাপমাত্রা কি -196 রেখে দিলে কাজ হবে? সেটাকে আবার বাড়াই দিতে হবে না? সেটাকে বাড়ানোর জন্য হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। তাহলে তো কোষ মারা যাওয়ার পরে আমি হিলিয়াম গ্যাসকে ব্যবহার করতেছি। এই কারণে হিলিয়াম গ্যাসটা ক্রায়োসার্জারির উপাদান 9 এর মধ্যে যদি এমসিকিউতে আসে তখন কিন্তু হিলিয়াম গ্যাসকে লিখতে হবে। এই গেল হচ্ছে ক্রায়োসার্জারির কথাবার্তা। রোবোটিক্সের গঠন, ব্যবহার এবং অতিরিক্ত শীতল তাপমাত্রা ব্যবহার করে ক্রায়োসার্জারি। আচ্ছা, এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপগুলো ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, এরপরের যে টপিকগুলো রিকম্বিনেন্ট ডিএনএ, তুই থাক, সমস্যা নেই, তুই পড়া, আমি সাথে আসি। তুই বল না, সমস্যা নেই, আচ্ছা আমি আসি। ওটা থিওরি পড়ে পড়ে একটু হয়ে গেছে তো, মানে প্যারা খাচ্ছে তো, তুই এটা শেষ কর, তারপর আমরা মজার টপিকে চলে যাব, ঠিক আছে? দেখ, তোদেরকে আমার ওই তোয়ার এটা দেখাইতে বলছিস, তোয়ার এটা দেখাইছি, খুঁজি তো এখন ভাই পড়ান। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপগুলো ব্যাখ্যা করতে বলছে। একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য, রিকম্বিনেন্ট ডিএনএ মানে কি আগেটা বলি, দুটা ভিন্ন প্রজাতির ডিএনএ থেকে লাইগেস এনজাইমের মাধ্যমে, আমি এনজাইমটার নাম বলতেছি লাইগেস এনজাইম, লাইগেস এনজাইমের মাধ্যমে একটা নতুন প্রজাতির ডিএনএ তৈরি করাকে, নতুন প্রজাতির ডিএনএ তৈরি করাকে বলা হয় রিকম্বিনেন্ট। যে নতুন প্রজাতির ডিএনএটা তৈরি হয়েছে তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য 4টা ধাপ।
নতুন প্রজাতি তৈরির জন্য 6টা ধাপ। তোমরা দেখবা মাহবুবুর রহমানের বইতে সবগুলা স্পষ্ট উল্লেখ করা আছে। তোমাকে যদি বলে একটা ধরো বললো যে উদ্দীপক বললো যে জনাব রহিম সাহেব যে দুইটা ভিন্ন প্রজাতির আম এবং আপেল থেকে মিক্স করে একটা হাইব্রিড জাত তৈরি করছে, উদ্দীপকের প্রযুক্তিটি ব্যাখ্যা করতে বলছে। তুমি যদি বাংলায় বকচক্কর ব্যাখ্যা করো তাহলে কিন্তু লাভ নাই। তোমাকে স্পেসিফিক ধাপগুলো বলতে হবে কি কি ধাপ আছে। ধাপ 1 হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। দুইটা ভিন্ন উদ্ভিদ থেকে দুইটা ভিন্ন ডিএনএ নিবা, এটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। ধাপ 2 হচ্ছে ডিএনএর বাহক নির্বাচন। যে ডিএনএটাকে তুমি নির্বাচন করছো, ধরো তুমি একটা আপেল এবং একটা কমলা দুইটা মিলে একটা মিক্স জাত তৈরি করবা, তাহলে আপেলের একটা ডিএনএ নির্বাচন করলা, টমেটোর একটা কমলার একটা ডিএনএ নির্বাচন করলা, তাহলে আপেল এবং কমলা দুইটা ডিএনএ কে পরস্পর কি করবা, মানে যোগ করার জন্য এদেরকে ডিএনএ গুলোকে কাটতে হবে। কি করতে হবে? ডিএনএ গুলোকে কাটতে হবে। কাটার আগে ধাপ 2 হচ্ছে ডিএনএর বাহক। ডিএনএ তো কোনো হাত পা নাই, সে তো আর প্রজননে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে ডিএনএর বাহক হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। কারে লাগবে ভাই? ইকোলাই ব্যাকটেরিয়া। ধাপ 1 কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। দুইটা ভিন্ন উদ্ভিদের দুইটা ডিএনএ নিবা, তাদের হাত পা নাই, তারা প্রজননে অংশগ্রহণ করতে পারবে না, তাইলে কি করতে হবে? দুইটা ডিএনএ এর জন্য বাহক লাগবে। বাহক হিসেবে কাকে ব্যবহার করব? ইকোলাই ব্যাকটেরিয়া। তাহলে ধাপ 2 কি? ডিএনএ এর বাহক নির্বাচন। বাহক হিসেবে কে থাকবে? ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়া আর কাঙ্ক্ষিত ডিএনএ পরস্পর যুক্ত হবে। 2 নম্বর ধাপের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া এবং কাঙ্ক্ষিত ডিএনএ পরস্পর যুক্ত হবে। ইকোলাই ব্যাকটেরিয়া এবং কাঙ্ক্ষিত ডিএনএ পরস্পর যুক্ত হয়ে নতুন একটা ডিএনএ তৈরি করবে, তার নাম কোন ডিএনএ? প্লাজমিড ডিএনএ। তাহলে ধাপ 1 কি? কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, ডিএনএ নির্বাচন। ধাপ 2 হচ্ছে ডিএনএ এর বাহক। বাহক হিসেবে কে থাকবে? ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়া আর ডিএনএ পরস্পর যুক্ত হবে। ইকোলাই ব্যাকটেরিয়া এন্ড ডিএনএ পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে তার একটা নতুন ডিএনএ তৈরি করবে যার নাম হচ্ছে প্লাজমিড ডিএনএ। তাহলে প্লাজমিড ডিএনএ কাকে বলে? যদি কোশ্চেন আসে কি লিখবো? ইকোলাই ব্যাকটেরিয়া এবং কাঙ্ক্ষিত ডিএনএ বা ডিএনএ পরস্পর যুক্ত হয়ে যে নতুন ডিএনএ তৈরি করছে তাকে বলা হয় প্লাজমিড ডিএনএ। ধাপ 3, ধাপ 3 হচ্ছে ডিএনএ কর্তন। ডিএনএ কাটার জন্য যে ডিএনএটা আমি নির্বাচন করলাম ওই ডিএনএটা দুইটা অংশ অর্ধেক অর্ধেক কাটতে হবে, কেটে দুইটা অর্ধেক ডিএনএ কে জোড়া লাগায় একটা নতুন ডিএনএ তৈরি করব। এই যে ডিএনএটাকে কাটবো, কাটার জন্য কি আমি কাঁচি বা ব্লেড ইউজ করব? না, একটা এনজাইম ব্যবহার করব। এনজাইমটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। কি এনজাইম বলে এটাকে? রেস্ট্রিকশন এনজাইম ইউজ করতে হবে। একটা এনজাইম ইউজ করতে হবে, রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাকে কাটবো? ডিএনএ দুইটা বসছে, একটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ, একটা হচ্ছে প্লাজমিড ডিএনএ। কাটবো হচ্ছে প্লাজমিড ডিএনএ কে, কাঙ্ক্ষিত ডিএনএ আর নাই। কাঙ্ক্ষিত ডিএনএ ইকোলাই ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয়ে প্লাজমিড ডিএনএ তে রূপান্তরিত হয়েছে। কাটবো হচ্ছে প্লাজমিড ডিএনএটাকে। প্লাজমিড ডিএনএ কে কাটার পরে অর্ধেক কাট ডিএনএ পাইলাম, অর্ধেক অর্ধেক দুইটা ডিএনএ পাইলাম, অর্ধেক টমেটোর ডিএনএ বা অর্ধেক আপেলের ডিএনএ, অর্ধেক কমলার ডিএনএ। দুইটাকে এবার জোড়া লাগাবো না? এখন জোড়া লাগানোর জন্য কি গাম ব্যবহার করব? জোড়া কি গাম দিয়ে লাগানো যাবে? না। গাম, তাহলে গাম মানে দুইটা ডিএনএ কে পরস্পর জোড়া লাগানোর জন্য আরেকটা এনজাইম ব্যবহার করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এনজাইমটার নাম কি? লাইগেস এনজাইম। লাইগেস এনজাইম দিয়ে কাকে জোড়া লাগাবা? লাগাইতে গেছে। লাইগেস এনজাইম দিয়ে জোড়া লাগাবা হচ্ছে দুইটা কর্তনকৃত প্লাজমিড ডিএনএ। দেখো ইনফরমেশন গুলো ভালো করে নোট করে রাখো। কর্তনকৃত দুইটা প্লাজমিড ডিএনএ কে লাইগেস এনজাইমের মাধ্যমে জোড়া লাগাইলাম, একটা নতুন ডিএনএ তৈরি হবে, যে ডিএনএটাকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ কার মাধ্যমে তৈরি হয়? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয় লাইগেস এনজাইমের মাধ্যমে। কার মাধ্যমে? লাইগেস এনজাইম। কিভাবে? দুইটা কর্তনকৃত প্লাজমিড ডিএনএ কে জোড়া লাগাইতে হয়, জোড়া লাগাই একটা নতুন ডিএনএ পাওয়া যায়, তাকে কি ডিএনএ বলা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে কোশ্চেনে রিকম্বিনেন্ট ডিএনএ আসলে এটা একটু ব্যাখ্যা করবা। এই গেল কথাবার্তা। তুই কি কন্টিনিউ করবি নাকি আমি ছেড়ে না, দিই? এটা কি প্রথম অধ্যায় শেষ? হ্যাঁ। আর আমরা এরপরে এটা থিওরি তো আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। সংজ্ঞা আচ্ছা। পদ্ধতিতে পোলাপান একটু বোর হচ্ছে, পোলাপানদেরকে একটু মজা দিব না, আমরা একসাথে কন্টিনিউ করবো এখন, ঠিক আছে? তো এই দ্বিতীয় অধ্যায় আমাদের একটু স্কিপ করি, তৃতীয় অধ্যায় সব, কারণ পোলাপানকে থিওরি পড়ালে পোলাপানে বেয়াদব তো এখানে একটু বোর হয়। এটা 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 করে এটা এটা ব্যাখ্যা কর। কোনটা? এটা যাবো 4 5 6 4 যোগ 5 যোগ 6 সমান 10। এখান থেকে আমরা শুরু করি তৃতীয় অধ্যায় সংজ্ঞা পদ্ধতি। হ্যাঁ, আচ্ছা দেখো, তোমরা তো অনেক দুষ্টু, কি বলবো তোমাদেরকে নিয়ে। আর তোমাদেরকে বলছি যে একটু ভালো মতো ক্লাস করো, ক্লাস না করে এখানে আমাকে তেল মারতেছো, ফাম মারতেছো। তুই আমাকে তেল মারি কোনো লাভ আছে? তুই আমাকে বুঝা। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করতেছি। মানে আমার বন্ধু, আমি ভাবছিলাম যে তোমরা ওইভাবে ক্লাসটা করবা, তোমরা মনোযোগ দিচ্ছ না, জার্গমি করতেছো, যে জিনিসটা আমি আশা করি না তোমাদের থেকে। যাই হোক, আমি এবং আমার বন্ধু মিলে এখন ক্লাস নেব। তোমাদেরকে তো আমার ক্লাসের চেয়ে বেশি, মানে হচ্ছে যে আমাদের পড়ার চেয়ে বেশি হচ্ছে আমার তোয়ারার দাম বেশি, তো তোয়ারা শুদ্ধ আনছি। এখন আমরা দুইজনে মিলে ক্লাস নেব, ঠিক আছে স্যার? ওকে, তোমরা দুষ্টু না, তোমরা জানবো, ঠিক আছে? আর বলতেছি না কিছু, সামনে থাকলে আর কিছু বলতাম। কৌশিক স্যার আসেন, আমরা একটু শুরু করি। আমরা একসাথে পড়ালে মনে হয় ওদের বুঝতে আর একটু সুবিধা হবে, কি বলে?
স্যার তাহলে আমরা একটু শুরু করি, আমরা তৃতীয়দের সংখ্যা পদ্ধতি থেকে। ও আচ্ছা শুনো, আরেকটা কথা, তোমরা যে যে কমেন্ট সব আমি দেখছি এবং যারা যারা করছে আমি লিস্ট করে রাখছি, সামনে বেলা খবর আছে মাথায় রাখিস, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আহ এখন হচ্ছে যে স্যার আমরা শুরু করে দিই। কৌশিক স্যার আসেন। ওকে, এই বেটা মোবাইল রাখো না, দুষ্ট ছেলে, ক্লাসে মনোযোগ দিয়ে আমরা। তৃতীয়দের সংখ্যা পদ্ধতি, ওই যে আমরা প্রথমত থিওরি পড়াচ্ছি দেখে ফলোবাইন থেকে স্যার বেইন লাগতেছে লিখে দেন এরকম হয়েছে ওরকম হয়েছে, এখন আমরা একটু থিওরি বাদ দিয়ে আমরা হচ্ছে যে একটু কি ওই মজার টপিকে চলে যাই, সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেগুলো তোমাদের খুব ভালো লাগে। তো আমরা যদি একটু এখান থেকে কথা বলি, স্যার বিট কি একটা আমাদের প্রশ্ন আসলো, এখন ফলোবাইন বিটটাই কিভাবে প্রশ্ন মানে কিভাবে আনসার করতে পারে প্রশ্ন আসলে, বিট জিনিসটা কি স্যার? বিট জিনিসটা হচ্ছে কম্পিউটারের বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যাকেই কি বলা হয়? বিট বলা হয়। আচ্ছা, তাহলে আমি একটু ক্লিয়ার করি বিট জিনিসটা কি। স্যারে আমাদেরকে যেভাবে বুঝলো বা আমি যা বুঝলাম, যে আমরা জানি কম্পিউটার ওই ব্যাককলটা কাজ করে কার মাধ্যমে দেখি বলতো, জিরো এবং ওয়ান এর মাধ্যমে। তাহলে ওইটা হচ্ছে মাতৃভাষা। তাহলে এই যে জিরো এবং ওয়ান, এমনি জিরো এবং ওয়ান কে আমরা নর্মালি কি বলি দেখি বলতো, আমরা নর্মালি ডিজিট বলি, অঙ্ক। কিন্তু বাইনারির ক্ষেত্রে তার একটা স্পেশাল নাম আছে, এই স্পেশাল নামটাকে কি বলা হয় স্যার? বিট বলা হয়। আশা করি আমি ঠিক বলছি কৌশিক স্যার। তাহলে বিট কি? ওই বাইনারি যে জিরো এবং ওয়ানটা আছে, এই জিরো এবং ওয়ান মানে হচ্ছে কি অঙ্ক। অঙ্ককে ইংলিশে কি বলে? ডিজিট বলে। কিন্তু বাইনারির ক্ষেত্রে একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে কি বিট। যেমন তোর বন্ধু বান্ধবের নাম তো তোর আব্বা আম্মা একটা রাখছে, কিন্তু সে তুই কি সে নামে ডাকো? সে নামে তো ডাকস না, এই কালা ইয়ায় মোটা ইয়ায় চিকনা এভাবে ডাকস না, ওই জিনিসটা হচ্ছে এরকম। তাহলে ওই যে জিরো এবং ওয়ান এই যেটা আছে, এটার স্পেশাল নাম হচ্ছে কি স্যার? বিট। আশা করি আমি ভুল বলিনি স্যার। একটু বাইট ওদেরকে একটু বলেন তো স্যার। প্রত্যেকটা 8 বিটকে একটা বাইট বলা হয়। বাইট হচ্ছে, বিট এবং বাইট দুটাই হচ্ছে একক। বিট একটা একক, বাইনারি সংখ্যা পরিমাপের জন্য বিট একটা একক, বাইট একটা একক। 8 বিটে একটা বাইট হয়ে থাকে। তাহলে আমি একটু ক্লিয়ার করি, এই আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা আসো, বাইট জিনিসটা কি একটু দেখো। আচ্ছা আমরা কলমে নিয়ে আসি আবার, একটু দুঃখিত, একটু মনোযোগ দাও। বাইট জিনিসটা একটু খেয়াল করো। ওই যে আমরা দ্বিতীয় গেলে ব্যান্ডউইথ করবো, ব্যান্ডউইথের একক হচ্ছে কি বিপিএস। একটা ছোট হাতের বিপিএস হয় আর একটা বড় হাতের বিপিএস হয়। ছোট হাতের বি ইউজ করলে বিট পার সেকেন্ড, বড় হাতের বি ইউজ করলে বাইট পার সেকেন্ড। দুইটাই এমসিকিউতে আসতে পারে। ছোট হাতের বি দিলে তুই বিট পার সেকেন্ড আনসার দিবি, বড় হাতের বি দিলে তুই বাইট পার সেকেন্ড আনসার দিবি, ঠিক আছে? ওকে স্যার, তাহলে এই বিটটা আমরা বুঝলাম। জিরো এবং ওয়ান কে স্যার কি বলা হয়? বিট। তার বাইট কি স্যার? তুই 8টা বিটকে যখন একসাথে করবি, 8টা বিটকে একসাথে এক বাইট বলা হয়। 8টা বিটকে একসাথে কি বলা হয়? এক বাইট বলা হয় স্যার। এগুলো পরিমাপের একক। তুই যেমন ওই কিলোমিটার মিটার হিসাব করস, এই 1000 মিটার মানে কত কিলোমিটার স্যার? 1 কিলোমিটার না স্যার? এই সেম 8টা বিটকে স্যার কি বলা হয়? এক বাইট বলা হয়। আশা করি ভুল বলিনি স্যার। আচ্ছা, এর পরেরটা একটু আপনি বলেন স্যার, সংখ্যা পদ্ধতি বেস বলতে কি বুঝায়? প্রত্যেকটি সংখ্যা পদ্ধতিতে মোট যতটা সংখ্যা থাকবে তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। প্রত্যেকটা ধরো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা আছে 0 1 2 3 4, 5টা সংখ্যা, তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 5। কোন একটা, যদিও এটা বাস্তব জীবনে এই ধরনের কোনো সংখ্যা পদ্ধতি নাই, আবার আমি বললাম যে কোন একটা সংখ্যা পদ্ধতি 0 1 2 3 4 5 6 7, 8টা সংখ্যা আছে, তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। মোট কথা, একটা সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতটা সংখ্যা আছে সেটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। আচ্ছা শুন, বেস কি আমাদের স্যার খুব সুন্দর ব্যাখ্যা করলো, আমি তোকে একটু ব্যাখ্যা করে দিই। বেস হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক, মোট যতগুলো অঙ্ক থাকবে তাদেরকে কি বলা হবে স্যার? বেস বলা হবে। যেমন আমি যদি বলি বাইনারি, বাইনারিতে দুইটা অঙ্ক থাকে 0 এবং 1, তাহলে তার বেস কত হয়? 0 এবং 1 থাকার কারণে তার বেস হয় কত? 2। অক্টাল, অক্টালে 8টা অঙ্ক থাকে 0 থেকে 7 পর্যন্ত, তাহলে তার বেস হয় কত? 8। ডেসিমেল 10টা অঙ্ক থাকে। স্যার কোন একটা সংখ্যাতে যদি তোকে বলা হয় 0 1 2 3, তাহলে এটা কয় বেস? এটা কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি? 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। স্যার এরকম তো কিছু নাই, তুই চাইলে আবিষ্কার করতে পারছ, কিন্তু আমি জানি তোর এতটা ট্যালেন্ট না, এদেরকে আবিষ্কার করতে পারবি, ঠিক আছে? তাহলে তুই শুধু মাথায় রাখবি বেস মানে কি? মোট অঙ্ক। একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক থাকবে তাদেরকে কি বলা হয় স্যার? বেস বলা হয়। হ্যাঁ, আচ্ছা স্যার, এখন ওই সংখ্যা পদ্ধতির বেস বলতে কি বুঝায় তুই এটা আশা করি এভাবে লিখতে পারবি। মাঝে মধ্যে এখান থেকে এরকম একটা প্রশ্ন আসে যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো? 3 ভিত্তিক কি, 4 ভিত্তিক কি? তুই এদিকে আল্লাহ সারা যেটা পড়াইনি, আরে ব্যাক কল দেখ। 3 ভিত্তিক মানে কি? 3 ভিত্তিক মানে হচ্ছে স্যার, ভিত্তি 3 মানে আমরা কি শিখছি স্যার? যেখানে মৌলিক অঙ্ক থাকবে কয়টা? 3টা। তুই 0 থেকে যদি গণনা শুরু করস তাহলে 0 1 2, তাহলে কয়টা অঙ্ক থাকবে? 3টা। তাহলে তোকে যদি প্রশ্ন করে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, তুই বলবি যে স্যার যে সংখ্যা পদ্ধতিতে 3টা মৌলিক অঙ্ক থাকে এবং মৌলিক অঙ্কগুলো কি 0 1 2, তাকে কি বলা হয়? 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 4টা মৌলিক অঙ্ক থাকে 0 1 2 3, তাকে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আশা করি জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেছে। ওকে, আচ্ছা 5 বেস দিয়ে কি কোশ্চেন আছে কিনা? আমরা এখন হচ্ছে যে ওই ক গুলোতে এখনো আসি, ওই যে আমরা যখন ওগুলোতে যাব তোরটা আনসার আমরা দিব, ঠিক আছে? ওই একটা খুব সুন্দর একজন আনসার দিয়েছে আশরাফ রাকিব স্যার, ব্যবহৃত মৌলিক চিহ্ন সমান মোট সংখ্যা। ভেরি গুড, ভেরি গুড।
ওকে, আমরা তারপরে আগাই স্যার। হ্যাঁ, তারপর আমরা একটু কোথায় চলে গেলাম স্যার? ইউনিকোড, হ্যাঁ, এবিসিডি, Unicode, আইসি, ABCD, ASCII কোডের ASCII পূর্ণরূপ, এগুলো হ্যাঁ। তোমাদের পরীক্ষায় আসতে পারে, এগুলো একটু মাথায় রাখবা। যেমন ইউনিকোড হচ্ছে একটা 16 বিটের কোড, হ্যাঁ। তারপর ইবিসিডি হচ্ছে একটা 8 বিটের কোড, ASCII কে আবার দুই ভাগে ভাগ করা যায়, ASCII 7, ASCII 8, দুইটাই তোমরা এগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে স্যার? আচ্ছা, আজকের একটা জিনিস বলে রাখি, মাহবুবুর রহমানের বইতে দেখবা আজকির কিছু ইয়া দেওয়া আছে, তোমার 7-এর আজকি কোড কত, 8-এর আজকি কোড কত, এ এর আজকি কোড কত, বি এর আজকি কোড কত, এগুলো কষ্ট করে একটু পারলে দেখে যাও, কারণ এমসিকিউ তো আসতে পারে। আচ্ছা, ওদেরকে তাহলে আমি একটা কথা বলি, তোমাদেরকে একটু শেয়ার করি, যে এই এর আজকি কোড কত, এরকম একটা প্রশ্ন আসে, বা বড় হাতের এ দিয়ে ছোট হাতের এ কত জিজ্ঞেস করা। হ্যাঁ, তাহলে এটা আমরা একটু কিন্তু ক্লাসে মজা করে পড়ছিলাম, আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা স্যার, দিচ্ছি, টেনশন করিস না, হারবো না বেটা, তো স্যার যখন খেলতে নামছে অবশ্যই জিতবে। দেখ, এই একটু মুখস্থ রাখবি, এর আজকি কোড হচ্ছে আজকে থেকে কত 65, মানে 65 এর বাইনারি মান হচ্ছে এর আজকি কোড। ঠিক আছে? আজকে কি আমরা ভাগ করলে ওইটার কিন্তু আবার কিছু জোন বিট থাকে, Zone bit সংখ্যাসূচক থাকে, বিট হ্যাঁ। থাকে, আর একটা হচ্ছে যে প্যারিটি বিট থাকে, আজকে 8 আর 7 এর বেলায় কিন্তু সেটা থাকে না। তো আজকে এতে এর জন্য মান রাখবি, এর জন্য মনে রাখবি 65। 65 কে বাইনারি করলে আমরা কি পেয়ে যাব? ওই এর মানটা পেয়ে যাব আজকিতে। এখন অনেকে বড় হাতের এ দিয়ে ছোট হাতের এ কত জিজ্ঞেস করা হয়। ছোট হাতের এ কত স্যার? ছোট হাতের এ হচ্ছে 97। কিন্তু এই 97টা আমরা কিভাবে মনে রাখতে পারি? তোদেরকে ক্লাস একটা মজার টেকনিক শিখিয়েছিলাম, ঠাস করে একটা সোয়ার মারি দিবি। দেখ, বড় হাতের একে যদি তুই একটা সোয়ার মারস, আমরা বলি না এক সোয়ারে কয়টা দাঁত পড়ে? 32টা দাঁত পড়ে। তাহলে এক সোয়ারে আমি কয়টা দাঁত ফালাই দিব? 32টা দাঁত ফালাই দিব। তাহলে 65-র সাথে 32 যোগ করলে কত হয়? 97 হয়। আর সোয়ার মারলে থোয়ারা একটু চেঞ্জ হয়, মানে এই থাকবে, শুধু বড় হাতের এ থেকে কি হয়ে যাবে? ছোট হাতের এ হয়ে যাবে। কথা বুঝা গেছে স্যার? শুধু বড় হাতের এটা মুখস্থ করবে ভালো মতো। বড় হাতের এ মানে কত? 65। স্যার এটা কোথা থেকে? আজকি মানে এটা হচ্ছে যে স্যার দেখ, আজকি মানে কি বাইনারিতে রূপান্তর করতে হবে, আর বাইনারিতে রূপান্তর করতে হলে এর সাথে কিন্তু নরমালি কোনো সংখ্যার মিল নাই, আর বাইনারি হচ্ছে একটা সংখ্যা, ওই সংখ্যা মিল করার জন্য এর একটা মান ধরে নেওয়া হয়েছে। এর মানটা আমি একটু মুখস্থ রাখবো, বা এগুলো আমরা অটোমেটিক মনে রাখতে পারবো। আশা করি এই জিনিসটা বুঝা গেছে। এই যে আমার পোলাপাইন বলে দিয়েছে সোয়ার মারি 32টা দাঁত ফেলে দেবো, ভেরি গুড। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্লাস আসলে তোকে ধরা হবে, যদি বা তোর সাথে মনে হয় আমাদের সামনাসামনি ক্লাস হবে না, ইনশাল্লাহ হবে, অনন্য বিশ্ববিদ্যালয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস করবো একসাথে। ঠিক আছে স্যার? ওকে স্যার, এরপরের টিপটা আপনি বলে দেন, বিসিডি কোড কি? আচ্ছা, ইবিসিডিআইসি কোড থেকে যে জিনিসটা আছে, ইবিসিডিআইসি কোডের পূর্ণরূপটা আগে একটু পড়বা। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। কি বললাম? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। কোনো একটা সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করবা, দেন ওটার সাথে 4টা বাইনারি ওয়ান যোগ করে দিবা, যে কোডটা পেয়ে যাবা সেটা হচ্ছে ইবিসিডিআইসি কোড। যদিও ইবিসিডিআইসি কোড নির্ণয় কখনো পরীক্ষায় আসে নাই, জাস্ট ইবিসিডিআইসি কোড পূর্ণরূপটা আসছে, তুমি জাস্ট পূর্ণরূপটা একটু ভালো করে পড়ে যাবা। আচ্ছা, তারপর আজকিরটা কি স্যার? আমি একটু বলে দিব। আজকের ওই যে আজকের যে দুটো পূর্ণরূপটা প্রকার আছে না, আজকের আচ্ছা, পূর্ণরূপটা। পূর্ণরূপটা আচ্ছা বলবো। আচ্ছা, দেখো আজকের পূর্ণরূপ কি। আচ্ছা, তোমরা যদি তোমাদের বেসিক ভালো থাকে, তোমরা জানো যে আমরা এখানে ওই এই যে চিহ্ন বর্ণ অক্ষর এগুলোকে কোথায় রূপান্তর করতেছি? বাইনারিতে রূপান্তর করতেছি। তার মানে আমরা কি করতেছি স্যার? আমরা এখানে একটা ইনফরমেশনকে আমরা ইন্টারচেঞ্জ করতেছি। স্যার ইনফরমেশন কি হচ্ছে? ইন্টারচেঞ্জ হচ্ছে। আর এই ইনফরমেশন যে ইন্টারচেঞ্জ মানে একটা থেকে আরেকটাতে যাচ্ছি, সেইটা করতেছি কার মাধ্যমে? কোডের মাধ্যমে। আর এইটা একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা কারা দিছে? আমেরিকানরা দিছে। এই জন্য নামকরণটা কিভাবে করা হয় দেখ, আমেরিকান স্ট্যান্ডার্ড। আমেরিকানরা দিছে, কি দিছে শুন, একটা কোড দিছে। কিসের জন্য দিছে? ইনফরমেশনকে কি করার জন্য? ইন্টারচেঞ্জ করার জন্য। মানে তোর চিহ্ন বর্ণ অক্ষরকে কোথায় নিয়ে যাওয়ার জন্য? বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য। আশা করি বোঝা গেছে। এই যে আমার স্টুডেন্টরা বলে দিছে, এই যে ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, এরপরে আমরা চলে যাই। আমি তো একটা কমেন্টও করতেছি না। আচ্ছা, পর সমস্যা নাই। আর এখানে আমাদেরকে ওই এর পরেরটাতে চলে যেত স্যার। স্যার চলে যান তো, বিসিডি কোড কি? আমাদের সময় কম। বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, সাধারণত 8421। আরো বিসিডি কোড আছে, কিন্তু সাধারণত 8421 কোড দ্বারা গঠিত কোডটাকে কি বলা হয়? বিসিডি কোড। আর ওইটাকে কিন্তু এনবিসিডিও বলা হয়, এটাও মাথায় রাখতে হবে। 8421টাকে কি বলা হয়? এনবিসিডি। ঠিক আছে, এটাও মাথায় রাখবেন। ঠিক আছে স্যার? ওকে। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নিবল কি? এটা একটু বলে দিই। শিবল চলে আসছে। শিবল কি? নো শিবল, ইট ইজ নিবল। নিবল হচ্ছে ও আল্লাহ। 1 বাইটের অর্ধেক, 4 বিটকে নিবল বলে। এটা একটু মনে রাখবা, এমসিকিউ ইয়াতে আসে, এটা কাটি দেবে, সময় নাই খুব একটা। সময় পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? এটা আমি একটু পরে মনে হয় সামনে গেলে আবার বলবো, তাই হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমরা একটু পরে যাই। পোলা একটা খুব ইয়া করতেছে যে স্যার এমসিকিউ কি করবে, এমসিকিউ কি করবে, বোর্ড কোশ্চেন গুলো দেখে যা, সবগুলো বোর্ড দেখে যা। ঠিক আছে, টাইপ গুলো দেখে যাবি ভালো মতো। আমরা একটু সামনে আগাই। আচ্ছা, একটা এমসিকিউ প্রায় সময় এখান থেকে আসে, নাম্বার সিস্টেম থেকে। সেটা হচ্ছে 177। এইটা একটু বিয়াটা দিত। কোনটা? আচ্ছা, 177 অক্টালের পরবর্তী সংখ্যা কত? 277 অক্টালের পরবর্তী সংখ্যা কত? যে কোনো একটা সংখ্যা পদ্ধতির পরবর্তী সংখ্যা যদি বের করতে হয়, তাহলে ওই সংখ্যা পদ্ধতির সাথে 1 যোগ করবা। ক্যালকুলেটরকে বেস মোডে গিয়ে অক্টালে নিয়ে যাবা, অক্টালে 177 এর সাথে 1 যোগ করবা, আনসার আসবে হচ্ছে 200।
277 এর সাথে 1 যোগ করবা, আনসার আসবে হচ্ছে 300। এইগুলা অক্টাল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যার পরবর্তী সংখ্যা বের করার জন্য কি করতে হয়। আরেকটা জিনিস এমসিকিউ তে আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে 4 8 সি এর পরবর্তী সংখ্যা কত হবে। এটা একটা ধারা 4 8 সি। এটা এটা দেখো তো কত করে করে বাড়তেছে, 4 এর পরে 8, 8 এর পরে সি, তাহলে 4 করে করে বাড়তেছে না। তাহলে সি এর পরবর্তী সংখ্যা স্যার কত বাড়বে, 4 বাড়বে। c+4। হ্যাঁ c+4। স্যার c+4 মানে কত, c মানে কত, 12 12 4 16, কিন্তু স্যার আমাদের আনসার ভুল। স্যার কেন? স্যার এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10। স্যার 10 কেন? তুই সারা জীবন যদি এটা না পড়ি, মানে পড়ি, এটা তুই পড়স নাই, না পড়ে থাকস, তাহলে পড়ারও দরকার নাই, তুই c+4 এটা ক্যালকুলেটর মারি দিবি। আর এটা যদি তুই পূর্ণাঙ্গ পড়তে হয়, আমার ইউটিউবে লাইভ রেকর্ড ক্লাস দেওয়া আছে, সেখান থেকে দেখে নিস কেন সি এর সাথে 4 যোগ করলে সেটা আমাদের 10 হলো। ঠিক আছে, কারণ আমরা জানি মৌলিক অঙ্কগুলো যখন শেষ হয় আবার একের ঘর শুরু হয়। যেমন 0 থেকে 7 এর পরে 10, 0 থেকে 7 অঙ্ক শেষ হওয়ার পর একের ঘর শুরু হয়েছে, 0 থেকে 9 শেষ হওয়ার পর মৌলিক অঙ্ক ডেসিমেলে শেষ হওয়ার পর আবার একের ঘর শুরু হয়েছে 10 11 12। 0 1 এর পর মৌলিক অঙ্ক শেষ হওয়ার পর কিন্তু আবার 1 0 1 1 একের ঘর শুরু হয়েছে। সেম ভাবে 0 থেকে f হেক্সার মৌলিক অঙ্ক শেষ হওয়ার পরও আবার একের ঘর শুরু হবে। ঠিক আছে স্যার, আশা করি জিনিসটা বোঝা গেছে। আর তোমরা এটা একটু ক্যালকুলেটরে করে ফেলবে, আপাতত এটার জন্য ক্যালকুলেটর ইউজ করো, নাহলে যোগের একটা নিয়ম আছে, যোগের নিয়মটা দিয়েও করতে পারো। যোগের একটা নিয়ম কিন্তু আমি ক্লাসে দেখাইছিলাম, এখন দেখালে হয়তো অনেকে বুঝবা না ওই নিয়মটা, এখন এই জন্য আমি দেখাইতে চাচ্ছি না। ওই যে যোগ করলে স্যার কি করতে হয়, যদি অধিক হয়ে যায় মানে মৌলিক অঙ্কের বাইরে চলে যায় তখন বেস দিয়ে ভাগ করতে হয়, একটা সাম আছে একটা ক্যারি আছে, ওই নিয়মটা একটু দেখে নিই। ঠিক আছে স্যার, স্যার এরপর একটু আমরা এরপরটাতে চলে যাই। আচ্ছা আচ্ছা, এই টাইপের প্রশ্নের জন্য কিন্তু এগুলো একটু দেখে নিবা, এগুলো একটু দেখে নিবা। 4 যোগ, আচ্ছা একটু দাঁড়াও, একটু বলি। বলে দে 4 + 5 + 6 = 17। এটা অনেকে খালি বাংলায় ব্যাখ্যা করে দেয়। কিছু কিছু টিচার থাকে একটু স্যার টাইপ, স্যার ওরা কি করে, এই ধরনের কোশ্চেন যদি থাকে ডাইরেক্ট কাটি জিরো বসাই দেয়। তাহলে এই অঙ্কগুলাতে একটু ম্যাথমেটিক্যাল টার্মও ব্যাখ্যা করার ট্রাই করবা। যেমন ধরো আমি তোমাকে বললাম 5 + 3 = 10। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, কি লেখা এরকম বেশি হচ্ছে। 5 + 3 = 10। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইডে একটু পানি দাও থেকে 5 আর 3 যোগ করলে কত হবে, 8। তাহলে 5 আর 3 যোগ করলে 8 হবে, এটা তুমি কোথায় যোগ করছো, ডেসিমেলে। তাহলে ডেসিমেলে কি এটার আনসার 10 আসতেছে, মিলতেছে এই আনসারটা, মিলতেছে না। তাহলে আমি কি করব, এই ডেসিমেলটাকে অক্টালে নেওয়ার ট্রাই করব। অক্টাল বা হেক্সাডেসিমেল যে কোনো একটাতে এটা মিলবে, ক্যালকুলেটর দিয়ে করে দেখবা কোনটাতে মিলতেছে। তাহলে 8 কে আমি 8 দিয়ে ভাগ করি, 8 কে 8 ভাগ শেষ কত 0, আবার 8 দিয়ে ভাগ করলাম 0 1, তাহলে লাস্ট টু ফার্স্ট কাউন্ট করলে আনসারটা কত আসে 1 0। এই ম্যাথটা দেখাবা, এই ম্যাথটা দেখানোর পরে ব্যাখ্যা দেওয়ার ট্রাই করবা। ম্যাথটা আগে দেখাবা, ম্যাথটা না দেখায় ব্যাখ্যা দিলা। মাঝে মাঝে স্যাররা ম্যাথটা না দেখায় ব্যাখ্যা দিলে 1 নাম্বার কাটি রাখি দেয়, হয় অনেক ক্ষেত্রে নাম্বার দেয়, কিন্তু কিছু কিছু স্যার আছে এই যে এই ধরনের ম্যাথগুলোতে ম্যাথটা ব্যাখ্যা দেখাইতে বলবে। তাহলে ম্যাথটার ব্যাখ্যা একটু মানে ফার্স্টে ডেসিমেলে যোগ করবা, একটা ডেসিমেল আনসার পাবা, এবার ডেসিমেল থেকে তুমি অক্টাল হেক্সাডেসিমেল যেখানে নেওয়ার কথা সেখানে নিয়ে ম্যাথটা প্রমাণ করে দেন লাস্টে দিয়ে বাংলা কথায় ব্যাখ্যাটা দিয়ে দিবা। শুধু বাংলায় ব্যাখ্যা দিতে যাইও না, ম্যাথটা করে দেন ব্যাখ্যা দিও। এই ভাই ব্রাজিল আজকে জিতছে নাকি হারছে এটা নিয়ে আমাদের এখানে কথা বলার কোনো দরকার নেই। ঠিক আছে, এরপরে টার্মে চলে যায়, এরপরে হ্যাঁ চলে যায়, আমাদের সময় নষ্ট করার দরকার যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর, এগুলো ওরা পারার কথা। তুমি একটু বলে দিয়ে গেলে মনে ভালো হয়। আচ্ছা, যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর, একটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, একটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, একটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি। তিন রকমের নিয়ম। ফার্স্টে হচ্ছে অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারির জন্য তোমরা ডিরেক্ট মানে অক্টালের যে, যেমন ধরো আমি তোমাকে বললাম এরকম একটা ম্যাচ দিয়ে করে দেন ওদেরকে, একটু আপনাকে সুযোগ করে দিচ্ছি। ওকে 735, এটা একটা অক্টাল সংখ্যা, আমি বললাম এটাকে বাইনারিতে নেওয়ার জন্য। 7 এর বাইনারি অনেকে ডিরেক্ট এরকম লিখে দাও, 3 এর বাইনারি 011, 5 এর বাইনারি 101 লিখে দিয়ে তুমি ডাইরেক্ট আনসারটা বসাই দাও। ভাইয়া আমি একটা কথা বলি, এরকম ডিরেক্ট আনসার লিখে দিলে কিছু কিছু স্যার কি করে 1 নাম্বার কাটি রাখি দেয়, ইতার ইচ্ছা হয়েছে 1 নাম্বার কাটি রাখছে। এখন ইতার ইচ্ছাটাকে পরিপূর্ণ করার জন্য আমি কি করতে পারি, এই 7টা কোত্থেকে আসছে সেটা একটু রাফে দেখাই দিতে পারি যদি চাই আমি। তাহলে 7টা কিভাবে আসছে, 7 এর বাইনারি 3টা 1 আমরা জানি, কিন্তু একটা কোড আছে যেটার নাম হচ্ছে 421। কি নামটা কি, 421। 7 এর জন্য কারে কারে যোগ করলে 7 হয়, 4 আর 2 এ 6, 6 আর 1 এ কত 7, তাহলে 4 এর নিচে 1 দিব, 2 এর নিচে 1 দিব, 1 এর নিচে 1 দিব। এরপরে 3 এর জন্য কত হয়, 2 আর 1 এ 3, বাকিটা কত 0। 5 এর জন্য কত, 4 আর 1 এ 5, বাকিটা কত 0। তাহলে এরপরে গিয়ে তুমি এই কোডটা লিখবা, সাত মানে ডাইরেক্ট এই ম্যাথ থেকে এই ম্যাথ। দেখো একটা নাম্বার, একটা ছোট্ট একটা ম্যাথ ধরো তোমাকে আমি দিলাম, তোমাকে আমি 3টা নাম্বার দিব, তো তোমার চেহারা দিকে একটা লাইনের জন্য তোমার 3টা নাম্বার দিয়ে তোমার লাভ নাই। তোমাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে, তুমি পাশে একটু রাফটা করে দেখাবা। রাফটা করতে তো কোনো অসুবিধা নেই, তুমি রাফটা করবা দেন ম্যাথটা দেখাবা। শুধু ডাইরেক্ট এরকম ম্যাথ দেখা দিলে নাম্বার নাও দিতে পারি, আর অথবা তুমি এরকম কিছুই দিলা না, তুই এরকম কিছুই দিলি না,
তুই কি করলি, ডাইরেক্ট আনসারটা বসাই দিলি। তো আমি তো ধরে নিবি তুই ক্যালকুলেটর দিয়ে আনসার বের করছিস। আরে দেখি দেখি মারতে বেটা তোর মতো। তো ধরে নিবি তুই ক্যালকুলেটর দিয়ে আনসার বের করছিস। ও, তাহলে- তোর পরীক্ষার ইতিহাস বলবো আইসিটি কিভাবে পরীক্ষা দিতি। তা যাই হোক, তো এইভাবে আমি তো ধরেই নিতে পারি এই জিনিসটা। এই কারণে তুমি ম্যাথটা কিভাবে হইতে পারে ব্যাখ্যা করবা। কোচিং একটু তাড়াতাড়ি, কারণ আমাদের স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট তো পড়বে তারা, আমি বুঝতেছি। আমরা একটু আচ্ছা, একটু বলে বলে দিয়ে যাই। হ্যাঁ, যে কোনো সংখ্যা সাজেশনমূলক ক্লাস যেহেতু, যে কোনো কারণ সংখ্যা- আমাদের একটু কথা বলি স্যার, আইসিটি সময় কম দিয়েছে, এটা দোষটা আমাদের না স্যার। তো আমরা আশা করবো সাজেশন যেটা দিবে এটা তোরা ফলো করবি। এরপরে কোনো সমস্যা থাকলে আমাকে পার্সোনালি নক দিতে পারো, ঠিক আছে? দিলে ইনশাল্লাহ পাবি। আর আচ্ছা, তোমাদের কোচিং স্যারকে নক দিতে পারো। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলের রূপান্তর, এই যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলের রূপান্তর করার জন্য এই জিনিসটা করতে হবে, বেস টু দি পাওয়ার 0 দিয়ে ক্যালকুলেট করতে হবে। এবার যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসতে পারে সেটা হচ্ছে এরকম, ধর তোরা এমন একটা সংখ্যা দিবে 436 বেস দিল 7, এটাকে বলো ডেসিমেলের রূপান্তর। এখন তুই গেলে বাদি বলে কিরে ভাই আপনি আমারে পড়ালেন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এটা কি ধরনের সংখ্যা পদ্ধতি? আমি কিন্তু আমার ব্যাচগুলোতে এই জিনিসটা আমি করাই নাই। হ্যাঁ, ধর মাসুদ এই জিনিসটা করাইলো না, কিরে মাসুদ ভাই কোশ্চেন করেছে একটা। আলহামদুলিল্লাহ, আমি এটা করাইছি। এটা আমার বলে আমি মানা করতে পারবো না, আমি করাইছি কিন্তু ভাই। আচ্ছা, যেটাই হোক, বেস টু দি পাওয়ার 0 দিয়ে ক্যালকুলেট করবি। বেস টু দি পাওয়ার 0 মানে কি, বক্সটা করলেও হবে না করলেও হবে। একটা বক্স করি 4 3 7, তাইলে ডান থেকে বামে ক্যালকুলেট করবি 7 টু দি পাওয়ার 0, তারপর ভাই কত 7 টু দি পাওয়ার 1, তারপরে কত 7 টু দি পাওয়ার 2, কারণ বেস হচ্ছে 7। তাহলে 4 ইন্টু 7 স্কোয়ার, মাঝখানে হচ্ছে যোগ, তারপরে 3 ইন্টু 7 টু দি পাওয়ার 1, এভাবে করে ক্যালকুলেশন করে যত পর্যন্ত যাই ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে আনসারটা বের করবা। ঠিক আছে, আশা করি বুঝছো। বুঝবে, এগুলো ট্যালেন্টেড স্টুডেন্ট তো। শুধু বাইনারি যোগ, দুটা সংখ্যা দেওয়া থাকবে, বাইনারিতে যোগ করে অক্টাল অথবা হেক্সাডেসিমেলে নির্ণয়, বাইনারি যোগ তোক দিতে পারে। বাইনারি যোগ আশা করি তোমরা পারো। এই জায়গায় এসে যদি বাইনারি যোগ না পারো তাহলে কিন্তু অসুবিধা। কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে বাইনারি বিয়োগ, স্যার বাইনারি বিয়োগটা কি বলে দিব নাকি? না না, বিয়োগ আসবে না। এই বিয়োগ আসলে ক্যালকুলেটর মারি দিবি বেটা। আর বিয়োগ আসলে আমার বিয়োগের ক্লাস আছে, দেখে নিবি। ওই যে তোর ধান নিতে হয় যেটা, বিয়োগ আসলে ক্যালকুলেটর মারবি তুই। আচ্ছা, তোকে আমি একটা কথা বলি, শুন যে, দৌড়ে বেটা কি রে, এসা নজর তোকে এটা বিয়োগ করতে বলছে, এটা বিয়োগ করতে বলছে। কারণ তোকে তো এখানে শুধু আনসারটা চাইছে, তাই না? কারণ তুই যে ক্যালকুলেটরে মারছস নাকি নিচ থেকে করছো, স্যারে কি বাসা আছে তোকে জিজ্ঞেস করবে, বাবা বলো তো এটা কিভাবে করছো, এটা কি ক্যালকুলেটরে করছো নাকি নিজে থেকে করছো? বিয়োগটা ওরা ক্যালকুলেটর করে ফেলতে পারবে স্যার। শুধু শুধু এটা বুঝা মানে হচ্ছে মাথার উপর একটা প্যারা দেওয়া, ঠিক আছে? আর বিয়োগ আসেও না তো স্যার, আমরা শুধু শুধু তাদেরকে কেন করাবো, প্যারা কেন দিব? আর একটু সাজেশন আমরা একটু তাড়াতাড়ি করি। ও, বারবার ডিস্টার্ব দিচ্ছি স্যার। এর স্লাইড শেষ? ওকে স্যার, আমরা পরেরটাতে যাই। আচ্ছা, বাইনারি বিয়োগ কম গুরুত্বপূর্ণ লিখে দিছি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে একটু ক্লিয়ার করি, শুনো। তোমরা চাইলে কোচিং স্যারকে মেসেজ দিতে পারো, আমাকেও মেসেজ দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে মেসেজ দেওয়ার সময় তোমাকে যেটা মাথায় রাখতে হবে, 12টার আগে। 12টার পরে আমি তোমার জন্য উন্মুক্ত নয়, আমি তখন অন্য কারোর জন্য হয়তো উন্মুক্ত। মজা করতে 12টার পরে আমাকে মেসেজ দিস না, কারণ আমি ঘুমাই যাই। ভালো ছিল তো। তো দেখো কোচিং স্যার, একটু আমরা দুজনে আমাদের নাম্বারটা লিখে দিব পরে, এখন আমরা পড়াই ফেলি তাহলে। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট কথা ছিল, বলে দিলাম স্যার, একটু বলে ফেলেন। বাইনারি বিয়োগ কম গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল। হ্যাঁ, অক্টাল থেকে হেক্সাডেসিমেলটা কিভাবে নির্ণয় করবা? ফার্স্টে অক্টাল থেকে হেক্সাডেসিমেল ডাইরেক্ট নির্ণয় করা যায় না। তুমি একটা কাজ করতে পারো, অক্টাল থেকে বাইনারি, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অথবা অক্টাল থেকে ডেসিমেল, তারপরে অক্টাল, তারপরে কি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তবে তোমার জন্য সবচেয়ে ভালো হবে অক্টাল থেকে বাইনারিতে নিয়ে দেন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নেওয়াটা। অক্টাল থেকে বাইনারিতে কিভাবে নিবা? 4 to 1। আর বাইনারি থেকে হেক্সাডেসিমেল কিভাবে নিবা? 8 4 to 1। এই আচ্ছা, আরেকটা জিনিস, দেখো, দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে বিয়োগ, যোগের মাধ্যমে পার্থক্য, কম্পিউটারের বর্ণিত একমাত্র অপারেশনের মাধ্যমে পার্থক্য, সবগুলার মানেই হইতেছে যোগের মাধ্যমে পার্থক্য। এইটাই আসবে পরীক্ষায়, আসবেই 100%। এটা তো আসে, এটা একটু আমি একটু ক্লিয়ার করি। এখানে কি কি টার্ম থাকতে পারে দুইয়ের পরিপূরকের ম্যাথে? দুইটা আমাদের হচ্ছে যে এরকম মান দেয় স্যার, হয়তো আপনি অবগত আছেন। ধরেন একটা 70-10, একটা হচ্ছে 50-8, এরকম দুইটা মান দিল। এখন মান দিয়ে বলা হইলো স্যার পার্থক্য বের করো, ব্যবধান বের করো, বিয়োগফল বের করো, অন্তর বের করো। আবার বলতেছি, পার্থক্য বের করো, ব্যবধান বের করো, বিয়োগফল বের করো, অন্তর বের করো। একটু দাঁড়াও, আমি এখানের মধ্যে লাইভের মধ্যে আমার আইডি থেকে দেখতেছি পোলাপাইন নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করতেছস, মানে বলতে ভাই আপনি দেখ কি তোর আইডি? হ্যাঁ হ্যাঁ, এই দেখ, আমি তোদের আইডি গুলো তো আমার কাছে লেখা আছে। আমি যেদিন ব্যাচে যাবো কুত্তা মতো ফিরবো ভাইয়া। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা দেখো, শুনো, চল, দুইটা সংখ্যা দেওয়া আছে সংখ্যা দুইয়ের পরিপূরকে কিভাবে প্রশ্ন আসতে পারে? স্যার বলতে পারে পার্থক্য বের করো, ব্যবধান বের করো, বিয়োগফল বের করো, অন্তর বের করো। যেটাই বলুক না কেন, আমরা এইটা বুঝতেছি যে একটা সংখ্যা থেকে একটা বিয়োগ করতে হবে। আর এই বিয়োগটা যোগের মাধ্যমে করো, দুইয়ের পরিপূরক পদ্ধতি করো, অথবা কম্পিউটারে যে অপারেশনের মাধ্যমে করে সেভাবে করো, বা কম্পিউটার বর্ণিত অপারেশনের মাধ্যমে করে। এই কথাগুলো যদি বলে একটু লিখে রাখতে পারো, কারণ দুইয়ের পরিপূরক থেকে একটা 4 নম্বর প্রশ্ন অবশ্যই আসে। আর তুই সাথে সাথে দুইয়ের পরিপূরকের মাধ্যমে করে দিবি। আর দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয় সেটাও আশা করি পারবি, ঠিক আছে?
ওকে, আশা করি জিনিসটা বোঝা গেছে। দুইয়ের পরিপূরক, ওই দুইয়ের পরিপূরকের আগে মান বের করে একের পরিপূরক, তারপর দুইয়ের পরিপূরক কত সেটা একটু দেখবি, আর শর্টকাট যেটা দিছি সেটা একটু দেখবি, ঠিক আছে? স্যার কন্টিনিউ করেন, আমার এখানে কেন জানি বেশি ডিস্টার্ব করতেছে স্যার। কি নেট ডিস্টার্ব? ওকে, এটা কাটি দে, ক্লিয়ার দিয়ে দে। আচ্ছা এটা 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 কি বলে ফেলছেন? না, প্রচলিত সংখ্যা, এটা তো বলাই আছে, প্রচলিত সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর আর কি, ওই যে কিছুক্ষণ আগে তো বললাম। আচ্ছা 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 আচ্ছা, ওকে আচ্ছা, আরেকটা জিনিস ওকে বলে দেন। তোমাকে যে বলতে পারে হেক্সাডেসিমেল থেকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, কি করবা ভাই? হেক্সাডেসিমেল থেকে ডাইরেক্ট 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়? যায় না। হেক্সাডেসিমেল থেকে প্রথমে ডেসিমেলে নিবা, জি, 16 টু দি পাওয়ার 0 দিয়ে ক্যালকুলেট করে, তারপর ডেসিমেল থেকে 3 দিয়ে ভাগ করে করে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিবা। বাইনারি অক্টাল থেকে যদি তোমাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে, ডিরেক্ট নিতে পারবে না। আগে অক্টাল থেকে ডেসিমেলে নিবা, ডেসিমেলে নেওয়ার পরে একটা আনসার পাবা, সেই ডেসিমেল আনসারটাকে পরবর্তীতে কোথায় নিবা? এই অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলোতে নেওয়ার ট্রাই করো, মানে 3 ভিত্তিক 4 ভিত্তিক এই ধরনের উল্টাপাল্টা। যদিও এই ধরনের সংখ্যা পদ্ধতি বাস্তব জীবনে নাই, কিন্তু এই ধরনের সংখ্যা পদ্ধতি থাকলে তখন এইভাবে ক্যালকুলেটটা করতে হবে। আচ্ছা স্যার এটা এতটা ইম্পর্টেন্ট না কিন্তু, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করিয়েন না স্যার, আপনারা সুস্থ মস্তিষ্কে এগুলো ঢুকবেও না, আমি যা বুঝতেছি। স্যার তারপর আমরা কি সেকেন্ড পার্টে চলে আসলাম? সেকেন্ড পার্ট থেকে তাহলে একটু আপনি আস্তে আস্তে বলা শুরু করেন স্যার। আচ্ছা, সেকেন্ড পার্টে প্রথম যে জিনিসটা, সার্বজনীন গেট, মৌলিক গেট, বিশেষ গেট, এনকোডার, এই 4টা সংজ্ঞা ভালো করে পড়বা। সার্বজনীন গেট কি? যে লজিক গেট, মৌলিক গেট সহ পৃথিবীর যে কোনো ধরনের গেটকে বাস্তবায়ন করতে পারবে তাকে বলা হইতেছে সার্বজনীন গেট। দুইটাই সার্বজনীন গেট আছে, আরেকটা তুমি আবিষ্কার করতে পারবে না, ন্যান্ড গেট আর নর গেট। কাকে কে কে? ন্যান্ড গেট, আরেকটা কি? নর গেট। আরেকটা জিনিস, সার্বজনীন গেট কোথায় ব্যবহার করা হয় জানো? সার্বজনীন গেট কোথায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? স্যার, সার্বজনীন গেটের যে ইয়াটা আছে, মানে তার যে ডেফিনেশনটা আছে, সেই সার্বজনীন গেটের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি, আমরা একটা পড়ছিলাম স্যার রেজিস্টার, আরেকটা পড়ছিলাম স্যার কাউন্টার। হ্যাঁ, এই যে রেজিস্টার কাউন্টার, এখানের মধ্যে স্যার ওই যে রেজিস্টারের যে জিনিসটা আছে, এখানে সার্বজনীন গেটের স্যার কিন্তু একটা ব্যবহার আছে। আচ্ছা, এবার হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট কারা কারা? এন্ড গেট, অর গেট, নট গেট, এই 3টা গেটকে মৌলিক গেট বলা হয়, এগুলো আমরা জানি। তারপর হচ্ছে এনকোডার, ডিকোডার, হাফ এডার, বাফার গেট। প্রথমে আসি বাফার গেটটা কি? যার ইনপুট, এগুলো তোমরা পারবা, এনকোডার, ডিকোডার, হাফ এডার দিতে এতদিন পর্যন্ত পারে নাই। আইসিটি পড়তেছে, এনকোডার, ডিকোডার, হাফ এডার পারে না, এটার আইসিটি এটা ক্লাসটা করারই দরকার নেই। বাফার গেটে চলে আসি। বাফার গেট জিনিসটা আসলে কি? বাফার গেট হচ্ছে ইনপুট আর আউটপুট সমান থাকবে। কি বললাম? যে লজিক গেটের ইনপুট এবং আউটপুট সমান তাকে বলা হয় বাফার গেট। কিরকম ইনপুট আর আউটপুট সমান হয় একটু দেখো। আমি এ থেকে একটা তার নিলাম, নট গেট কানেক্ট করলাম, কি পাইলাম? এবার ভালো করে বুঝো, ইনপুটটা কি আমার? এ। এবার থেকে আরেকটা নট গেট কানেক্ট করলাম, তাহলে এ থেকে নট গেট কানেক্ট করলে যদি ভাই এবার হয়, এবার থেকে আরেকটা নট গেট কানেক্ট করলে কি আসবে? এ ডাবল বার। তাহলে আমরা জানি লজিক গেটে ডাবল বার থাকে, ডাবল বার উঠে যায়, ডাবল বার উঠে গিয়ে কি থাকবে? এ। তাহলে ইনপুট আর আউটপুট সমান হচ্ছে না? হচ্ছে কিনা? তাহলে ইনপুট আর আউটপুট যেখানে সমান হবে তাকেই কি গেট বলা হবে? বাফার গেট। কি গেট বলা হবে ভাই? বাফার গেট। বাফার গেট আরেকটা জায়গায় ব্যবহার করা হয়। রেজিস্টার দুই ধরনের, একটা হচ্ছে শিফট রেজিস্টার, একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার। প্যারালাল রেজিস্টারে কিন্তু বাফার গেটের ব্যবহার আছে, ভালো করে দেখবা কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস, এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার। এনকোডার কি? মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে পারে যে লজিক সার্কিট, তাকে বলা হয় এনকোডার। আর কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় যে লজিক সার্কিট রূপান্তর করতে পারে তাকে কি বলা হয়? ডিকোডার। জাস্ট সংজ্ঞাটা বলবা, যদি তোমার জ্ঞানমূলক আসে সংজ্ঞাটা বলবা। আরেকটা হচ্ছে রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, কাউন্টার, কাউন্টার বোর্ড নাম্বার। রেজিস্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট, রেজিস্টারটা পরীক্ষায় আসতেই পারে। দেখো, রেজিস্টার জিনিসটা তোমাকে আমি একটু ব্যাখ্যা করি। তোমরা সবাই তো মোবাইল ইউজ করো, তাই না? ধরো যত কম দামি, দেখো ধরো একটা জিনিস খেয়াল করো, ধরো আমার এই মোবাইলের মধ্যে আমি কি করলাম, না কোনটা ওপেন করা যায়, আচ্ছা আমি ধরো ইউটিউব ওপেন করলাম, ভালো করে দেখো, আমি কি করলাম? ইউটিউব ওপেন করলাম, ওপেন করার পরে এভাবে কেটে দিলাম, চলে গেল। আবার আমি যখন মিনিমাইজ করব তখন আমি কি কি সফটওয়্যার চালাচ্ছি সেগুলো দেখা যাচ্ছে না? যত কম দামি মোবাইলে হোক না কেন, আমি কি কি সফটওয়্যার চালাচ্ছি সেটা কিন্তু ইজিলি দেখা যাচ্ছে। এখন তাইলে আমরা একটু রেজিস্টারের সংজ্ঞায় চলে আসি। রেজিস্টারের সংজ্ঞা হচ্ছে মাইক্রো প্রসেস, ভালো করে মনে রাখো, আমি আস্তে আস্তে বলতেছি। মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অত্যন্ত দ্রুতগামী অস্থায়ী মেমোরিকে কি বলা হয়? রেজিস্টার। এই যে সফটওয়্যার গুলো চলতেছে, এই সফটওয়্যার গুলো কোথায় চলতেছে? এই সফটওয়্যার গুলো চলতেছে হচ্ছে মাইক্রো প্রসেসরের মধ্যে। আমার এই মোবাইলটার মধ্যে একটা মাইক্রো প্রসেসর আছে, যে মাইক্রো প্রসেসর এই সফটওয়্যার গুলোকে চালাচ্ছে। তাহলে মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে একটা অস্থায়ী মেমোরি। দেখো, আমি এটাকে এভাবে করে চালাইতেছি, আমি যদি এটা কেটে দিই, আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে
আমি যেটা চালাইতেছি সেটা কি আর তুমি দেখতে পাবা? তুমি মিনিমাইজ করো না, মোবাইলে কোনো কিছু চালানোর পরে মিনিমাইজ করো না, মিনিমাইজ করলে সেটা কিন্তু দেখা যাচ্ছে। যখন তুমি কেটে দাও সেটা দেখা যাচ্ছে। তাহলে এটাকে কি বলা হয়? অস্থায়ী মেমোরি। মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অস্থায়ী মেমোরি, কিন্তু সেটা কি দ্রুতগামী। যত কম দামি মোবাইলই হোক না কেন, তুমি যখনই মিনিমাইজ করো সাথে সাথে চলে আসতেছে না? এই কারণে এটাকে কি বলা হয়? মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অত্যন্ত দ্রুতগামী যে অস্থায়ী মেমোরিটা আছে, সেই অস্থায়ী মেমোরিটাকে কি বলা হয়? রেজিস্টার বলা হয়। আমাদের প্রত্যেকের মোবাইলেই কিন্তু একটা না একটা টাইমে রেজিস্টার আছে, যে রেজিস্টার দিয়ে আমরা অভ্যন্তরে অস্থায়ী মেমোরিগুলোকে চালাতে পারি। আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে সত্যক সারণী কি, সত্য কাউন্টার মোড নাম্বার কি, বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক, এই জিনিসগুলো তোমরা একটু ভাই পড়ে নিবা। আমাদের একটু মানে আরো কিছু জিনিস পড়াইতে হবে, দেন আমরা একটু পরবর্তী টপিকগুলোতে জাম্প করি। এরপরে হচ্ছে ডি মর্গানের সূত্রের প্রমাণ, এনকোডার ডিকোডারের পার্থক্য, এন্ড গেট নর গেটের সত্যক সারণী, রেজিস্টার। একটা জিনিস একটু দেখো, এই ম্যাথটা প্রায় সময় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এম ইন্টু, আমার কেন জানি মনে হচ্ছে এটা এবারও আসবে, এম ইন্টু এম প্লাস এন ইকুয়ালস টু এম ব্যাখ্যা করো। তাহলে এই ধরনের টার্মগুলো যদি কখনো পরীক্ষায় আসে, তাইলে তুমি এগুলো সরলীকরণ দিয়ে ব্যাখ্যা করবা। আশা করি তোমরা সরলীকরণের সবগুলো নিয়ম জানো। তাহলে দেখো তো, আমি একটু দেখাই, এম ইন্টু এম প্লাস এন, তাহলে এম ইন্টু এম প্লাস এম ইন্টু এন লেখা যায়। লজিক গেটে এ ইন্টু এ মানে কয়টা এ? একটা এ। তাহলে এম ইন্টু এম মানে কয়টা এম? একটা এম। এম প্লাস এম এন, এখান থেকে যে টার্মটা করা যায়, এখান থেকে এমটা কমন নেওয়া যায়। এমটা যদি আমি কমন নিই তাহলে ওয়ান প্লাস এন। লজিক গেটে ওয়ান প্লাস সামথিং এর আনসার কত? ওয়ান। তাহলে এম ইন্টু ওয়ান, তাহলে আনসারটা কত আসলো? এম। এই টার্মটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। আচ্ছা, ছোট ছোট সরলীকরণগুলো একটু করবা। এই টার্ম থেকে সরলীকরণ, এখানে ডি মর্গানের সূত্রের প্রমাণ, তারপরে হচ্ছে এনকোডার ডিকোডারের মধ্যে পার্থক্য, এনকোডার ডিকোডারের মধ্যে পার্থক্য, তারপর এনকোডারের বৈশিষ্ট্য, এগুলো একটু বই থেকে দেখে নেবা। আমাদের এখানে মেইন যে জিনিসটা ইম্পর্টেন্ট ভাই, সেটা হচ্ছে এটার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। পোলাপাইন মানে এই মাথা পুরা হ্যাং করে ফেলে এই উচ্চতর দক্ষতা প্রয়োগগুলো করার জন্য। সবচাইতে বেশি যে জিনিসটা এবার আসতে পারে সেটা হচ্ছে ম্যাক্স টার্ম ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন? ম্যাক্স টার্ম ক্যালকুলেশন। আমি তোমাদেরকে একটা ম্যাক্স টার্ম ক্যালকুলেশন দেখাই। হোয়াইট বোর্ডটা ওপেন করি। হোয়াইট বোর্ড আছে এখানে? ওইটাতে থাক, ওইটাতে থাক, ওইটাতে থাক। আচ্ছা, লিখতে হবে তো আশা করি। এদিকে দেখেন, একটা সত্যক সারণী আঁকলাম আমি, ভালো করে বুঝেন। কেন জানি বোর্ডটা স্মুথ না, একটু ঝামেলা ঝামেলা বলতে কলম। তোমরা সবাই আমার সাথে এটা আঁকো। তাড়াতাড়ি এঁকে ফেলো স্যার, সময় কম, শীট নিয়ে দিচ্ছি, নিয়ে ফেলো। তোমরা আশা করি সত্যক সারণী লিখতে পারো। এটা হচ্ছে এই ক্যালকুলেশনটাকে মাঝে মাঝে আমরা কোশ্চেনের মধ্যে এভাবে থাকতে পারে যে ম্যাক্স টার্ম ক্যালকুলেশনের মাধ্যমে চিত্র ব্যাখ্যা করো, এরকম থাকতে। আমি কেন জানি মনে হচ্ছে এবার ম্যাক্স টার্ম ক্যালকুলেশন আসবে। নাসিরাবাদ ওমেন কারা আসো জানি না আমি, নাসিরাবাদ ওমেন একবার ম্যাক্স টার্ম ক্যালকুলেশন দিছে, বলা ভাই পাগল বানাই ফেলছে ম্যাক্স টার্ম মিন টার্ম ক্যালকুলেশন দিয়ে। আমি জীবনে পড়াইও নাই ম্যাক্স টার্ম মিন টার্ম, আসি গেছে এখন যে গাইলটা আমি খাইছি ম্যাক্স টার্ম মিন টার্ম যখন আসছে। তারপরে আসো কিভাবে ম্যাক্স টার্ম ক্যালকুলেট করতে হয়। এদিকে দেখো, আচ্ছা এদিকে দেখো, যারা যারা ওয়ান ম্যাক্স টার্ম ম্যাক্স মানে হচ্ছে বাইনারিতে 0 আর 1 দুইটা, ম্যাক্স কে 1, যারা যারা 1 তাদেরকে নিয়ে ক্যালকুলেট করবা। এখন দেখি বলতো, এই সত্যক সারণীর x হচ্ছে আউটপুট, এই সত্যক সারণীতে এটা 1 1 না? তাহলে দেখো x যখন 1 তখন a b c এর মধ্যে a ইনটু b। ম্যাক্স টার্ম ক্যালকুলেশন মানে হচ্ছে গুণ করে যোগ। ম্যাক্স টার্ম ক্যালকুলেশন মানে কি? গুণ করে যোগ। কি বললাম? গুণ করে যোগ। তাহলে যারা 1 a b c তাদের ক্ষেত্রে যদি আমি গুণ করি, 1টা হচ্ছে এই জায়গায় যদি গুণ করি, তাহলে কি কোনো অবস্থাতে 1 আসতেছে? 0 ইনটু 0 ইনটু 1 কোনো অবস্থাতে 1 আসতেছে না। তাহলে এটাকে আমাকে জোর করে 1 বানাইতে হবে। কি করতে হবে? গুণ করে জোর করে 1 বানাইতে হবে। তাহলে 0 ইনটু 0 ইনটু 0 ইনটু 1 1 আসে না। তাহলে এটাকে বার করলাম, তাহলে এর মান কত আসে? 1। তারপরে 1 আসতেছে না। বিটাকে বার করলাম, বি এর মান কত আসে? 1। সি এর মানও 1। 1 ইনটু 1 ইনটু 1 কত? 1। তার মানে প্রথমটার আনসার কি? এ বার বি বার সি। এরপর আরেকটা 1 আছে এখানে 2 3 নাম্বার ঘরে, 1 2 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘরে এ বি সি কে গুণ করলে মাঝখানে হচ্ছে যোগ। ম্যাক্স টার্ম ক্যালকুলেশনে মাঝখানে হচ্ছে যোগ। এ বি সি তিনটাকে গুণ করলাম, কোনো অবস্থাতে 1 আসে না। সেক্ষেত্রে কাকে কাকে বার করা লাগবে দেখি বলতো। এ এর ভ্যালু কত? 0। বি এর ভ্যালু কত? 1। সি এর ভ্যালু কত? 0। কোন অবস্থাতে 1 আসে?
এ কে আর সি কে বার করা লাগবে। এরপরে মাঝখানে হচ্ছে আবার যোগ। এরপরে কি করতে হবে, আরেকটা ওয়ান কোথায় আছে, 3 4 5 6 7 নাম্বার ঘরে ওয়ান, 7 নাম্বার ঘরে এবিসি কে গুণ করলে কোনো অবস্থাতে ওয়ান হয়, সেক্ষেত্রে কে জিরো বিটা জিরো, সোজা কথায় যে জিরো তারে বার করতে হবে। এরপরে এখানে কে জিরো, এখানে এখানে ওয়ান আছে না, এখানে কারে বার করা লাগবে, সি কে বার করা লাগবে। এই জিনিসটাকে বলা হয় ম্যাক্স টার্ম ক্যালকুলেশন। কেন জানি মনে হচ্ছে সত্যক সারণী থেকে ফাংশন বা এই ধরনের কোন একটা টার্ম এবার তোমাদের পরীক্ষায় আসতে পারে, একটু ভালো করে এটা দেখবা। আচ্ছা প্লে প্লে, ওই উপরে প্লে, কৌশিক ওই যে উপরে প্লে, আচ্ছা কারেন্ট পেজ। ওকে, একটু যেহেতু স্টুডেন্টদের আমার মনে হয় একটু তাড়াতাড়ি শেষ করলে আমাদের ভালো হয়, কারণ স্টুডেন্টরা পড়ালেখা করবে, আমাদের আইসির জন্য বন্ধ খুবই কম। আচ্ছা আমরা কোথায় ছিলাম? ওই যে লজিক এর ছিল। আচ্ছা, এখানে না হ্যাঁ। নাকি এখানে? এর পরে এটা শেষ? না না না, আরেকটা জিনিস, আচ্ছা আচ্ছা, এই একটা জিনিস দেখো, কোশ্চেন আসতে পারে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ করছো কিনা জানি না, ফ্লিপ ফ্লপের একটা কোশ্চেন এবার আসতে পারে, গত বছরও আসছিল, এবছরও আসতে পারে। ফ্লিপ ফ্লপ থেকে কোশ্চেন আসতে পারে, অথবা আসতে পারে গত বছর একটা কোশ্চেন কি একটা এনকোডারের সাথে, এই স্যার মনে আছে কিনা, এই কাউন্টারের একটা কোশ্চেন ঢুকাই দিছে। চিটাং বোর্ড কোনো বছর, আমি নেগেটিভটাই বলি, চিটাং বোর্ড গত 4টা বছরে একটা বছর আইসিডি কোশ্চেন কঠিন করে নাই। হ্যাঁ, এবছর আইসিডি কোশ্চেন কঠিন করলে যে জিনিসটা ঢুকাই দিতে পারে সেটা হচ্ছে যে আপনার কাউন্টার মোড নাম্বার গুলো ঢুকাই দিতে পারে। কাউন্টারে আপনার এই প্রাথমিক অবস্থায় কত, প্রথম স্তরে কত, দ্বিতীয় স্তরে কত, তৃতীয় স্তরে কত, এগুলো ঢুকাই দিতে পারে। অথবা একটা বলতে পারে ফ্লিপ ফ্লপে কেন আপনার সার্বজনীন গেট ব্যবহার করা হয়। কিন্তু আমার মতে স্টুডেন্টদের মাথায় এগুলো বেশি প্যারা, বেশি লোড হয়ে যায়, এতটুকু পর্যন্ত আমার মতে না যাওয়াটাই বেটার, টেনশন করিও না কোনো। হ্যাঁ, দরকার হইলে তোমরা একটু পড়ে নিও ফ্লিপ ফ্লপে কেন সার্বজনীন গেট ব্যবহার করা হ্যাঁ হয়। পড়ে নিতে পারো, যারা মানে ভাই কভার আছে পড়ে নিস, কিন্তু আজকে পড়ে তুই আজকে শেষ করবি ওইটা তুই পারবি না, তোকে আগে থেকে বলে দিচ্ছি স্যার, ঠিক আছে? আমার মতে ন্যান্নর বাস্তবায়ন এনকোডার ডিকোডার হাফ এডার ফুল এডার, আর পারলে হাফ এডারের সাথে ফুল এডার বাস্তবায়ন পর্যন্ত সিকিউ তে দেখতে পারো, আর বাকিগুলো থেকে যদি তুই সিকিউ দেখতে যাস ধরা খাবি এখন, কারণ ভাই একদিনে তুই এগুলো শেষ করতে পারবি না, আমাদের সময় কম, এটা একটু মাথা রেখে কাজ করতে হবে। কি বলেন স্যার? আচ্ছা আরেকটা জিনিস, এনকোডার ডিকোডারের মধ্যে একটা ব্লক ডায়াগ্রাম আঁকা থাকবে প্রশ্নে, সেখান থেকে 4 to 2 লাইন এনকোডার অথবা 3 to 8 লাইন এনকোডারের চিত্র আঁকতে হবে। চিত্র অঙ্কনের সময় সরলীকরণটা দিলে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে এনকোডার ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা যদি এরকম দেওয়া থাকে, একটু সাহায্য করি। ধরেন এরকম একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, তাহলে আমরা আশা করি ব্লক ডায়াগ্রাম জানি। এই ব্লক ডায়াগ্রামে দুইটা, যেটা যে দিক দিয়ে ঢুকতেছে সেটা হচ্ছে ইনপুট, আর যে দিক দিয়ে বাইরে হচ্ছে সেটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, দুইটা ইনপুট ঢুকতেছে, 4টা ইনপুট বাইরে হচ্ছে, এটাকে বলা হয় এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামের সাহায্যে আসতে পারে। আরেকটা জিনিস, হাফ এডার পড়বা, ফুল এডার পড়বা, যদি সময় থাকে তাহলে একটু বাইনারি অ্যাডারটা পড়বা। স্যার বাইনারি প্যারালাল এডার এটা পড়তে পারো, বাইনারি অ্যাডারটা একটু দেখাই দিই তাহলে। এটা আমার মত দেখাই দিবেন স্যার? আচ্ছা দেন, কিন্তু বাইনারি প্যারালাল এডার এটা একটু জটিল হয়ে যাচ্ছে স্যার, আমার মনে হয় না আসবে, কি বলেন আপনি? আসে গেলে আচ্ছা দেখাই দেন, কিন্তু এখন আমাদের এখানে সব কোয়ালিটির স্টুডেন্ট আছে তো স্যার, ওদের কথা একটু চিন্তা করতে হয়, আরে আমাদের একটু দাঁড়ান তাহলে। আচ্ছা একটু দেখাই দেন, কোনো সমস্যা নেই স্যার, হোয়াইট বোর্ডে যান। নতুন পেজটা কোন দিকে আসবে স্যার আপনি ডিলিট করে দেন সবগুলো, আচ্ছা অল ক্লিয়ার। নতুন পেজ আসলে এখানে নতুন পেজে করা আছে ক্লাস দিবে। এই দেখেন বাইনারি অ্যাডার, আমি একটা বাইনারি যোগ করি, একটু তাড়াতাড়ি, আমার কাছে সময় কম। হ্যাঁ যোগ করে দেন স্যার। দেখেন এই দুইটাকে যোগ করতে বলছে, তাইলে 1011 1011 1 + 1 0 হাতে 1, 3টা 1 যোগ করলে 1 হাতে 1, একের সাথে অনেকগুলো শূন্য যোগ করলে আনসার 1, 1 + 1 0 হাতে 1, এই হাতের একটা বসে গেছে, এটা হচ্ছে বাইনারি যোগ। তাহলে বাইনারি যোগটা আমাকে সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে হবে। কিভাবে বাইনারি যোগটা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো দেখো। একটা জিনিস মাথায় রাখবা, আমাদের বাইনারি যোগে হাফ এডার আর ফুল এডার ইউজ করা হয়। কারে ইউজ করা হয়? হাফ এডার আর এটা কি ফুল এডার। দেখো তো 1 1 দুইটা ইনপুট না, প্রথম ইনপুট কত 1, সেকেন্ড ইনপুট কত 1, তাহলে প্রথম ইনপুটে 1, 2 ইনপুটে আরেকটা 1, 3 ইনপুটে 1, 4 ইনপুটে 1, 5 ইনপুটে 1, 6 ইনপুটে 1, 7 ইনপুটে 1, 8 ইনপুটে 1, 9 ইনপুটে 1, 10 ইনপুটে 1, 11 ইনপুটে 1, 12 ইনপুটে 1, 13 ইনপুটে 1, 14 ইনপুটে 1, 15 ইনপুটে 1, 16 ইনপুটে 1, 17 ইনপুটে 1, 18 ইনপুটে 1, 19 ইনপুটে 1, 20 ইনপুটে 1, 21 ইনপুটে 1, 22 ইনপুটে 1, 23 ইনপুটে 1, 24 ইনপুটে 1, 25 ইনপুটে 1, 26 ইনপুটে 1, 27 ইনপুটে 1, 28 ইনপুটে 1, 29 ইনপুটে 1, 30 ইনপুটে 1, 31 ইনপুটে 1, 32 ইনপুটে 1, 33 ইনপুটে 1, 34 ইনপুটে 1, 35 ইনপুটে 1, 36 ই
দুইটা ইনপুট 1, আনসার কত? 1 + 1 এর আনসার কত? 0, মানে সাম হচ্ছে 0। ক্যারি কত? এখানে ক্যারিটা কত? 1। এই ক্যারি 1টাকে এই পাশে লিখলাম। এটা হচ্ছে আমার হাফ এডার। কেন হাফ এডার? কারণ এখানে দুইটা ইনপুট, আউটপুট। এবার দেখেন একটা হাতের এক তো চলে আসছে, আর এদিকে দুইটা ইনপুট 1 আর 1। আমি আবার একটা আঁকলাম। ইনপুট কে কে? একটা 1 আর একটা কি 1। আনসার কত? 1। হাতে কত আছে? 1। আবার দেখেন আরেকটা আঁকলাম। ইনপুট কে কে? 0 আর কত? 0। একটা ইনপুট 0 আর একটা ইনপুট 0। আনসার কত? 1। হাতে কত? হাতে কেউ আছে? হাতে কেউ নাই। এই জায়গায় হাতে কেউ নাই, তাহলে হাতে যেহেতু কেউ নাই তাহলে হাতে হচ্ছে 0। আবার আরেকটা আঁকলাম। ইনপুট কে 1 আর হচ্ছে কি 1। আনসার কত আসে? 1। হাতে কত থাকে? 1। সোজা কোথায়? এই জায়গায় থাকবে হচ্ছে আমার সাম, এই জায়গায় থাকবে হচ্ছে আমার ক্যারি, এই জায়গায় থাকবে হচ্ছে আমার সাম, এই জায়গায় থাকবে হচ্ছে আমার ক্যারি। এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব। দেখো 1 + 1 সাম, হাতে ক্যারি। আবার 3টা 1 যোগ করলে আনসার কত হয়? 1, হাতে ক্যারি। আবার এখানে দেখো 1 + 0 + 0 আনসার কত হয়? এটা হচ্ছে আমাদের সাম, আর হাতে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি ক্যারি। এখানে হচ্ছে সাম আর ক্যারির ব্যাপারটা আমরা ধাপে ধাপে ডান থেকে বামে ক্যালকুলেশনটা করে যাব। যেহেতু বাইনারি যোগ ডান থেকে বামে হয়, সে কারণে বাইনারি অ্যাডারটাও কোন দিক থেকে হবে? ডান থেকে বামে হবে। এটা একটু পড়ে যাবা, খুব ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরও যদি পরীক্ষায় আসে তখন মাথায় হাত মানে হাত বলবো যে কেন এটা পড়ে গেলাম না, এটা একটু পড়ে যাবা। আর হচ্ছে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন ভালো করে পড়বা। অনেকে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নে খালি চিত্র আঁকি দেয়, এটা বাস্তবায়নই করে না। মানে এটা কি চিত্র আঁকি দিলে কি বাস্তবায়ন হয়ে গেল? না, চিত্র আঁকার পরে ইকুয়েশন সলভ করতে হবে বাস্তবায়নের ক্ষেত্রে। হাফ এডার দ্বারা স্যার কি বলেন? হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নে শুধু চিত্র আঁকবা না, আর চিত্র যেটা আঁকবা সেটা ব্লক ডায়াগ্রামে চিত্র আঁকবা না, ডিরেক্ট যেটা মেইন চিত্র সেটা আঁকবা। ব্লক ডায়াগ্রামে চিত্র এঁকে তুমি কি বাস্তবায়ন প্রমাণ করতে চাও? ব্লক ডায়াগ্রাম কি গেট নাকি? ব্লক ডায়াগ্রামে চিত্র আঁকলে তুমি 2 নাম্বার এমনিতেই কম পাবা, স্যারের প্রথম ইমপ্রেশনে তুমি খারাপ করে দিবা। চিত্র আঁকবা হচ্ছে মেইন চিত্রটা, যে চিত্রটা আছে। চিত্র আঁকার আগে অবশ্যই সরলটা করবা, সরলীকরণ মাস্ট করবা, কারণ ভাই না করলে তো বুঝোস দুটা নাম্বার কাটি দিবে। স্যার এক এক রকম, তুই এটা মাথায় রেখে একটু পরীক্ষা দিস। তোদেরকে আগে বলছে এক এক স্যার এক এক রকম, কোন স্যার নাম্বার কাটি দিবে বলা যায় না। আর ভালো স্যার হলে তো আলহামদুলিল্লাহ, আমরা কোনো স্যারকে খারাপ বলতেছি না, কিন্তু আবার খাতা যখন কাটতে বসে পরীক্ষা মানে সারাদিনে একটা প্রেশার নিয়ে কিন্তু স্যাররা খাতা কাটতে বসে, ওই জিনিসটা তোমাকে একটু মেনটেন করতে হবে। ঠিক আছে স্যার? স্যার একটু দ্রুত করেন, কারণ পোলাপাইনটা পড়বে তো এই জন্য। আচ্ছা, এরপরে চলে গেল হচ্ছে আমি আপনাকে সাহায্য করি স্যার। এটা চলে গেল, দেন গরম লাগতেছে ভাই, বেশি গরম বেশি গরম। হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন। আচ্ছা, একটা সত্যক সারণীতে এটা পারবো। আচ্ছা একটু এইখানে আমি একটু বলে দিই স্যার, ওই এই জিনিসগুলো কিন্তু লাস্টে, প্রথম হচ্ছে ন্যানোর বাস্তবায়ন পর্যন্ত ভালো মতো ক্লিয়ার করে যাইস, কারণ ন্যানোর বাস্তবায়ন ওইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, ওইখানে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। আর এরপরে যদি প্রশ্ন কঠিন করে, যেমন সাজেশনের বাইরে যায়, তখন হচ্ছে এগুলো আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখিস স্যার। তারপর আচ্ছা, এরপরে সুইচিং সার্কিট। স্যার সুইচিং সার্কিটটা একটু বর্ণনা করে দিলে মনে হয় ভালো হয়। সুইচিং সার্কিটটা বর্ণনা করে দিলে ভালো, কিন্তু সুইচিং সার্কিট থেকে তো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। এখন সমস্যা হচ্ছে আমাদের পোলাপাইনদেরকে যদি সব কঠিন জিনিস পড়াই স্যার, আবার মাথার উপর দিয়ে যাবে, তো বর্ণনা করে দিতে পারেন। আচ্ছা, জাস্ট এই শর্ট শ্রেণীর সমাধানটা বর্ণনা করি। অর এন্ড আর নটটা যেমন এন্ড মানে কি এবং এবং মানে একসাথে হবে, অর মানে কি স্যার অথবা, অথবা মানে আলাদা আলাদা সুইচিং সার্কিটের রাস্তা হবে, আর নট মানে কি উল্টাই দিবি শুধু। এটা তোদেরকে ক্লাস একটু করে দেখাইছিলাম কিন্তু। দেখেন, এন্ড হচ্ছে পাশাপাশি, মানে শ্রেণী। আমরা যদি বিজ্ঞানে পড়ছিলাম শ্রেণী, শ্রেণী। দেখেন সমান্তরাল বলতাম আর শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী, তাই না? এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে এন্ড গেট, এমসিকিউ তো আসতে পারে। আর এটা হচ্ছে স্যার অর গেট। আমি মনে হয় স্যার ভুল বলতেছি না, তাই না? না না অবশ্যই ঠিক আছে, এটা হচ্ছে অর গেট। মানে এটা একটু আমরা সুন্দর মতো এঁকে দিই একটু স্যার, হয়তো আমাদের পোলাইন গুলো ওরকম তো আপনাদের যেরকম আছে নতুন এঁকে দিই ডাইরেক্ট, এই যে একটু এভাবে আঁকলে মনে হয় আমাদের একটু ভালো হয়। আর এখানে আমরা একটা বাতি দিয়ে দিই, চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসি, এরকম একটা বাতি দিয়ে দিই। হ্যাঁ, ওই যে বলছিলাম তোদের ক্লাসে মনে আছে কিনা জানি না স্যার, ওই এন্ড কে আমরা যদি একটু বাংলায় করি, এন্ড মানে কি এবং, এবং মানে কি বলছিলাম, এবং মানে একসাথে। যেমন আমাকে যদি বলা হয় একটা প্রিন্সিপাল মানে রাফি আসলো, ভাইয়া আপনাকে এবং কৌশিক ভাইয়াকে যাইতে বলছে, তাহলে কি আমাদের দুজনকে একসাথে যেতে হবে না? অবশ্যই তো একসাথে যেতে হবে। এবং যেহেতু বলছে আপনাকে এবং ওনাকে যেতে বলছে, তাহলে দুজনকে যেতে হবে, তাহলে একসাথে। একসাথে মানে কি এন্ড বললে একসাথে হবে এরকম।
আর যদি এরকম এসে বলতো ভাই আপনাকে অথবা ওনাকে যেতে বলছে, যে কোনো একজন গেলে হইতো, মানে দুইটা রাস্তা থেকে যে কোনো একটা মানলে হইতো, ও গেলে হইতো আমি গেলে হইতো। তাহলে অথবা বললে, এই অর বললে অর মানে অথবা, অথবা মানে আলাদা রাস্তা, আর এবং বললে কি একই রাস্তা, এই যে তখন এইভাবে এঁকে দিবি। আর এইটা থেকে যদি তোকে অন্যান্য কিছু করতে বলে অন্যান্য কিছু করবি। আর এখন আরেকটা কথা তোকে বলি, এই জিনিসগুলো যে আসবে আমরা এরকম বলতেছি না স্যার, এই জিনিসগুলো আসার সম্ভাবনা কম। প্রশ্ন কঠিন করলে, যেমন আজকে সাজেশনের বাইরে আসছে সব, প্রশ্ন কঠিন করলে আসতে পারে, এটা একটু মাথায় রাখবেন স্যার, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারতেছেন স্যার। আর হচ্ছে যে প্রথমে সহজ জিনিসগুলো একটু ক্যাপচার করার চেষ্টা করবেন, যেমন ওই যে এখানেও একটা দেখাইছে স্যার, ওই সাম অফ প্রোডাক্টের মাধ্যমে বের করা, আরেকটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম, ওই জিনিসগুলো পরে, ঠিক আছে? আগে সহজ জিনিসগুলো ক্যাপচার করে ভালো মতো করার পরে তারপর বলবো যে স্যার এগুলো ধর, নাহলে মাথার উপর দিয়ে যাবে। কি বলেন স্যার? আচ্ছা স্যার, তাহলে আপনি একটু কন্টিনিউ আচ্ছা, করেন স্যার। আরেকটা হচ্ছে প্রশ্নে বর্ণিত থাকতে পারে সুইচ অন অফ করলে দরজা খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো একটু পড়বা। অন মানে হচ্ছে 1, অফ মানে হচ্ছে 0। হ্যাঁ, এখন তোমাকে আমি এরকম বলতে পারি, দুইটা সুইচ অন, ধর একটা কোশ্চেন বললাম, দুইটা সুইচ অন একসাথে, দুটি সুইচ, সরি, একটি অন একটি অফ, দুটা সুইচ অন অথবা অফ। দেখো এ ধরনের সত্য সারণীগুলো কিরকম হবে? ইনপুট হচ্ছে দুইটা সুইচ অন, সুইচ হচ্ছে আমার ইনপুট, দুটা সুইচ অন একসাথে, লাইট অফ, একটা সুইচ অন একটা সুইচ অফ, লাইট অন, লাইট হচ্ছে আমাদের আউটপুট। দেখো দুইটা সুইচ একসাথে অন, 0 0, আমাদের লাইট হচ্ছে আমাদের আউটপুট, লাইট হচ্ছে অন। আবার দুইটা সুইচ একসাথে অন করলাম, 1 1, দুইটা সুইচ একসাথে অফ মানে স্যার 0 0, দুইটা সুইচ একসাথে অন মানে 1 1, সেক্ষেত্রেও লাইটটা জ্বলতেছে, অন করলেও লাইট জ্বলতেছে, দুইটা সুইচকে অফ করলেও কি হচ্ছে, লাইট জ্বলতেছে। যে কোনো একটা সুইচকে অন, সেক্ষেত্রে প্রথম সুইচটা অফ দ্বিতীয় সুইচটা অন হইতে পারে, আবার প্রথম সুইচটা অন দ্বিতীয় সুইচটা অফ হইতে পারে, সেক্ষেত্রে বাতিটা কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইকুয়েশনটা। এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, দুইটা সুইচ একসাথে অফ বা দুইটা সুইচ একসাথে অন করলে লাইট জ্বলতেছে, লাইট হচ্ছে আমাদের আউটপুট। একটা সুইচ অন একটা সুইচ অফ, অথবা প্রথম সুইচটা অন দ্বিতীয় সুইচটা অফ, সেক্ষেত্রে বাতি বন্ধ হয়ে যাচ্ছে। সেটাতে প্রথমটার হচ্ছে বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে আউটপুট কত, 0। তাহলে এখানে দেখো তো আউটপুটটা কি আসছে, 1 0 0 1 আসছে না? সবসময় মনে রাখবা 0 1 1 0 হচ্ছে এক্সঅর গেটের আউটপুট। ভালো করে এক্সঅর গেট পড়ে যাবা, এক্সঅর গেটের সত্য সারণী পড়বা। আর 1 0 0 1 হচ্ছে এক্স নর গেটের আউটপুট। এমসিকিউ তে আসতে পারে নিচের এটা কার আউটপুট, আউটপুটে দেয়া থাকবে 0 1 1 0, আউটপুটে কি এক্স এর মধ্যে কি দেয়া থাকবে 0 1 1 0, সেটা হচ্ছে এক্সঅর গেট। আর 1 0 0 1 থাকলে সেটা কি এক্স নর গেট। দেখো এখানে 1 0 0 1 আসছে না, তাহলে এটা এক্স নর গেট। আর স্যার তাহলে আরেকটা প্রশ্ন একটু দেখাই ওদেরকে এই জিনিসটা, যে এরকম তো একটা প্রশ্ন আসতে পারে মনে হয়, 1 এরকম মাঝে মধ্যে দেয়, যে এটা কিসের সাইন, আশা করি তোমরা বুঝতেছো। যে দেখি স্যার এটা আমাকে কেউ আনসার দিতে পারো কিনা। আর আরেকটু বলি শুনো, যেটুকু পারো অতটুকুই খাও, যারা ভালো স্টুডেন্ট তারা সবগুলো করো, আর যেগুলো পারতেছো না ওগুলো হচ্ছে যে আমাদের সহজ টপিক গুলো ক্লিয়ার করো, ঠিক আছে স্যার? আগে থেকে বলে দিচ্ছি, ওই আমরা যে কঠিন জিনিসগুলোতে যাচ্ছি ওগুলো খাইতে যায়, আবার পরীক্ষার আগের দিন মারা খাই বুঝে থাকিস না, ঠিক আছে? এটার আনসার কি একটু কমেন্ট করো তো স্যার, দেখেন তো কেউ কমেন্ট করতে পারে কিনা। আচ্ছা, আমার কারণে হয়তো দেখতেছে না। না না, এটার আনসার কত হইতে পারে? এই প্লাস দিয়ে করলে এটা কি, এটা কি কেউ বলতে পারবেন? কি রে, কমেন্ট কি করতেছে না বলা ভাই? কমেন্ট আসতেছে? হ্যাঁ কই আমার এখানে আসছে না যে, আমার এখানে কোনো কিছু আসছে না, আই গেস। এই বেটা শ্রেয়ান, এটার আনসার চাইছি, তুই এক্সর বলছে, এক্সর তো আমরা চাই না, এটার আনসার চাইছি। মোহাম্মদ বেলাল উদ্দিন বলতেছে 3টা 0, 3টা 0, এই আনসার তো একটা হবে বাপ। এটা এক্সরগেটেশন ও আচ্ছা ঠিক আছে, ফারেহা সুলতানা ভালো বলছেন, এক্সরগেটেশন এক করে বৃদ্ধি হবে, কি বলে এক করে বৃদ্ধি হবে, বলো তো এটা কোথা থেকে আসছে? স্যার কেউ কি আনসার দিতে পারতেছেন? আপনি কি একটু বলে দিবেন নাকি? আমি বলে দিব স্যার। একটু বলে দেন স্যার। আচ্ছা বলে দিচ্ছি আমি, আর একটু আমার তো আশাবাদী ছিলাম যে স্যার যে আপনারা পারবেন। আচ্ছা এই স্যার আমরা কি পড়াইছিলাম মনে আছে এক্সরগেটের বেলায়? এক্সরগেটের বেলায় বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট কি হয়? 1 হয়। দেখতো এখানে একটু টাকা এক্সরগেট, এখানে 1 আছে কয়টা দেখি বলতে পার স্যার? এদিকে একটা এদিকে একটা, দুইটা 1, এই দুই সংখ্যাটা জোড় নাকি বিজোড়? স্যার জোড়। তাহলে জোড় হইলে আনসার কি হবে? 0, আর যদি বেজোড় হয় আনসার কি হবে? 1 হবে। বেজোড় সংখ্যক 1 থাকলে আনসার কি হবে স্যার? 1 হবে, আর জোড় সংখ্যক হলে আনসার কি হবে? 0 হবে। এই দেখো সামিয়ান হোসেন তৃপ্তি বলতেছে আনসার 1,
এটা কি কোনো আনসার দিলা তুমি? শ্রেয়ান আনসার ভালো দিছে স্যার। ওয়ান দুইটা আছে, দুইটা মানে কি সংখ্যক? জোড় সংখ্যক, তাহলে আনসার কি হবে? 0 হবে। ওয়ান যদি স্যার তিনটা থাকতো, কথা বুঝতাম। ওয়ান তিনটা আছে স্যার। ওয়ান কয়টা? তিনটা। এবার বলতো ওয়ান যে তিনটা আছে, তিনটা হচ্ছে বিজোড় সংখ্যক বার ওয়ান আছে, তার মানে আনসার কি হবে? 1 হবে। স্যার কি বলেন, ঠিক আছে তো স্যার? ওকে স্যার, আশা করি পারা। এই যে কয়েকজন ভালো আনসার দিয়েছে, ভেরি গুড। কিন্তু ওই যে আমাদের কয়েকজন ভাইয়েরা ভুল আনসার দিয়েছে, ঠিক আছে? তাহলে মাথায় রাখবে, বিজোড় সংখ্যক 1 হলে আনসার কি হবে? 1। আর জোড় সংখ্যক বলে আনসার কি হবে? 0। স্যার কন্টিনিউ করতে পারেন। স্যার একটু ওদেরকে, আমার এইখানে স্টুডেন্টরা যে যে সমস্যাটা হচ্ছে, পোলাপাইন্ড একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে স্যার কোনটা সহজ টপিক, কোনটা কঠিন টপিক, এটা একটু বলে দিলে ভালো হয়। কারণ আমার এখানে কিন্তু সব ক্যাটাগরি স্টুডেন্ট আছে। আমি তোমাদেরকে বলি, সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন সহজ টপিক জি পড়বা, হাফ এডার ফুল এডার সহজ টপিক পড়বা, এনকোডার ডিকোডারের মতো টপিক হইতেই পারে না, চুক থুক মারলে এটার আনসার বাইরে যাবে। এনকোডার ডিকোডার না স্যার, এনকোডার ডিকোডারের মতো সহজ টপিক হইতেই পারে না। এনকোডার ডিকোডার এই তিনটা টপিক ভাই পড়বিই পড়বি, এগুলোর মতো সহজ টপিকের হইতে। এসওপি যেটা কিছুক্ষণ আগে বললাম, সারও প্রোডাক্ট, সামক প্রোডাক্ট একটু কঠিন। আরেকটা জিনিস স্যার, ওই যে একটা চিত্র দেয়া থাকবে, সেই চিত্রটা থেকে ফাংশনটা বের করতে হবে, এর চাইতে সহজ তার হইতেই পারে না। একটা চিত্র দেয়া থাকবে, সেটার ফাংশন বাইর করবি, সেটা তো সহজ টপিক। কঠিন টপিক কোনগুলা? সুইচিং সার্কিট কঠিন, পরে দেখবি। সুইচিং সার্কিট অবশ্যই পড়ে, কারণ এটা কঠিন। তারপরে লাইট বন্ধ হয়ে যাচ্ছে, দরজা অফ করে লাইট বন্ধ হচ্ছে, এটাও পড়ে। তারপরে আরেকটা ওই বাইনারি প্যারালাল অ্যাডার পড়াইছে, এটাও পড়ে। এটা কিন্তু রেগুলার ক্লাসে পড়াইছিলাম, কিন্তু হয়তো স্পেশাল বেচে আমাদের পড়ানো সম্ভব হয় না, কিন্তু সময় কম, কারণ স্পেশাল বেচে আমরা ওই জিনিসগুলো সবগুলোই পড়াইছিলাম, কিন্তু বাইনারি প্যারালাল অ্যাডারটা সময় স্বল্পতার কারণে আমরা পড়াইতে পারি নাই, বলছিলাম যে দেখে নিতে। আচ্ছা স্যার, তারপর আরেকটু বলে দেন। আমি যদি একটু সহজে বলি, আরেকটু সহজ করি, তৃতীয় অধ্যায় সেকেন্ড পার্টে, মানে তুই হচ্ছে যে প্রথমে কি পড়বি শুন, তোর হচ্ছে যে ওই সরল গুলো দেখবি, সরলের পর সত্য সারণীটা দেখবি, সত্য সারণীর পর লজিক গেট, এই লজিক গেটের ন্যান্যর বাস্তবায়ন দেখে, মানে একজোর এক্স নর ন্যান্যর বাস্তবায়ন, ওই হাফ এডার ফুল এডার পর্যন্ত থাকতে পারো। যদি তোর থেকে এই জিনিস এইটুকু পর্যন্ত যদি কভার হয়, তারপর সামনে যাবে, এর আগে সামনে যাইস না। আচ্ছা ভাই, এদিকে দেখ, আমি কিন্তু তোদের আইডি গুলো দেখতেছি, তোরা যে কমেন্ট করতো সেখানে, এই আইডি গুলো আমি এখানে কমেন্ট করতেছে, মানে কি আমাদের এখানে? না না, আমার এখানে। আমি কিন্তু আইডি গুলো দেখতেছি। হ্যাঁ, তোরা কি কি কমেন্ট করতেছ। আমি যেদিন যাব সেদিন কিন্তু কেমনে পিটাবো, তোর পুরুষত্বই থাকবে। এখন কেমনে পিটাবে? ওরা তো ক্লাস থেকে বেরিয়ে যাবে, শেষ। আচ্ছা, কি রে, সাউন্ড নাই কেন? একটু দেখতো সাউন্ড আছে কিনা। সাউন্ড নাই, একজন কমেন্ট করলো। ওই সাউন্ড আছে, দেখতো দেখতো। ওকে ওকে, তাহলে আমাদের ও মানে আমাদের সাথে একটু দুষ্টুমি করছে, দুষ্টুমি। আচ্ছা, তাহলে স্যার আমরা সামনের দিকে আগাইতে পারি? হ্যাঁ, একটু অনেক দেরি হয়ে গেছে। ওকে স্যার, একটু এটা আমাদেরকে খুব দ্রুত টানতে হবে, নাহলে স্যার কিন্তু সমস্যা আছে। এখন দেখো, একটা HTML ট্যাগের তিনটা অংশ থাকবে, এলিমেন্ট হচ্ছে HTML এলিমেন্ট হচ্ছে তিনটা। ধরো এরকম লিখলাম, একটু তাড়াতাড়ি টানি, প্যারাগ্রাফ, রহিম স্ল্যাশ প্যারাগ্রাফ। একটু এখানে এই অ্যাট্রিবিউটটা শুধু অ্যাড করে দিলে একেবারে পড়া ফেলতে পারেন। অ্যাট্রিবিউটটা শুধু অ্যাড করে দেন, একটা অ্যালাইন সেন্টার লিখে দেন, প্যারাগ্রাফ পি দিয়ে একটা অ্যালাইন সেন্টার। অ্যালাইন। স্যার আমাদের যদি লিখাতে কোনো সমস্যা হয়, মানে লাল কালারে যদি তোমাদের বুঝতে সমস্যা, সেটা বলে দিবা। আচ্ছা দেখো, এই পুরাটাকে বলা হইতেছে HTML এর এলিমেন্ট। HTML এর এলিমেন্ট হচ্ছে তিনটা। এই পুরাটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগও বলা হয়। ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ। এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। আচ্ছা, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকবে, এটাকে বলা হবে কন্টেন্ট। তাহলে কন্টেন্ট কি? ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট। এমটি ট্যাগ কি? যে ট্যাগটার ক্লোজিং ট্যাগ থাকবে না, সেটাকে বলা হবে এমটি ট্যাগ। আরেকটা ট্যাগ আছে কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ, যে ট্যাগটার ওপেনিং ক্লোজিং দুইটা থাকবে, তাকে বলা হবে ধারক ট্যাগ। তারপরে অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের একটা অংশ, যেটা ট্যাগের বৈশিষ্ট্যটাকে আরো সুনির্দিষ্ট করে, সেটাকে বলা হইতেছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কিন্তু কোনো নির্দিষ্ট ট্যাগ না, তার কোনো ক্লোজিং নাই, তবে সে ট্যাগের একটা অংশ। কিন্তু অ্যাট্রিবিউট আবার এমটি ট্যাগও না, অ্যাট্রিবিউটের কোনো ক্লোজিং নাই, সে ট্যাগের ব্র্যাকেটের ভিতরে বসে ট্যাগের বৈশিষ্ট্যটাকে সুনির্দিষ্ট করে। আমি বলি স্যার, অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে স্যার ওই স্টার্টিং ট্যাগের সাথে একটু বাড়তি কথা বলা লাগলে তখন আমরা অ্যাট্রিবিউটটাকে নিয়ে আসি। যেমন স্যার আপনার স্টুডেন্টদেরকে হয়তো পড়াইছেন, স্যার একটা অর্ডার লিস্ট পড়াইছিলেন। স্যার আমাকে যদি আমার একটা লিস্ট করতে বলে, এই ওএল মানে কি অর্ডার লিস্ট, আমি নরমালি 1 2 3 4 দিয়ে করব, কিন্তু আমাকে স্যার লিস্ট করতে বলে বড় হাতের এবিসিডি দিয়ে, কিন্তু আমার নরমাল ব্রেন কিন্তু কখনো বড় হাতের এবিসিডি করবে না। তো সেটা বলার জন্য, বাড়তি কথা বলার জন্য আমরা তখন একটা কি নিয়ে আসি স্যার? টাইপ নিয়ে আসি স্যার। আর টাইপে স্যার আমাদের অ্যাট্রিবিউট আনলে, অ্যাট্রিবিউট নিয়ে যেটা মাথায় রাখা লাগবে, অ্যাট্রিবিউটে স্যার একটা কি থাকে স্যার? একটা নাম থাকে স্যার। অ্যাট্রিবিউটের আরেকটা কি থাকে? ভ্যালু থাকে। আর ভ্যালুটা স্যার সমান দিয়ে কিসের ভিতরে বসাইতে হয়? কোটেশনের ভিতরে বসাইতে হয়। এই যে তখন আমরা ওএল অর্ডার লিস্ট, আমার আব্বা আমাকে লিস্ট করতে বলছে, এবার লিস্ট আমার আব্বা বলতেছে বাবা তুই লিস্ট কর, টাইপ হবে কি দিয়ে? বড় হাতের এ দিয়ে, মানে বড় হাতের এবিসিডি বংশধরকে দিয়ে তুই লিস্ট করবি। তাহলে স্যার এই যে এটা হচ্ছে ট্যাগ, স্টার্টিং ট্যাগের সাথে যেটা বসতেছে
এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এটা বসে ওই ট্যাগটা সম্পর্কে আরেকটু বাড়তি কথা বলতেছে, ঠিক আছে? এই যে আমাদের পোলাবেন্ডার অলরেডি আনসার দিয়ে দিয়েছে, শ্রেয়ান এই ইয়েলো কালারটা ইউজ করতে পারতেছি না, ঠিক আছে স্যার, কারণ এখানে ইয়েলো কালার অপশন নাই। স্যার তারপর আপনি একটু বলেন। আচ্ছা, এরপরে হচ্ছে কন্টেন্ট কি আমি বলে দিলাম, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ HTML পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ডোমেইন নেম কাকে বলে? কোন একটা ওয়েবসাইট আমি এরকম লিখলাম https://www. আমার ওয়েবসাইট লিখতেছি না এখানে, google.com, নাহলে ওয়েবসাইটের প্রমোশন হবে। google.com করতে পারেন স্যার, সমস্যা নেই। এখানে গুগল মাঝখানে যে নামটা লেখা আছে এটাকে বলা হয় ডোমেইন নেম। কোন একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নাম যেটাকে ডোমেইন নেম বলে। লাস্টে .com দিয়ে যেটা আছে এটাকে বলে হচ্ছে টপ লেভেল ডোমেইন। এটাকে কি বলে স্যার? টপ লেভেল ডোমেইন। তাইলে কোন একটা ওয়েবসাইটের শুরুতে ধর এমন লেখা আছে যে রহিম.org, তাহলে রহিম.org.org-টা হচ্ছে কি টপ লেভেল ডোমেইন, রহিমটা হচ্ছে কি ডোমেইন নেম। তাহলে টপ লেভেল ডোমেইন দিয়ে ওয়েবসাইটের প্রকৃতি নির্ধারণ করা যায়। বিভিন্ন ধরনের টপ লেভেল ডোমেইন আছে, বই থেকে পড়ে নিবি। আর একটু স্যার আমি আরেকটু ক্লিয়ার করে দিই, নাহলে আমার পোলাবাইনগুলো আবার বলবে যে স্যারে কি বলতেছে। দেখেন আমি হয়তো পোলাবাইনদেরকে একটু অন্যভাবে করাইছিলাম। আর এটা হচ্ছে প্রোটোকল HTTP, এটা পুনরায় মনে রাখবি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এস কেন দেওয়া হয়? MCQ তে আসে। কি রে নীল কেন চলে আসছে কালা? এস কেন দেওয়া হয়? ওই সিকিউর ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলোতে ঢুকলে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না, সেটার ক্ষেত্রে এখানে একটা কি ইউজ করা হয়, এস ব্যবহার করা হয়। এটা হয়তো জানো স্যার। এটাকে সাবডোমেইন বলে, আর এটা তো ডোমেইন নেম। আর .com-টাকে আমরা কি বলছি স্যার? তোমাদের কৌশিক স্যার বললো সেটাকে কি বলা হয়? TLD। TLD মানে কি? টপ লেভেল ডোমেইন। আর আমরা কিন্তু টপ লেভেল ডোমেইনটাকে দুই ভাগে ভাগ করেছিলাম স্যার, মনে আছে কিনা জানি না। টপ লেভেল ডোমেইনকে স্যার আবার আমরা দুই ভাগে ভাগ করে ফেলছিলাম স্যার, কারণ আমাদেরকে অনেক সময় .gov এর পর একটা .bd দিয়ে দেয়, কান্ট্রি ডোমেইন। তখন বলবেন কনফিউজ, কি রে আমাদেরকে সারা শিখলে ডটের পরের অংশটাকে TLD বলে, মানে এক্সটেনশন আলাদা, এটাকে আমরা কি বলতেছি? TLD বলতেছি। TLD মানে কি শিখলাম স্যার? TLD মানে টপ লেভেল ডোমেইন, পুরোটাই টপ লেভেল ডোমেইন। এখন এটার ভিতরে .gov, .gov মানে কি বোঝাচ্ছে দেখি বলতো? .gov মানে প্রকৃতি নির্ধারণ করতেছে না, এটা হচ্ছে প্রকৃতি নির্ধারণ করতেছে। .bd মানে কি? কোন দেশে সেটা বলে দিচ্ছে। তাহলে TLD কে আবার দুই ভাগে ভাগ করা যায় স্যার। একটার নাম হচ্ছে কি স্যার? CCTLD স্যার। একটার নাম হচ্ছে কি স্যার? GCTLD স্যার। CC মানে কি? কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, কোন দেশের। স্যার GC মানে কি? জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন, প্রকৃতিটা নির্ধারণ করে। তাহলে এটাও মাথায় রাখি, মাঝে মধ্যে MCQ তে আসতে পারে, ঠিক আছে? ওকে স্যার, একটু তারপর। আচ্ছা, এরপরে স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের সঙ্গে এগুলো আসলে বলার কিছু নাই, এগুলো তোমরা একটু পড়ে নিবা। আমরা একটু পরের পেজে জাম্প করি। হ্যাঁ, আচ্ছা, HTML কে কেন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়? HTML বড় হাতে ছোট হাতের অক্ষর একসাথে লেখা গেলেও সেখানে কোনো প্রকারের প্রোগ্রাম রান করতে কোনো প্রকারের সমস্যা হয় না। যে সকল প্রোগ্রামের ক্ষেত্রে বড় হাতে ছোট হাতের একসাথে লিখলে প্রোগ্রাম রান করতে সমস্যা হয় সেগুলো হচ্ছে কেস সেনসিটিভ। যেমন সি প্রোগ্রাম কেস সেনসিটিভ, কিন্তু HTML এ ধরনের কোনো সমস্যা নেই। বড় হাতের অক্ষর মানে আপার কেস, ছোট হাতের অক্ষর মানে লোয়ার কেস। আপার কেস এবং লোয়ার কেস একসাথে লেখা যায়, এখানে কোনো প্রোগ্রামে কোনো প্রকারের প্রবলেমই হয় না। এই কারণে এগুলোকে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয় না HTML কে। আবার হচ্ছে IPv6 এবং IPv4 এর মধ্যে পার্থক্য। একটু আইপি অ্যাড্রেসটার একটু কথা বলি। একটা ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইটকে ডোমেইন নেম দিয়ে প্রকাশ করা যায়, আবার আইপি অ্যাড্রেস দিয়ে প্রকাশ করা যায়। কিভাবে বুঝবা, কিভাবে চিনবে এটা আইপি অ্যাড্রেস? তিনটা ডট দেখবা, তিনটা ডটের মাঝখানে 4 ধরনের সংখ্যা দেখবা, এটাকে বলা হইতেছে আইপি অ্যাড্রেস। কয়টা ডট দেখবা? মাস্ট 3টা ডট থাকবে, 3টা ডটের মাঝখানে 4 ধরনের সংখ্যা। এই 4 ধরনের সংখ্যাগুলোকে কি বলা হয়? এটা হচ্ছে আমার ফার্স্ট অক্টেট, এটাকে বলা হয় সেকেন্ড অক্টেট, এটাকে বলা হয় থার্ড অক্টেট, আর এটাকে বলা হয় ফোর্থ অক্টেট। অক্টেট কেন বলে? কারণ এখানে 8টা করে বাইনারি সংখ্যা রাখতে পারবো, 8টা বাইনারি সংখ্যা রাখতে পারবো। এখানে 8টা বাইনারি সংখ্যা, এখানে 8টা বাইনারি সংখ্যা, এখানে 8টা বাইনারি সংখ্যা, এখানে একটা। তাহলে একটা আইপি অ্যাড্রেস সাধারণত কত বিটের হয়? 4 8 32। তাহলে 4 8 কত 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 বিট? 32 বিট। তাহলে এখন এখানে 32 বিটের, তাহলে একটা আইপি অ্যাড্রেস সাধারণত কত বিট হয়ে থাকে? 32 বিট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 8 8 8 8, 4 8 32টা অক্টেট থাকতে পারে। আর আইপি অ্যাড্রেস হচ্ছে সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে ডটেড ডেসিমেল, একটা হচ্ছে বাইনারি আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে হেক্সাডেসিমেল আইপি অ্যাড্রেস। সব সময় মনে রাখবা, অক্টাল কখনো আইপি অ্যাড্রেস হইতে পারে না। বাইনারি আইপি অ্যাড্রেস হতে পারে, ডেসিমেল আইপি অ্যাড্রেস হতে পারে, হেক্সাডেসিমেল আইপি অ্যাড্রেস হতে পারে। এরপরে আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন? তার IPv6 টা একটু বলে দিবেন। IPv6 আশা করি আসে না, ওই যে কোডিং যেহেতু আপনি প্রত্যেকটা বলতেছেন, এই জন্য আশা করি একটু বলে দিলে ভালো হয়, কারণ আমাদের এখানে ভালো স্টুডেন্ট আছে, তো তারাও একটু আশা করি ঘুরতে পারবে, কারণ আমরা কোডিং টপিক। IPv ভার্সন 3 হচ্ছে, ভার্সন 4 হচ্ছে। IPv4 নিয়ে স্যার আপনি যেটা যেটা বললেন আমি একটু যদি বলি স্যার। আপনি এক নাম্বার কি বললেন? IPv4 এ কয়টা বিট থাকে স্যার? 32টা বিট থাকে স্যার। অক্টেট কয়টা থাকে স্যার? 4টা অক্টেট থাকে স্যার। প্রতি অক্টেটে কয়টা করে বিট থাকে? 8টা করে বিট। তাহলে টোটাল 4 8 কয়টা বিট থাকে? 32টা বিট থাকে। IPv4 মনে রাখলে IPv6 মনে রাখা সহজ, এটা আমরা ক্লাসে বলছিলাম স্যার। কিভাবে স্যার? দেখো তো স্যার, IPv4
IPv4 আরেকটা হচ্ছে IPv6। IPv4 এবং IPv6 এর পার্থক্য কত স্যার? অবশ্যই পার্থক্য 2 গুণ মাথায় রাখবেন স্যার। 2 গুণ মানে IPv4 এ যদি অক্টেট থাকে 4টা, তাহলে স্যার IPv6 এ অক্টেট হয়ে যাবে কয়টা স্যার? 8টা। IPv4 এ যদি প্রতিটা অক্টেটে কয়টা করে বিট? 8টা। IPv6 এ প্রতিটা অক্টেটে কয়টা করে বিট হয়ে যাবে? 16টা করে বিট হয়ে যাবে। তাহলে টোটাল বিট হয়ে যায় কয়টা? 128টা। তাহলে এটাও একটু মাথায় রেখে যাইতে পারো, কারণ প্রশ্ন কোডিং হবে কিনা সেটা আমরা বলতে পারতেছি না। কথা বুঝা গেছে স্যার? স্যার তারপরে এবারে হচ্ছে আইপি অ্যাড্রেসের যে ডোমেইন নেম ব্যবহার করার সুবিধাজনক কেন? দেখো আইপি অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করা যায়, ডোমেইন নেম দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করা যায়। ধরো তোমরা 10টা পোলা দাঁড়ায় আছো, হ্যাঁ, 10টা পোলার প্রত্যেকটা পোলার নাম আমার কাছে মনে আছে। এখন তুমি আমাকে বললা যে স্যার আপনি আমাদেরকে নাম দিয়ে মনে রাখেন, আপনি আমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে মনে রাখেন। আমার পক্ষে কি মনে রাখা সম্ভব? সম্ভব না। তাহলে আইপি অ্যাড্রেস হচ্ছে গাণিতিক সংখ্যা, আর ডোমেইন নেম হচ্ছে কি ইংরেজি নাম। দেখি বলো তো তোমার কোনটা দিয়ে মনে রাখলে তোমার জন্য সুবিধা হবে? অফকোর্স ডোমেইন নেম দিয়ে মনে রাখলে সুবিধা হবে। এই কারণে এই পোলাপাইন ডোমেইন নেম দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে, কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে না। কেন? আইপি অ্যাড্রেস গাণিতিক সংখ্যা, আর গাণিতিক সংখ্যা মানুষ মনে রাখতে পারে না, এই কারণে আইপি অ্যাড্রেস দিয়ে প্রবেশ করা হয় না। তবে চাইলে আইপি অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করা যায়, করা সম্ভব। আচ্ছা, হেডিং ট্যাগ, বিআর ট্যাগ, লিংক ট্যাগ এগুলো তো পরে নিবা। অ্যাট্রিবিউট কি আমরা বলছি? পরিবর্তনশীল ওয়েবসাইট কে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। এটা একটু পরে নিবা, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো একটু পরে নিবা। স্যার ক্লিয়ার করে আমরা ওটা ক্লিয়ার করে দাও। আচ্ছা এটা ওইটা আচ্ছা ব্যাটা কি লাগি আমি তো বলি। ওকে আচ্ছা স্যার একটু আগে গেছেন মনে হয়। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে লিস্টিং ট্যাগ, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট টাইপ ইকুয়ালস টু স্টার্ট। এটা কিছু না যেটা বললাম স্যার, এটা মনে রাখবে একটু। টাইপ ইকুয়ালস টু স্টার্ট মানে অর্ডার লিস্টটা যদি মাঝখান থেকে শুরু হয়, নরমালি যদি এবার, আচ্ছা একটা জিনিস একটু ভালো করে দেখ, ধর এমন আছে ই রহিম, এফ করিম, পোলাপেন যে ভুলটা করে, ধর এরকম দেওয়া আছে, তাহলে দেখ এটা একটা অর্ডার লিস্ট। টাইপ ইকুয়ালস টু কত হবে? এ। কিন্তু এই লেখাটা কি এ থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে তো ই থেকে। শুরু কোনখান থেকে হয়েছে? ই থেকে শুরু হয়েছে। তাহলে যদি ই থেকে শুরু হয়, তাহলে স্টার্ট ইকুয়ালস টু, যদি তুই কোনোভাবে ই লেখস, স্টার্ট ইকুয়ালস টু কত লিখলি? ই লিখলি। টাইপ ইকুয়ালস টু এ, স্টার্ট ইকুয়ালস টু ই। ভুল, কাটা। কেন? বলে স্যার ই থেকে শুরু হয়েছে, আমি স্টার্ট ইকুয়ালস টু ই লিখি না। না, স্টার্টের ক্ষেত্রে কখনো স্টার্ট লেখার সময় কখনো তুমি নিউমেরিক নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার ব্যবহার করতে পারবে না। তাহলে স্টার্ট 5 নাম্বার থেকে শুরু হলে তোমাকে স্টার্ট ইকুয়ালস টু 5 লিখতে হবে, নট স্টার্ট ইকুয়ালস টু ই। এটা একটু ভালো করে মাথায় রাখবা। এটা গেল। দেন এরপরে আসো ইমেজ ট্যাগ কি? ইমেজ ট্যাগের 4টা অ্যাট্রিবিউট আছে। ইমেজে কয়টা অ্যাট্রিবিউট আছে? 4টা। কি কি অ্যাট্রিবিউট বলো তো? একটা হচ্ছে এসআরসি, ইমেজের লোকেশন দেওয়ার জন্য। তারপরে 2 নাম্বারটা হচ্ছে কি? হাইট। 3 নাম্বারটা হচ্ছে উইডথ। 4 নাম্বার আরেকটা আছে এএলটি অ্যাট্রিবিউট। এএলটি অ্যাট্রিবিউটটা স্যার কি? এএলটি অ্যাট্রিবিউট অল্টারনেট। আমরা যদি একটু বলি ইমেজের স্যার 4টা বলছে, আসলে 4টা আসে যে এমনি আমাদের ইমেজের অ্যাট্রিবিউট কিন্তু 8টা। মানে আপনি যদি বলেন স্যার এসআরসি, উইডথ, হাইট, তারপর এএলটি, হরিজন্টাল স্পেস, ভার্টিক্যাল স্পেস, টাইটেল, বর্ডার, এরকম 8টা অ্যাট্রিবিউট থাকে। অ্যালাইন পর্যন্ত নিলে 9টা হয়। কিন্তু আমাদের এতগুলো জানা লাগে না স্যার। আমাদের সর্বোচ্চ জানা লাগে কি? একটা ইমেজের সাথে একটা কি থাকে স্যার? এসআরসি। এটা অবশ্যই থাকবে স্যার। এসআরসির সাথে একটা উইডথ থাকবে, একটা হাইট থাকবে। প্রথম মানটা যে এরকম স্যার আমাদেরকে যখন একটা সাইজ দিবে স্যার, এই যে 100 বাই এরকম 50, প্রথমটাকে আমরা উইডথ বলবো স্যার, পরেরটাকে আমরা কি বলবো? হাইট বলবো। আর এটা পড়ার নিয়ম হচ্ছে 100 বাই 50। আর স্যার যেটা বললো এএলটি, এএলটি মানে কি? আমি কিন্তু পোলাপাইন থেকে পড়াইছিলাম স্যার। এএলটি মানে কি? অল্টারনেট। স্যার অল্টারনেট মানে কি? ওদের কিছু বলেন তো স্যার। এই অল্টারনেট মানে কি স্যার? একটা ইমেজ যদি কখনো লোড না করে, ধরো ইমেজটা লোড মাঝে মাঝে হয় না ব্রাউজারে, তুমি একটা খুব সুন্দর একটা মানুষকে ছবি দেখলে কতক্ষণ জুম করতে গেলে তার আর দেখা যাচ্ছে না, তখন কি হবে? ওই যে ওই ইমেজটা কার সেটা বোঝার জন্য অল্টারনেট ইউজ করা হয়। যেমন আমি আর কৌশিক স্যার ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমি যদি কোনো কারণে ক্লাসে না আসতে পারি, আমার অল্টারনেট হিসেবে কে কোন স্যার আসলো? কৌশিক স্যার। কৌশিক স্যার কোনো কারণে ক্লাসে না আসতে পারলে কৌশিক স্যারের অল্টারনেট হিসেবে কে আসলো? আমি। এই তখন আমরা এএলটিটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এএলটিটা অবশ্যই ইউজ করাটা ভালো, একটা ভালো ডেভেলপারের জন্য ইউজ করাটা ভালো। আচ্ছা, রোয়েস পেন, কলেজ পেন। ভাই রোয়েস পেন, কলেজ পেন এখানে অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে আইকা বুঝাইতে গেলে আমি হিউজ রোয়েস পেন, কলেজ পেন বুঝাইতে পারবো, বাট রোয়েস পেন, কলেজ পেনটা তোমাদেরকে এখন বুঝাতে গেলে সময় স্বল্পতার কারণে অত ওভাবে ডিটেইলস রোয়েস পেন, কলেজ পেন বোঝানো যাবে না। তবে একটা জিনিস আমি পড়াবো না, তুমি জাস্ট এই জিনিসটা একটু পারলে একটু দেখে রাখো। ধরো এরকম 1 2 3 4 এখান থেকে শুরু হচ্ছে, এরকম দেখলা, তখন কি করবা ভাই? কি করবা? দেখো এই 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 ডাটাটা দেখো, ধরো এটা 5 দিতে না, রোয়েস পেন 1 এর মধ্যে পড়তেছে,
না রো স্পেন 2 এর মধ্যে বলছে, অর্ধেকের মধ্যে মাঝামাঝি অবস্থায় আছে না, এরকম যদি অর্ধেকের মধ্যে কোশ্চেন কঠিন হইলে এরকম আসতে পারে। দেখো এরকম কোশ্চেন আসলে কি করবা, এই 5 এর জন্য রো স্পেন হবে হচ্ছে একটা আরেকটার অর্ধেক না, তাহলে কি 1.5 লিখবা না, রো স্পেন ইকুয়াল টু 2 লিখে দিবা। আর এখানে ধরো এটা হচ্ছে 6 এর ক্ষেত্রে একটা দুইটা আরেকটার অর্ধেক না, তাহলে এখানে রো স্পেন ইকুয়াল টু কত লিখে দিবা 3, এখানে লিখবা 3, এখানে লিখবা 2, দেন মার্চ করে 5 হয়ে যাবে। কথা বুঝছো? এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবা। আমি আবার বলতেছি 5 এ দেখো একটা আরেকটার অর্ধেক, 1.5 লেখা যাবে না, কত লিখতে হবে, রো স্পেন 2 ই লিখতে হবে। আর এখানে রো স্পেন একটা দুইটা আরেকটার অর্ধেক, তাহলে 2.5 লিখতে পারবে না, তোমাকে রো স্পেন ইকুয়াল টু 3 লিখতে হবে। মানে কোশ্চেন কঠিন হলে এরকম আসতে হচ্ছে পারে। এরকম যে আমাদের স্যার ক্লাসে আমাদের 80 জন 72 জন স্টুডেন্ট আছে, প্রতি বেঞ্চে বসতে পারে কয়জন করে, 10 জন করে। তাহলে আমি বলতেছি তাহলে 72 জন স্টুডেন্ট আছে, আমরা 10 জন করে বসতে পারলে তাহলে আমাদের 60টা বেঞ্চ লাগবে, কিন্তু না 7.2 বেঞ্চ লাগবে, মানে এরকম 7.2টা বেঞ্চ লাগবে। কিন্তু স্যার 2 জন এক্সট্রা আসলো, আমি কি স্যার 2 জনের জন্য ওই বেঞ্চটাকে কেটে দিব নাকি পুরো বেঞ্চটাই রাখবো? অবশ্যই পুরো বেঞ্চটা রাখবো না, এই জন্য স্যার পুরো হিসাব করতে হবে। 72 জন আসলো, আমাকে বেঞ্চ রাখতে হবে কয়টা, 8টা, মানে 2 জনের জন্য একটা পিং রাখতে হবে, আমাকে পূর্ণাঙ্গ বেঞ্চটা রাখতে হবে। আশা করি জিনিসটা বোঝা গেছে স্যার। কিন্তু স্যার টেনশন করিস না, আমার মনে হয় স্যার এটা জীবনও দিবে, এগুলো আসবে না, এগুলো আসলে ও আপনাদেরকে ভয় লাগানোর জন্য এটা জালগুমি করে দিয়েছে। কোনো টেনশন, এটা কলেজের প্রশ্নও আসে না, তুই কোনো টেনশন করিস না, একটু দুষ্টামি করে দিয়েছে তোদেরকে, বুঝছোস, আর কিছু না। কিন্তু ওইটা মাথায় রাখি স্যার, অর্ধেক হইলো মানে আমাদেরকে বেঞ্চে একজন বসতে পারলে আমি তার বেঞ্চটা কেটে দিব না, একজনের জন্য আমাকে পূর্ণাঙ্গ বেঞ্চটা ইউজ করতে হবে। জিনিসটা হচ্ছে এরকম স্যার, একটু দ্রুত টানি আমরা, কারণ পোলাপানদেরকে একটু ওয়েবসাইটে কাঠামোটা একটু পড়ে নিব, ওয়েবসাইটে কাঠামো এটা ইজি, এগুলো কাঠামো তোমরা পড়বা। হ্যাঁ টাইম না দাও। আচ্ছা একটু বলে দিয়ে যাও। অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট মানে নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট পড়বা কিন্তু ফার্স্টে একটা পুরো অর্ডার লিস্ট শুরু হইলে দেখবা মাঝখানে আবার অর্ডার লিস্টে শেষ করে দিও না, পুরোটা একটা অর্ডার লিস্টের মধ্যে থাকবে। এই অর্ডার লিস্টের লিস্ট আইটেমের মধ্যে নেস্টেড লিস্টটা থাকবে। নেস্টেড লিস্ট তোমাদের ক্লাসে অনেকবার তোমাদের স্যারও পড়াইছে, আমি আমার ব্যাচে আমার ক্লাসে পড়াইনো নেস্টেড লিস্ট অনেকবার পড়াইছি। এরপর যদি তোমরা নেস্টেড লিস্ট আবার মরে আর যাবে। 2023 সালে নেস্টেড লিস্টের গুরুত্ব কতটা ছিল সেটা 2023 সালে পরীক্ষা দিলে জানে, প্রত্যেকটাতে একটা না একটা নেস্টেড লিস্ট ছিল, আর অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ছিল। হ্যাঁ আরেকটা জিনিস মাঝে মাঝে ওয়েবসাইটে এই একটা জায়গার মধ্যে লেখা আছে হচ্ছে যে কি উদ্দীপকের ভিতরে লেখা থাকবে কলেজের নাম, কলেজের ছবি, এরপর বিভিন্ন লিঙ্ক, আউটপুটটা আঁকবা, আঁকি কোড লিখবা। তোমার এখানে কোনো আউটপুট নাই, তোমার এখানে কোনো আউটপুট নাই, তুমি আগে আউটপুটটা আঁকবা। ধরো তোমাকে বললো কি জনাব রহিম সাহেব একটি কলেজের ওয়েবসাইট তৈরি করলেন, কলেজের নাম এটা, কলেজের একটা ছবি দিছে, কলেজের 3টা গুরুত্বপূর্ণ লিঙ্ক দিছে, এবার ওয়েবসাইটের HTML কোড লিখো। মানে এটা আমাদের একটা 23 সালের প্রশ্ন ছিল কিন্তু স্যার, 23 সালের একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল, বোর্ডে একটা ছিল, একটা বোর্ডে ছিল। মানে তুমি এটা ওই যেহেতু ডিজাইন করতে বলছে, তুমি ডিজাইনার হিসেবে কলেজের নামটা স্যার উপরে দিবে, তারপর কলেজের ছবিটা দিবা, তারপর 3টা লিঙ্ক দিয়ে দিবা। মানে এটা যে তোমার আনসার আরেকজনের আনসার মিলতে হবে জিনিসটা এরকম না স্যার, ওর মতো আনসার করুক স্যার, আমি আমার মধ্যে ডিজাইন করবো, কারণ রহিম সাহেব এভাবে ডিজাইন করছে, ওর মতো যে হুবহু হইতে হবে জিনিসটা সম্ভব না। কলেজের নাম দিব আমি আমার ইচ্ছা মতো আমি ডিজাইনটা করবো। কলেজের নাম কি বক্কর কলেজ বা সুদূর বুদুর কলেজ দিয়ে দিব, আর কলেজের একটা ছবি, মানে ছবি যুক্ত করার জন্য ট্যাগ, লিঙ্কের জন্য তো আশা করি স্যার কোন ট্যাগ ইউজ করা হয়, ট্যাগ ব্যবহার করা হয়, আর এর সাথে একটা অবশ্যই HREF থাকে। তার HREF মানে কি হাইপার লিঙ্ক রেফারেন্স, সেটা একটু মাথায় রাখবেন স্যার। স্যার তারপর একটু বলে দেন ইমেজের ভিতরে লিঙ্ক, এগুলো একটু বলে দেন। ইমেজের ভিতরে লিঙ্ক থাকবে, প্রথমে লিঙ্ক ট্যাগ লিখবা, তারপর ইমেজ ট্যাগ। আমি বলেই দিছি, দেখো ইমেজের ভিতরে যদি লিঙ্ক থাকে তাহলে প্রথমে তুমি লিঙ্ক ট্যাগটা দিবা, লিঙ্ক ট্যাগটা দেওয়ার পরে এটার ভিতরে ইমেজ ট্যাগটা দিবা, দেন তারপরে লিঙ্ক ট্যাগটা ক্লোজ করবা। তুমি কোনো অবস্থাতেই ইমেজ আগে দিয়ে ইমেজের ভিতরে লিঙ্ক ট্যাগ দিতে যাইও না, এটা করলে তুমি দুনিয়ার সবচেয়ে বড় ভুল করবা। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়ালস টু নান। ভাই আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়ালস টু নান মানে কি? যদি কখনো দেখো এটা একটা অর্ডার লিস্ট, যদি কখনো দেখো কি এটা একটা অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের মধ্যে ধরো এমন আছে, এটার অর্ডার লিস্ট টাইপ ইকুয়ালস টু কত, 1 2 3 এরকম না, অর্ডার লিস্ট টাইপ ইকুয়ালস টু 1। এখন এরকম একটা তোমাকে বললো যে এটা একটা আনঅর্ডার লিস্ট দিয়ে করতে, তুমি কিভাবে করবা বলো তো? আমি আনঅর্ডার লিস্টের 3-4টা টাইপ জানি, ডিস্ক, সার্কেল, স্কয়ার, কিন্তু এটা না ডিস্ক না সার্কেল না স্কয়ার, তখন তুমি কি করবা? এটাও একটা আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডার লিস্টের জন্য টাইপ ইকুয়ালস টু কি লিখতে হবে? নান, দানান না, আবার শুধু নান, তারপরে লিস্ট আইটেম দিয়ে 3টা লিস্ট আইটেম লিখে দিবা। ঠিক আছে, এই আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়ালস টু নান আসতে পারে, করবা। ঠিক আছে, এটা গেল। দেন স্যার প্রোগ্রামিং দ্বারা পোলাবেন গুলো একটা জিনিস প্রোগ্রামিং বলে দিই। আচ্ছা 5টা মিনিট আমি একটা প্রোগ্রামিং এর একটা টপিক বলে দিই। দেখ ভাই প্রোগ্রামিং তোরা যারা যারা পারবি তারা তারা করিস, যারা যারা পারবি না তারা বাদ দে, মরে যাইস। যেমন ভাই কই বোর্ড কই, ওই ওটাতে দিয়ে হোম হোয়াইট বোর্ড, কিন্তু কালা দেখতে, কালার নাম হোয়াইট। এদিকে দেখ,
কি দেখতাম? I equals to 5, I less than equal 5, I less than equal 10, I plus plus, তারপরে হচ্ছে if I equal 8, কন্টিনিউ, এরকম বললো। এবার তোরে বললো যে আই এর মানটা কত, কোশ্চেন বললো কি আই এর মান কত, আই এর মান কত 5, এক বাড়ছে কত হচ্ছে 6, তারপরে কত 7, 8, 9, 10। যদি কন্টিনিউ বলে তাহলে যেটার মধ্যে কন্টিনিউ সেটা বাদ যাবে, কন্টিনিউ 8 এর মধ্যে না, তাহলে 8 বাদ যাবে, তাহলে আনসার কত হবে 5, 6, 7, 9, 10। আবার এখানে যদি কন্টিনিউ না থেকে যদি ব্রেক থাকতো, ব্রেক মানে ওখান থেকে শুরু করে সব বাদ, তাহলে কত হবে 5, 6, 7, 8, 9, 10 পুরোটা বাদ, 8ও বাদ যাবে, 9ও বাদ যাবে, 10ও বাদ যাবে। এটাকে বলা হইতেছে কি ব্রেক। আরেকটা জিনিস অপারেটর, অপারেটর কয় ধরনের, অপারেটর অনেকগুলো আছে, জাস্ট রিলেশনাল অপারেটর 6 ধরনের, এটা পড়বা। এরিথমেটিক অপারেটর কোনগুলো, এগুলো পড়বা। এরিথমেটিক অপারেটর 2 ধরনের, একটা হচ্ছে প্লাস প্লাস আর একটা হচ্ছে মাইনাস মাইনাস। প্লাস প্লাস হচ্ছে কি আমাদের প্রি ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাস হচ্ছে কি আমাদের, সরি প্লাস প্লাস হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট আর মাইনাস মাইনাস হচ্ছে কি ডিক্রিমেন্ট। আবার ইনক্রিমেন্ট হচ্ছে 2 ধরনের, প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট, আর ডিক্রিমেন্ট 2 ধরনের, প্রি ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট। এগুলো একটু পড়বা। আর প্রোগ্রামিং থেকে যে জিনিসটা পড়বা ফর ওয়াইল ডু ওয়াইল, কি কি বললাম, ফর ওয়াইল ডু ওয়াইল ইফ গোটো, এগুলো ভালো করে পড়বা। ফর পড়বা, ওয়াইল পড়বা, ডু ওয়াইল পড়বা, ইফ গোটো পড়বা। এগুলো তোমাদেরকে তোমাদের স্যারও অনেকবার পড়াইছে, আমি আমার ব্যাচের পোলাপাইনদেরকেও অনেকবার পড়াইছি। ফর ওয়াইল ডু ওয়াইল ইফ গোটো। আরেকটা হচ্ছে ইফ এলস, ইফ এলস ভালো করে পড়বা। ইফ এলস প্রোগ্রাম আসবে ফর ওয়াইল ডু ওয়াইল। হ্যাঁ আচ্ছা, 3টা সংখ্যার মধ্যে কে বড় কে ছোট, ইফ এলস দিয়ে করবা। ইফ এলস, তারপরে হচ্ছে 3টা সংখ্যার মধ্যে কে বড় কে ছোট, এটা পড়ার পরে তুমি হচ্ছে একটা ফর লুপ দেওয়া থাকবে, ফর লুপ থেকে ডু ওয়াইল লুপ, ইফ গোটো, এগুলো দিয়ে বাস্তবায়ন, এটা পড়বা। আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে তোমার এই কি বলে লিপিয়ার। লিপিয়ার কিন্তু কয়েকটা বছর ধরে খুব কম আসতেছে, একটু লিপিয়ারটা ভালো করে দেখবা। আমার কেন জানি মনে হচ্ছে এবার লিপিয়ার দিতে পারে। লিপিয়ার 2 ভাবে করা যায়, একটা হচ্ছে ইফ এলস আর একটা হচ্ছে ইফ এলস। দুটাই দেখবা, দুটাই করাইছি, দুটাই ভালো করে দেখবা। লিপিয়ার ভালো করে দেখবা। স্যার একটু বলেন। স্যার আর কি বলবো, লিপিয়ার তো আমি পড়াইছি, একটি সংখ্যা জোন নাকি বিজোড় সেটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে স্যার? আচ্ছা, তো এটুকু কি থাক। আর তোমরা যেগুলো টেনশন করতেছো, মানে লাস্টে স্যার একটু বললে ইফ গো টু কন্টিনিউ ব্রেক, এগুলো নিয়ে যদি বেশি প্যারা হয় আপাতত স্কিপ করতে পারো স্যার। স্যার হচ্ছে যে ওই অতটুকু পর্যন্ত দেখো, কারণ এগুলো হচ্ছে যে লসাগু গসাগু পার্টে এগুলো করতে হয়, এই জন্য আমরা অতটুকু পর্যন্ত যাইতে পারি নাই, এই জন্য এটা তুমি স্কিপ করো, এত টেনশন করিও না। স্যার জিসিডি আর এলসিডি একটু, স্যার জিসিডি এলসিডি করলে তুমি এখন এলসিডির মতো খায় লোড হয়ে যাবে, গসাগু লসাগু যদি এখন করায়, কারণ এটা খুবই কঠিন জিনিস। তুমি এটা আগে ওদের গুলো পড়ো, মানে হচ্ছে যে আগে সোজা গুলো পড়ো, যেমন যে ত্রিভুজের ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফল গুলো পড়ো, একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, 3টি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা, ওই জিনিসগুলো নর্মালি পড়ো। ওগুলো যদি পারো, তারপর ফর ওয়াইল ডু ওয়াইল এগুলো পড়ো, এগুলো অ্যালগোরিদম ফ্লোচার্ট গুলো পড়ো, একটা থেকে আরেকটাতে কিভাবে কনভার্ট হয়, মানে ফরও 4টা স্টেপ, ওয়াইলও 4টা স্টেপ, ডু ওয়াইলও 4টা স্টেপ, এগুলো একটু দেখো। এইগুলো থেকে আশা করি প্রশ্ন থাকবে, এত বেশি প্রশ্ন কঠিন করবে না, কি বলেন স্যার? প্রশ্ন কঠিন করলে স্যার কিছু করার নেই, আল্লাহ ভরসা। প্রশ্ন কঠিন করবে না ভাই। আমি আচ্ছা এখানে এইচএস আমি একটু বলি, আমি তোদের একটা ফাইনাল মডেল টেস্ট নিছিলাম, ওই ফাইনাল মডেল টেস্টে যে প্রশ্ন করছি, এই প্রশ্ন জীবনেও আসবে না, ওটা বাদ দে, ওটা সলভই করবি না। বলবেন আমাকে কয়েকটা কল দিছিস আজকে, কল দিয়ে বলতো যে ভাই ফাইনাল মডেল টেস্টের কোশ্চেনটা কি সলভ করবো কিনা, ভুলেও সলভ করিস না, ওটা পরীক্ষা আসবেই না। ওটা পরীক্ষা আসলে তুই মরে যাবি, লেজিট তুই মরে যাবি, তুই এটা সলভই করবি না ভাই, বাদ দে। আচ্ছা স্যার, যদি জিসিডি এলসিডি আছে, পঞ্চম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে, তো একটা যদি জিসিডি এলসিডি আর একটা তোমাকে সহজ দিবে, ঠিক আছে? তো ওইটা একটু তুমি করবা আরই, কারণ স্যার তোমার তো অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসবে, 8টা থেকে 5টা লিখতে হবে না, তখন ওই হিসেব করে আচ্ছা তোমাকে স্যার লিখতে একটা হবে। জিনিস, আমার স্টুডেন্ট আমাকে বলছে একটু ফ্যাক্টরিয়ালটা দেখাই দিতে। আচ্ছা দেখাই দাও। আচ্ছা 5 ফ্যাক্টরিয়াল ভালো করে দেখো, আমি জাস্ট খালি প্রসেসটা দেখা দিচ্ছি। 5 ফ্যাক্টরিয়াল মানে কি, গুণ করবে। ফ্যাক্টরিয়াল কি করে, গুণ করে। ছোটবেলায় ফ্যাক্টরিয়াল করছো না? 5 ফ্যাক্টরিয়াল মানে কি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তার মানে এটা গুণ, এটা ধারা, এটা একটা কি ধারা। তাহলে আই এর মান কত 5। এবার আই এর মানটা কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। আই ইকুয়াল টু কত করে করে কমতেছে, 1 করে করে আই ইকুয়াল টু আই মাইনাস 1। আর এটা কি এটা কি গুণ না কি যোগ? গুণ না, তাহলে s ইকুয়াল টু s ইনটু আই হবে আর কি, s ইকুয়াল টু s প্লাস আই লিখতাম, জাস্ট s ইকুয়াল টু s ইনটু আই। আর এটা কি বাড়তেছে না কমতেছে? কমতেছে, এই কারণে লিখবা কি আই গ্রেটার দেন ইকুয়াল 1, লেস দেন ইকুয়াল 1 এর জায়গায় গ্রেটার দেন ইকুয়াল 1। এটাই হচ্ছে ফ্যাক্টরিয়ালের 4টা টার্ম, মানে 4টা টার্ম দিয়ে বুঝাই দিব। মানে স্যার আমরা ফর লুপ পড়াইছিলাম না, পরে For, একটা while, আই এর do, মান দিতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয়, প্রথম মান যত আই এর মান তত, লাস্টের মান যত কন্ডিশনে বসবে তত,
স্যার বৃদ্ধি কত করে, আগে বৃদ্ধি ছিল এখন হচ্ছে কমতেছে, কমলে তুমি এক এক করে কমাই দিবা। তারপর স্যার যোগ হলে না আমরা লিখতাম কি s ইকুয়ালস টু s প্লাস i, কিন্তু এখন গুণ না স্যার, গুণ হলে তখন আমাকে কি করে দিতে হবে, একটু ইনটু করে দিতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে স্যার, ওখানে আমরা আচ্ছা i এর মান তো 5 দিয়ে ধরেছে, এই যে s বা p এর যে মান, এটা কি স্যার p দিবেন নাকি s দিবেন? এস এস আচ্ছা s এর মানটা আমরা এখানে স্যার 0 ধরে নিতাম না প্রথমে ইনিশিয়ালাইজ অবস্থায়, কিন্তু কিন্তু গুণের এখানে বেলায় s ইকুয়ালস টু 1 ধরতে হবে। গুণের বেলায় কি ধরতে হবে স্যার? 1 ধরতে হবে। কেন 1 ধরতে হবে তোমাদেরকে ক্লাসে বলছিলাম, কারণ স্যার গুণের বেলায় জিরোর সাথে তুমি যাই গুণ করবা পরবর্তীতে গুণ করে করে জিরোই আসতে থাকবে, কিন্তু স্যার আমরা প্রথমে গুণের বেলায় 1 ধরলে ওই 1 এর কোনো ফ্যাক্ট পড়ে না, কিন্তু মানটা 0 হয় না আরই, ঠিক আছে? গুণের বেলায় 1 ধরতে হয়, যোগের বেলায় 0 ধরতে হয়, এগুলো কিন্তু ক্লাসে আলোচনা করছিলাম, কিন্তু তোরা ভুলে গেলে কি আর কি করার, মানে পরে 4টা অংশ থাকে, প্রথম মান যত i এর মান তত, এভাবে পড়াইছিলাম, এখন বাকিটা তোদের উপরে, ঠিক আছে স্যার? স্যার আমাদের মনে হয় ক্লাস আর লম্বা করাটা উচিত হবে স্যার না, স্যার। আর আরেকটা জিনিস আমার স্টুডেন্ট একটা জিনিস বলে দিতে বলছে, এটা একটু আচ্ছা বলে দিই আমি। দেখেন, আচ্ছা, এটা হচ্ছে যে তুমি যেটা আমাকে বলছো, সাইমা আমাকে যে জিনিসটা বলছো সেটা হচ্ছে প্লাস প্লাস, আর একটা হচ্ছে এ প্লাস প্লাস, এইটাও আরেকটা একটু হচ্ছে মজার মতো করে প্লাস ওদেরকে প্লাস পড়াই দেন। এ। দেখো ছোট্ট করে বলে দিই, এত ডিটেলসে বলার মতো সময় নাই, শক্তিও নাই। দেখো আমরা যে ওয়াইল লুপ পড়ছিলাম, ওয়াইল লুপের যে স্টেটমেন্টটা ছিল সেখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা ফার্স্ট ওয়াইল লুপের স্টেটমেন্ট আমরা একটু লিখি, ওয়াইল ওয়াইল দিয়ে কন্ডিশন লিখতাম, কন্ডিশন লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট আর ইনক্রিমেন্ট, খারাপ না, হ্যাঁ এরকম লিখতাম না? লিখতাম কিনা? খারাপ হয়েছে। দেখো যদি প্লাস প্লাস থাকে তাইলে স্টেটমেন্টটা প্লাস প্লাসটা পরে, এটাকে বলা হচ্ছে যে পোস্ট ইনক্রিমেন্ট। কি ইনক্রিমেন্ট বলে? পোস্ট ইনক্রিমেন্ট। সেক্ষেত্রে স্টেটমেন্ট আগে হবে, ইনক্রিমেন্ট পরে হবে, এটা মাথায় রাখবা জাস্ট। আর প্লাস প্লাসটা যদি এভাবে থাকে তাহলে ইনক্রিমেন্টটা আগে হবে আর স্টেটমেন্টটা পরে হবে। দুইটার মধ্যে পার্থক্য এটাই, আর কোনো পার্থক্য নাই। এই পার্থক্য মাঝে মাঝে আসে, জাস্ট বলে দিবা স্টেটমেন্ট আগে ইনক্রিমেন্ট পরে। কোথায়? যদি প্লাস প্লাসটা পরে থাকে ইনক্রিমেন্টটা হবে পরে, আর যদি প্লাস প্লাস আগে থাকে ইনক্রিমেন্ট আগে হবে তারপরে স্টেটমেন্ট হবে। এটাই এটা আমি একটু ওদেরকে একটু আরেকটু মনে রাখার মতো করে একটু বলি স্যার, একটু আমাকে একটু জায়গা দিবেন। এটা আমি পোলাবেনদেরকে এভাবে করেছিলাম স্যার, i এর মান দিয়েছিলাম কত? 5। আর j এর বেলায় কি বলছিলাম স্যার? j এর বেলায় বলছিলাম যে i প্লাস প্লাস একটা দিছিলাম, আর আরেকটা एग्जांपल এরকম i এর মান 5, j এর বেলায় প্লাস প্লাস i দিছিলাম। তো আমরা জিজ্ঞেস করছিলাম i এর মান কত, কি যে তোমরা আসছো কেন, j এর মান কত? একটু ক্যামেরা ঘুরে ব্যাটারি ক্যামেরা ঘুরেলে বেটার হইতো স্যার। তো এটার বেলায় i এর মান কত, j এর মান কত? স্যার কৌশিক স্যার আপনি এদিকে চলে আসেন, আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে যাই না আবার। আচ্ছা 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 স্যার, স্যার যেটা বললো মানে স্টেটমেন্ট বক্ক চক্কর কি যেগুলো বলছে আমাদের মাথার উপর দিয়ে গেছে, মানে যারা পড়ছো তারা তো পারবা, কিন্তু আমার স্টুডেন্ট সবাইকে নিয়ে একটু চিন্তা করতে, এই জন্য স্যার এটার বেলায় কি হয় স্যার, মানে বলতেছে যে স্যার যদি প্লাস প্লাসটা পরে আগে স্টেটমেন্ট হয় তারপরে ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে? মানে এখন আমি যদি একটু পোলাবাইনদেরকে বলি এখানে i এর মান কত, j এর মান কত, বা এটাতে i এর মান কত, j এর মান কত, পোলাবাইন বলবে যে এরকম i এর মান হচ্ছে কত স্যার? 5, j এর মান হচ্ছে কত স্যার? i প্লাস প্লাস, মানে i প্লাস প্লাস মানে i এর সাথে কত বৃদ্ধি করো? 1 বৃদ্ধি করো, তাহলে 5 এর সাথে 1 যোগ করলে কত? 6। তাহলে j এর মান হবে কত? j এর মান হবে 6। সবাই আমাকে এই আনসারটা দিবে, কিন্তু আনসারটা ভুল। আনসারটা ভুল কেন একটু মাথা রাখবি স্যার, এখানে যে জিনিসটা হয় স্টেটমেন্টের কাজটা আগে হয়। মানে দেখ তুই মনে রাখবি যে এটা হচ্ছে শেষটা, ও শেষটা হওয়ার কারণে ও আইকে দেখার সাথে সাথে আর লোভ সামলাতে পারে না, আয়ের মানটা নিজের ভিতরে নিয়ে ফেলে। তো আই এর মানটা নিজের ভিতরে নিয়ে যখন ফেলতেছে, মানে আগে স্টেটমেন্টের কাজটা করে ফেলতেছে, আয়ের যে এর মান হয়ে যাচ্ছে কত? 5, শেষটা নিয়ে ফেলছে। এখন নিয়ে ফেলার পরে তখন আয়ের মানটা 1 বৃদ্ধি হয়, আয়ের মান এই যে i প্লাস প্লাস i এর সাথে 1 যোগ হয়, 5 এর সাথে 1 যোগ করে i এর মান 6 হয়, মানে i এর মান 6, j এর মান কত হয়? 5। আর এটার বেলায় কি হয়? z এই যে এটা যেটাই হোক তো শেষটা হইলো, মানে আমাদের বাকিদের মানে এখানে যারা যারা বসে আছে তাদের মতো হইলো, চাইলেও নিতে পারতেছে না, কারণ কি মাঝখানে একটা কি আছে? প্লাস প্লাস আছে, যার কারণে আগে অবশ্যই i এর মান বৃদ্ধি করা লাগতেছে, এই i এর মান 1 বৃদ্ধি করা লাগতেছে, মানে 5 থেকে বেড়ে 6 হওয়া লাগতেছে, তারপর ওই মানটাই কার ভিতরে যাচ্ছে? z এর ভিতরে যাচ্ছে। মানে স্যার এখানেও z এর z তোমাদের স্যারের মতো হওয়ার কারণে নিয়ে ফেলতেছে, আর যে হলে যেটা হোক গাড়ি বাপ, তোমাদের স্যারের মতো হওয়ার কারণে কি করতেছে? নিয়ে ফেলতেছে মানটা, এই যে নিয়ে ফেলেও 5 হয়েছে, তারপর আয়ের মান বৃদ্ধি হচ্ছে। আর এখানে কি হচ্ছে? চাইলেও নিতে পারতেছে না, কারণ মধ্যখানে একটা কি আছে? বাধা আছে। আসলে জিনিসটা হচ্ছে এরকম। কি বলেন স্যার? এই যে আপনার বৈশিষ্ট্য ফুটে উঠলো। স্যার যান, আমরা ক্লাস শেষ করে দিই, কি বলেন? ক্লাস শেষ করে দিই। আচ্ছা বাদ দে ভাই, আর প্যারানিস না, যা পড়ছস অনেক পড়ছস, আর একটু ভালো করে পড়। এখন হচ্ছে মোবাইল তো ভাই বাদ দিব, এত একটা দিন তো মোবাইল টিপছস, একটা দিন পুরো গেছে, খালি কালকের দিনটা সময় আছে, কালকের দিনটা নিজেরা কুত্তার মতো পড় ভাই, যা পারস তা পড়, যেমনে পারস তেমনে পড়। কিন্তু কথা হচ্ছে কি, এই যে
ওই যে যেগুলো বললাম যে কঠিন টপিক এগুলো স্কিপ কর, তোর তুই ধরি নে তোর প্রশ্ন অনেক সহজ আসবে, যেরকম কঠিন আসার কথা ওরকম কঠিন আসবে না। বিগত 4টা কোশ্চেন বিগত চারটা কোশ্চেন 4টা বোর্ডের 4টা যে পরীক্ষা দিয়েছো সবগুলো প্রশ্ন সহজ আসছে না? ইংলিশ সেকেন্ড পেপার একটু কঠিন আসছে, কোথায় কোথায় কঠিন আসছে? এটাও সহজ আসবে, দেখবি যে ফিজিক্স চিন্তা করিস, ইংলিশ সেকেন্ড প্রশ্ন কোডিং হয়েছে, আই3 প্রশ্ন সহজ হবে। কথা হচ্ছে এটা একটাই, যে কোনো একটা প্রশ্ন কোডিং হয়, ইংলিশ সেকেন্ড কোডিং চলে হয়ে গেছে, মানে ইংলিশ কোডিংটা পার হয়ে গেছে, এবার আই3 প্রশ্ন সহজ হবে। ঠিক আছে, আল্লাহ ভরসা, টেনশন করিস না। ধ্যাৎ বেটা। ঠিক আছে স্যার, ঠিক আছে আমরা লাইভটা শেষ করে দিই। আমরা লাইভ ক্লাস শেষ করি, আমাদের একটু এনার্জি প্রয়োজন আছে। ভালো থাকবেন স্যার, পড়ালেখা করেন। আসসালামু আলাইকুম।